আজকে আমি সাধুবাদ দেব রোটারি ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে ত্রিপুরা চ্যাপ্টারকে, যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ফিলোসফিক ওয়ার্ক ওনারা সবসময় করে থাকে। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট অনেক কিছুই করবে, কিন্তু তারপরেও কিন্তু সব কাজ গভর্নমেন্ট করে ফেলবে সেটা সম্ভব না। যারা এই ধরনের সংস্থা আছে তারা এগিয়ে এসছে বলে কিছুদিন আগেও আমার মনে আছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে যারা দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসেন তাদের সাথে এবং রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা মৌ আমরা স্বাক্ষর করি এবং সেখানে 10 টাকার বিনিময়ে দুপুরের যে খাবার, মিনিমাম যেসব খাবার দেওয়া সেই ব্যবস্থা আমরা সেটা আমি উদ্বোধন করতে গিয়েছিলাম এবং সেটা করছে। আমি এর জন্য রোটারি ক্লাবের যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে একবার ওনারা যে চিন্তা ভাবনা করেন আমি ধন্যবাদ দেব। বিশেষ করে কর্মচারী সংগঠনের যারা এখানে নার্সিং এবং এখানে ত্রিপুরা মেডিকেল কলেজের যে সংগঠন, সেই সংগঠনকে আমি ধন্যবাদ দেবো এই কারণে ওনারা এখানে রক্তদানের ব্যবস্থা করেছে। রক্ত এমন একটা জিনিস যে এটাও কিন্তু বাজারে কেনা যায় না এবং রক্তেরও কিন্তু ধর্ম নেই। এটা মুসলিমের রক্ত না হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত, যখন রক্ত যায় একই। আমি রক্তের মাধ্যমে সবাইকে বলি উই আর অল সেম, উই আর হিউম্যান বিং। আমরা মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু আলটিমেটলি রক্ত দানের সময় আমি এই কথাটা বারবার বলি আমরা সব এক। এই রক্তদানের মাধ্যমে সেটা আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, এটাকে 18 বছরের রক্ত নাকি 60 বছরের রক্ত না 65 বছরের রক্ত সেটাও কিন্তু বোঝা যায় না। আজকে আমি যখন এখানে যারা রক্ত দিচ্ছে কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম, আমার একটা সবসময় একটা ডিজায়ার থাকে, জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি। দেখলাম যারা দিচ্ছিল আমি শুনলাম প্রায় 70 থেকে 75 জনের মতো রেজিস্ট্রেশন করিয়েছে আজকে ব্লাড এখানে ডোনেট করে। তো তাদের জিজ্ঞেস প্রায় আমি যাদেরকে আজকে দেখলাম এখানে সবাই মোরালেস পজিটিভ ব্লাড গ্রুপ। আমরা জানি সবাই, কিন্তু এখানে সবাই না, ডাক্তাররা আছেন, ডাক্তার এলাইট যারা আছেন সবাই জানি আমরা 4টা গ্রুপ আমরা জানি, কিন্তু আসলে 4টা গ্রুপ না, আমরা 8টা গ্রুপ। কারণ RH যদি ফ্যাক্টর আমরা ধরি তাহলে 8টা গ্রুপ আমাদের। আমরা সবাই জানি পপুলেশনের 15% হচ্ছে আমাদের নেগেটিভ গ্রুপ এবং খুব ডিফিকাল্ট সেটা পাওয়া। এর জন্য আমি বারবার জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপটা কি, কি তোমার বলে পজিটিভ কি নেগেটিভ। নেগেটিভ বলে আমাদের কাছে মনে হয় যে না এটা মানে নতুন ভাবে এই ব্যক্তিকে আমি আবিষ্কার করলাম। যখন সমস্যা হবে, কারণ আমরা যারা অস্ত্রোপচারের সময় আমরা পেশেন্টের যখন ব্লাড এবং তার ব্লাড গ্রুপ এবং তার হিমোগ্লোবিন দেখি, যখন দেখি তার রক্ত স্বল্পতা রয়েছে বা অস্ত্রোপচারের সময় রক্ত ক্ষরণের চান্স বেশি, মিনিমাম 2 ইউনিট ব্লাড নিয়ে যদি আমরা না যাই বা রেডি না থাকে সমস্যা হয়। আমাদের ব্লাড ব্যাংক আছে ত্রিপুরাতে প্রায় 14টা ব্লাড ব্যাংক, 12টা সরকারি আর 2টো বেসরকারি। আগে তো হোল ব্লাড দেওয়া হতো, কারণ সেই ব্যবস্থা ছিল না যখন আমরা খুবই ছোট, যে হোল ব্লাড বাচ্চাদের খুব সমস্যা। এখন দেখা গেছে এখন সেপারেশন আলাদা আলাদা করে সেপারেট করা যায়, যার যা তো RBC দরকার তো RBC, প্লেটলেট দরকার প্লেটলেট, এরকমভাবে আলাদা করা যায়। মানে হোল ব্লাড দেওয়ার প্লাজমা লাগে তো প্লাজমা দিল, হোল ব্লাড না দেওয়াতে বাচ্চাদের উপর লোডটাও কম। তো বিজ্ঞানের অগ্রগতির সাথে এই ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা 2018-তে সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। গতকালও প্রতি বুধবার যদি আমি আগরতলায় থাকি বা ত্রিপুরাতে থাকি, মুখ্যমন্ত্রীর সমাবেশে বহু লোক আসে বাইরে থেকে, বেশিরভাগই আমরা স্বাস্থ্য সম্পর্কে বিষয় নিয়ে। আমি বারবার যখনই বলি অলরেডি পেশেন্ট চলে গেছে কোথাও বাইরে মুখ আমরা ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আমি যখন পেডিয়াট্রিক সার্জারি বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি শুনি, নিজেকে গর্ববোধ হয়। খবরই রাখে না এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বলবো আপনার কেন জানেন, আমাদের এখানে আছে ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে, আধিকারিকরা থাকে। এই যে বিগত কয়েক ডিকেড করে এমন একটা অবস্থা করেছে
যে নজরে যাওয়া হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, করার জন্য করা আর কিছু না। একটা বিল্ডিং বানালেই হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মানুষের কথা চিন্তা করে যে কি কি তাদের সমস্যা। আমি বলছি না আমরা 100% করে দিয়েছি, কিন্তু একটা চেষ্টা থাকতে হবে। 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটি ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম চাকরি মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে, তো সেই অবস্থাতে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই, তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটালটা আমরা বানিয়ে আমরা যখন 6 মিলিলিটার একটা মানুষের যদি পার কেজি ইউনিটে তার উদ্বৃত্ত রক্ত থাকে, আর মহিলাদের বেলায় 16 মিলিলিটার থাকে। তাহলে যদি 350 ml আমি ধরি এক ইউনিটে, তাহলে তার উদ্বৃত্ত অংশে যদি ইনটু করি তার কেজি অনুসারে তো সামান্য অংশ খালি দান করছে, আর রক্ত দেওয়া তৈরি হচ্ছে, নতুন করে রূপান্তর হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু ডাক্তারবাবুদের মধ্যে আমি জানি এত কিছু জানার পরেও রক্ত দিতে, অনেকে বলে আমার রক্ত দিলে সমস্যা হয়, কিন্তু রক্ত দিলে আমার নতুন করে রক্ত তৈরি হয় এবং শরীরও কিন্তু ভালো থাকে। তো এইগুলো নিয়ে আমাদের মনে হয় আলোচনা করা দরকার। এবং যেখানে আমি বলছিলাম যখন আমাদের এই HIV ভাইরাস একবার যখন ঢুকে সেটা কিন্তু পুরো নিরাময় করা যায়, কিন্তু দেখতে হবে ভাইরাল লোড যাতে কম থাকে, তার যে রেট্রো যে HIV রেট্রোভিয়াল থেরাপি সেটা আমাদের দেওয়া উচিত। ওএসটি যে ওরাল সাবস্টিটিউট থেরাপি যারা ড্রাগ নেয় তাদেরকে এই থেরাপির মাধ্যমে ফ্রি ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, গভর্নমেন্ট আমাদের সেইভাবে আমরা ব্যবস্থা করছি সেখানে। এবং একটা মাস গণ আন্দোলন দরকার এই বিষয়গুলো। আর অ্যাডভান্স স্টেজে যদি HIV হয় সেটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, কারণ অনেক সময় HIV হলে বুঝাও যায়, এর জন্য স্ক্রিনিংও দরকার, প্রচুর স্ক্রিনিংয়ের প্রয়োজন। এবং স্ক্রিনিংয়ের এখনো খামতি আছে, যদি স্ক্রিনিং করা যায় তাহলে আরো বেরিয়ে আসবে আমাদের কতজন আছে এখন ত্রিপুরা, তাহলে অ্যাডভান্স স্টেজে এইডস থেকে আমরা বাঁচতে পারি। আমরা জানি এইডস যখন হয়, এইডসের কারণে মানুষ মরে না, কিন্তু অপরচুনিস্টিক যে ইনফেকশন সেটা ভাইরাসই হোক, ফাঙ্গাসই হোক, ব্যাকটেরিয়াল হোক, তার কারণে নেই। কারণ আমাদের WBC কে সেটাকে অ্যাটাক করে HIV, আমার যে ডিফেন্স মেকানিজম সেটাই নষ্ট করে দেয়। আপনারা সবাই জানেন, কিন্তু যারা না জানে সেই বিষয়গুলো আমি জানলে চলবে না, অন্যদেরকে জানানো, আপনাদের কাছে কথাগুলো রাখা ডাক্তাররা এখানে বেশি, আমার মনে হয় সেটা না বললেই ভালো। কিন্তু যেখানে যতটুকু সম্ভব বলা, আপনারাও এই বিষয়গুলো নিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা রাখবেন। এবং আমি আশা করি যে ত্রিপুরা যেভাবে এখন কাজ করছে, যে এখানে সংগঠনের যিনি সভাপতি উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছেন, আর আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা সবাই কাজ করছি। এবং তার জন্য আপনাদের অত্যন্ত প্রয়োজন সহায়তা, এবং সেটা আপনারা করছেন, আগামী দিনও করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। একটি দেশ মাতৃকা বন্ধুরা, আপনারা সবাই আমার সঙ্গে রাখবেন, এই কারণে আপনারা সবাই কিন্তু স্টেট হসপিটাল হিসেবে এটা ডিক্লেয়ার করি। ত্রিপুরাতে 3টা স্টেট হসপিটাল ছিল আগরতলায় ত্রিপুরায় 3টা স্টেট হসপিটাল, একটা হচ্ছে IGM জিবি, আর একটা হচ্ছে TMC তখন ছিল না, সেটা BR আম্বেদকর স্টেট হসপিটাল ছিল। তখন কি অবস্থা ছিল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আমরা জানি কি অবস্থা থাকে, আমি বলবো না, যাই হোক জিনেট এখানে এসেছিল। কিন্তু কর্পোরেট স্টাইলে যখন ওরা কাজ শুরু করলো, আমরা বুঝতে শিখলাম যে এইভাবে হসপিটাল করা যায়, গভর্নমেন্টের এই বিল্ডিং, গভর্নমেন্টের এই জায়গা, কিন্তু এমনভাবে পলিসিং এবং সব ব্যবস্থা করলো যে ভাঙা চেয়ার, হাতলচারা চেয়ার, যে হসপিটালের চেহারা গভর্নমেন্টের আগে ছিল, তার থেকে আমরা বুঝতে পারলাম না এইভাবেও পেশেন্ট দেখা উচিত, এইভাবেও আমাদের পেশেন্টের OPD দেখা উচিত আমাদের। এবং একটা আনন্দের পরিবেশ আমাদের এখানে ছিল। এখানে আজকে বলা হচ্ছে যে এখানে জুলাই মাসে বৃক্ষরোপণ, আজকে আমরা এখানে
বৃক্ষরোপণ আমরা করেছি, এবং বৃক্ষরোপণ থেকেও আমাদের বোঝা উচিত যে আমরা কাউকে ছেড়ে আমরা চলতে পারবো না, সবাই সবার জন্য। এবং একটা ম্যাচিওর গাছ যদি আমরা চিন্তা করি, তার সে অক্সিজেন দেয় প্রতি বছরে প্রায় 260 পাউন্ড, আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় 48 পাউন্ড সে শুষে নেয়। অর্থাৎ যত গাছ আমরা লাগাবো তত আমাদের অক্সিজেনের যে মাত্রা আমাদের এই আবহাওয়া সেটা হবে। তো এইগুলো আমাদের জানতে হবে, তবেই তো আমরা এই প্লান্টেশনের উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে পারবো। এবং বেশি করে আমরা গত বছর 2024-25-এ 5 মিনিটে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা একটা অনুষ্ঠান করি, 5 মিনিটে 5 লক্ষ গাছ আমরা রোপণ করেছি ত্রিপুরাতে। প্রতি বছর আমরা কিন্তু সেটা ইনক্রিজ করছি। এবং গাছের মাহাত্ম আমরা সবাই জানি, গাছ যেমন আমাদের ছায়া দেয়, বাচ্চারা যারা আছে আমরাও রচনা লিখতাম, আবার গাছ আমাদের মানে বাঁচার জন্য কিন্তু সে কাজ করে। এই গাছের যদি আমরা নষ্ট করে দিই, মাননীয় প্রধানমন্ত্রীজি কি সুন্দর একটা কথা বলেছে, এক পেড় মাকে না, সেটা আগে আমরা কোনোদিন শুনিনি। অর্থাৎ মাকে স্মরণ করা, যার মা গত হয়েছে তাকে শ্রদ্ধা জানানো, পাশাপাশি যিনি জীবিত আছেন তাকেও শ্রদ্ধা জানিয়ে মান মানে মাকে সামনে রেখে বৃক্ষরোপণ করা। আমরা সে কাজটা এখন করছি সব জায়গায়। আজকে আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। আর গাছ প্রকৃতি আমাদের কিন্তু বেঁচে থাকার যে রসদ সেটা আমাদের বোঝায়। গাছের থেকে আমরা অক্সিজেন নিই আর আমরা কার্বন ডাই অক্সাইড দিই, মানে একে অপরের সিম্বায়োসিস প্রসেস আমরা করি। রক্তের কথা যেমন আমি বললাম যে কার রক্ত কোথায় যাচ্ছে এবং তার কোনো ধর্ম নেই। আজকে ধর্ম নিয়ে অনেক অশান্তি সারা পৃথিবীর মধ্যে, ঠিক গাছেরও যে আজকে যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, একমাত্র এইগুলো থেকে প্রকৃতি থেকে আমাদের শেখা উচিত। আমরা গাছ ছাড়া আমরা বাঁচবো না, আমরা ছাড়া গাছ বাঁচবে। আজকে এখানে যদি আমি মেডিকেল সার্জারি একটা পেশেন্ট আমার কাছে আসলো, দেখলাম যে ওর প্রেশার দেখা গেল 200-র উপর হয়ে গেছে ডিপি। তার আমি কোথায় এখন যদি মেডিসিনকে আমি খবর দিই, মেডিসিন বলবো এটা আমার কাজ না, পেশেন্টকে আমি বাঁচাতে পারবো? আমার যদি এখানে দেখা যায় যে কোনো ডিপার্টমেন্টে ইন্টারডিপেন্ডেন্ট কোনো একটা সমস্যা হয়, চোখের সমস্যা হলো, একই করবো না। যদি বলে তোমার তো অনেক বিভিন্ন সমস্যা তোমার আছে, তুমি মেডিসিনে যাও, সার্জারিতে যাও, তো যদি বলে না আমি এখন এটা আমার কাজ না, কিন্তু এসছি চোখের জন্য, একে অপরের জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো আগে সরকার এগুলো কোনোদিন চিন্তা করেনি। এখানে কর্মচারী সংগঠন বলেছেন যে আগে কি অবস্থা ছিল, অর্থাৎ সবসময় একটা বিভেদের একটা রাজনীতি এখানে হয়েছে। কর্মচারী মানে যারা এই কলেজকে চালাচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানকে চালাচ্ছে তার বিরুদ্ধে জিন্দাবাদ করতে হবে, এছাড়া সম্ভব না। এর থেকে আমরা বেরিয়ে এসেছি, কাজ করবো, কাজের পয়সা দিতে হবে, এটার জন্য যা যা করার এবং এই অনুষ্ঠান এই যে আমাদের প্রতিষ্ঠান সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরাও আমাদের, কারণ তখনের সময় যে অবস্থা ছিল একটা বিভেদের যে একটা করার ডিভাইডেড পলিসির যে সরকার ছিল, তার থেকে আমাদের চাওয়ার আগেই কিন্তু আমরা করে দিচ্ছি। আজকে এখানে আমার 3% ছিল দিয়ে সরকারের, আমি এসে 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি, তারপর তো করে দিলাম 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাজলেই কর্মচারী সংগঠনকে বলতো যাও जिंदाबाद करो, কাজ কম মত করো, কামটা ফিকর করো, उसका খুব জিকার করো, लेकिन কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছে, কি করেছে আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চেয়ে আমাদের কাজ করার যে বিষয় সেগুলো নিয়ে আমরা চিন্তিত। পিছিয়ে কিভাবে টেনে রাখা যায়
সেই বিষয় নিয়ে খুব চিন্তিত। কাকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। এতে কি সমস্যা নাকি আপনাদের সময়ে 10,000 যে চাকরি সবাই জানেন, 10,000 যেভাবে বেনিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন সবাই জানে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসেও 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি পাবে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি দিয়ে ওদের সমস্যা হয়। আমরা চাকরি যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সেই সৎসাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে গাফলত দেওয়া হচ্ছে। ওনাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব না। কোনো আন্দোলনের দরকার নেই, কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড এন্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ করে সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি রাখে, তবে আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব 2014-তে নিলেন, দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট নেই, মাত্র 32% স্কিল। এই 32% স্কিল দিয়ে কি করে দেশকে সামনের দিকে এগোনো যাবে? এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং এই কারণে আজকে প্রায় 52 থেকে 55% স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে। বারবার উন্নত হচ্ছে। আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি, যতগুলো চাকরি দিচ্ছি, বারবার ওনাদেরকে ট্রেনিং। আমি যখন আমার এখানে যখন আসে মানুষ বলছে যে আমি এই পেশেন্টের জন্য বাইরে যেতে বলেছি, কে বলেছে? বলে তো উনি তো, যদি ওনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো। যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে আমরা সেটা ডেভেলপ করে দেবো, কিন্তু বাইরে যেন পাঠাবে ট্রেনিংকে, সেই জায়গায় আমরা কাজ করছি। আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে, ডেন্টাল কলেজ 63 আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে। আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানে ডেন্টাল কলেজ শুরু করা যায় কিনা, কারণ আগে সরকারকে বললেও হতো না, কিছুই হতো না। যখন আমি ওনাদেরকে বললাম সেই চেষ্টা করতে করতে আজকে সেই জায়গাটায় সেই ডেন্টাল কলেজ মানে 7 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসে সেটাকে উদ্বোধন করে। আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ আছে, বিভিন্ন যেসব এএনএম জিএনএম সেই ইনস্টিটিউশন সরকারি বেসরকারি সমস্ত ত্রিপুরাতে এখন হচ্ছে। বিভিন্ন সুপার স্পেশালিস্টের যারা আছেন এখানে কাজ করতে চাইছে, আমরা অলরেডি জায়গাও নির্ধারণ করেছি। যে আমি বলছি যে বারবার কোনো পেশেন্ট বাইরে যেতে না যায়, এইরকম যদি হয় তাহলে আমি আপনাদেরকে মানে সেই যে প্রজেক্ট আমার মাথায় আছে সেটা আমি স্যাংশন করব, যে কোনো অবস্থায় বাইরে যেন মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করছি। আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আপনারা যেটা নিয়েছেন, আমি বলবো যে এই ধরনের আরও বিভিন্ন যেসব ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা নিশ্চয়ই আগামী দিন নেবেন। এবং এই রক্তদানের মাধ্যমে একটা জিনিস আমাদের মেইন হচ্ছে অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেস সমস্ত বিষয়ে অ্যাওয়ারনেস করা দরকার। আজকে যারা স্টুডেন্টরা আছে, যারা টিচাররা আছেন পড়ায়, এটাও কিন্তু এক ধরনের পড়াশোনা করাই ঠিকই, কিন্তু এটাও একটা অ্যাওয়ারনেস, পার্টিকুলার একটা সাবজেক্টের বিষয়ে তাকে অ্যাওয়ারনেস করা। আজকে আমরা যদি বলি ত্রিপুরাতে ড্রাগ এডিকশনের যদি কথা বলি, এর জন্য অ্যাওয়ারনেস দরকার। আমাদের এইচআইভি সম্পর্কে যদি আমরা বলি, তার অ্যাওয়ারনেসের দরকার। এইডসের সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার। আমি বারবার সব জায়গায় গিয়ে বলি, আমি এত এডিকশন ত্রিপুরাতে এই বিগত 30, 35, 40 বছর ধরে যেন এমনভাবে ড্রাগ এডিকশন হয়েছে, আমরা চেষ্টা করছি
সরকার চেষ্টা করছে প্রচুর যে সিজারের প্রায় 132% ইনক্রিজ করেছে সিজার এই ড্রাগ, এবং 100 প্রায় 12%-এর মতো যে ড্রাগ সেটা ধরা হয়েছে। কিন্তু এই করে তো চলবে না, সবার যদি সহযোগিতা থাকে এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে এইচআইভি একবার যদি হয় শরীরে, এই ইন্টারভেনাস ইনজেকশনে বিশেষ করে এইচআইভি খুব ত্রিপুরাতে বেড়ে গেছে, আমাদের ছেলে মেয়েদের মতো এখন দেখা যাচ্ছে এগুলো প্রচুর। তো তাদেরকে তো চিহ্নিত করা হয়েছে, ড্রাগ এডিকশন সেন্টার আমরা করছি, ড্রাগ যাতে রিহেবিলিটেট করা যায় তার জন্য ডি এডিকশন সেন্টার আমরা করছি। সমস্ত ডিস্ট্রিক্টে আমরা আটটা ডিস্ট্রিক্টে আমরা ডি এডিকশন সেন্টার করছি, একটা রেট অফ 24। শুধু তাই নয়, 198 কোটি টাকার মতো সব মিলিয়ে আমাদের দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জেও একটা বড় একটা ডি এডিকশন সেন্টার করছে। মাদার অ্যান্ড চাইল্ডে আমাদের একটা হসপিটাল হচ্ছে জীবিতে, আমাদের ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা আমরা পেয়েছি। এই ডোনার ইনস্টিটিউট চেষ্টা চলছে একটা ফুল ফ্লেজে টার্সিয়ারি একটা আই হসপিটাল করার জন্য, আইএলএসে উঠতে বা দিকের জন্য সেখানে আমরা করছি, যাতে করে আয়ের জন্য বাইরে কেউ নিয়ে যেতে হয় না যেতে হয়। আমি পুরো ওদের দেখালাম যে কী কী লাগবে না লাগবে, সেটারও কাজ শুরু হবে। তো আমরা চাইছি যে ত্রিপুরাতে স্বাস্থ্যের জন্য বাইরে যেন না হয়, কারণ প্রচুর মানুষের সমস্যা। এখানে যারা আজকে রক্তদান করতে এসেছেন, আমি অ্যাওয়ারনেসের কথা বলছিলাম যে একটা সুস্থ মানুষের যদি 18 বছর থেকে 60 বছর পর্যন্ত সে রক্তদান করে, সে 65 ইয়ার্স পর্যন্ত নিয়মিত যদি রক্তদান করে 65 ইয়ার্স পর্যন্ত সে রক্তদান করতে পারে। পুরুষের বেলায় 3বার মাসে 3 মাস পর অন্তর 3বার 4বার রক্ত দিতে পারে। So, with this, I would like to request our respected chief guest, Sir Professor Dr. Manish Shah, Honorable Chief Minister. শ্রদ্ধা দর্শক আসলে রয়েছে। একটা ভালো একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন। মানুষের যদি আমরা কথা বলি, মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমাকে, ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কীভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনও নিশ্চয়ই আমরা আরও বেশি রিফাইন থেকে আরও রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয়, এবং এটা বললে
ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শই বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি দিয়েছি এইগুলোই বলি, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয়, কারণ এনএমসি বা আগে যে এমসিআই এর গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট, মাঝখানে ওই গভর্নমেন্ট রান সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে না। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি, বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিইও স্যার থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পি রায় যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায়শই আমার কাছে আসেন, কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে। তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয়। ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে দাঁড় হয়ে গেছে, এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না, কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনলাম। আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল, আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমরা জয়েন করেছি, কিন্তু আমাদের কাছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো একেবারেই ছিল না। তো নর্থ ইস্টার্ন জোনের থেকে বিশেষ করে রিলস থেকে যারা পাস করেছে, আসাম থেকে যারা পাস করেছে তাদেরকে নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমরাও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। তো দ্যাট টাইম ইট ওয়াজ বার্ডিং স্টেজ অফ পিএমসি। কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন ক্রাইটেরিয়া আছে সেটাকেও ফুলফিল করার উপায় ছিল না। আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন এনএমসির গাইডলাইন্স প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করেছে। আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি। আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে সেখানেও এই সমস্যা বারবার আমরা কিন্তু ওইভাবে রাখছি যে আমাদের যারা ছেলে মেয়েরা আগামী দিন যখন তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে যাতে ওই জায়গাটা খোলা থাকে। কারণ বারবার বাইরের থেকে কত আনবো, আর বাইরের থেকে এসে থেকে তারও চলে যায় কত বারদিনই 5 দিন আসবো, আর এমএনসি যখন আসবে বা এমসিআই আসবে ফেস প্রেজেন্টেশন কি দৌড়াদৌড়ি, কি অবস্থা, এসছে কিনা, ফ্লাইটে এসছে কিনা, ঠিকভাবে যত্ন করা হয়েছে কিনা, ফ্যাকাল্টিদের জন্য বলা হতো তুমি দেখবে এসে কত সব দুনিয়া। এখন তো সেই অবস্থা নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ওই জায়গায় চলে এসেছে। তো একটা ফুল ফ্ল্যাজেড যাকে বলে একটা মেডিকেল কলেজ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। Respected Chief Guest, Sir Professor Dr. Manish Saha, to kindly hand over the quadruple worker to Mr. Subroto Das, who had undergone total hip replacement surgery at Tripura Medical College. For that, I would like to request Anand Kumar Poddar, Medical Superintendent, Dr. Brown Teaching Hospital, and Sri Chimut Chakraborty, President, Anand Datta, Principal, Tripura Medical College, by offering flower bouquet, Uttoriya. সম্মানিত প্রতিনিধিবৃন্দরা, I would also like to request Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev to kindly felicitate our respected chief guest, Sir Dr. to kindly felicitate our respected Sir Mr. Shapon Saha, retired IA. Have with us on this dais, Sir Dr. Pramodeshwar, Chairman, Society for Tripura Medical College. We feel honored to have with us Uttoriya Memento as a token of love. We also feel honored
to have with us Shri Jimon Chakraborty, President Tripura Medical and Nursing College, Kormochari Sangh. President Rotary Club of Aspiring Agartala on this dais. We feel honored to have with us Sir Prof. Thanks to Sir Professor Dr. Manik Shah, Honorable Chief Minister, Government of Tripura, for giving a valuable concept a great success. ইতিমধ্যে বৃক্ষরোপণ, স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং রক্তদান শিবির কি হয়েছে এখন তো একটু কালকে যেটা জানতে পারলাম, রাত্রে 12:30 পৌনে একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে, কুমারঘাট রোড থেকে আইয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসতো। পুলিশের গাড়ির মানে এত সজুরে ধাক্কা মারছে, মারার পরে এখানে টোটাল গাড়ির মধ্যে 3 জন আসতো ওই ইনোভা গাড়ির মধ্যে, আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে। তো টিএসআরের নাম হলো মিলনদেব বর্মা। আর ওই গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো 3 জন, একজন হলো সাজিদ খান, একজন হলো আক্তার আলী, আর একজন হলো 3 জন মারা গেছে। তো 3 জনের মধ্যে 3 জনের বাড়ি ভগবাননগর। আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায়? বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে, কোয়াই। তো কি মানে আপনি কি দেখছেন রাত্রে গিয়া যে কিভাবে মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা হয়েছে? রাত্রে গিয়ে দেখছি ওই পুলিশ গাড়িটা তো আসলে অ্যাকচুয়ালি দাঁড়ানো আসতো, কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত সজোরে আইছে, এত হাই স্পিডে আইছে, আইয়া মানে মারছে পুলিশ গাড়ি। মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে।
টাকার জন্য বাড়ি গেছে, আবার বাইরে হলো একটা মারা গেল, 2 টাকা বেশি কমায়, 3-4টা মারা গেছে। ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস কলাইছে যে বিশালগড় বাইতে দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়া দেখি বাইসাইকেল আর বাইক তুলে পাড়ি হয়ে গেছে। বাইসাইকেল আরোহী পাইছি আমরা, বাইক পাইছি না। কি নাম আহত ব্যক্তি? 25 সরকার, 50 বছর। অবস্থা কিরকম? অবস্থা মাথাটা তো ভালো ব্যথা হয়েছে, ব্লাড। মানে বাইক আর বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়েছে? বাইসাইকেল আর বাইক। আমি ফোন করতে হচ্ছে, বলেন এসপি অফিসে বলেন। যারা আপনি সুস্থ অবস্থায় আছেন নি? আমি ফোন করতে হচ্ছে। আপনি সুস্থ অবস্থায় আছেন না এখন? কারে ফোন করতেছেন? আইডিয়া করে লিখতে লাগছে বয়স বেশি লিখছে। তুমি পুলিশ থানা এমন কিছুই তো না, প্রবলেমের কিছু
মোটেও কাম্য না। আমরা এলাকাবাসী এখন আমার চোখের সামনে দেখলাম যে আপনার কি ধরনের ব্যবহার। মোবাইলটা কিন্তু ফালাই দিব। কেন কি ধরনের পালাবেন মোবাইল? মোবাইলটা ফালাই দেন কে? হ্যাঁ বলাই মিডিয়া। ও এখানে বলে ওই জিআরপি থানার কি উচিত নেই তাই না? আপনারা আওয়ার পরে আপনারা বাজে ব্যবহার করছে, এরপরে মারুনের লিগা ফাতল লইছে হাতের মধ্যে, আমি দেখলাম দাঁড়াইয়া। তাই নাকি সুস্থ অবস্থায় ছিল? না না না, তাই নেশা করে রয়েছে। কি করবে মানে একটা গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন, বিশালগড় রেল স্টেশন, মানে এখানে একজন ওসি এরকম অবস্থা, কি করবে? না কি কম, ওইটা তো যা দেখলাম চোখের সামনে, যা দেখুন তো দেখলাম, ওই তাই দাঁড়াইতে পারে না, এমনভাবে খাইলো। আপনার নাম? উত্তম বণিক। বাড়ি কোনখানে আপনার? ওই তো এখানে। তাহলে কি প্রতিনিয়ত এরকম ভাবে নেশা করে থাকে? প্রতিনিয়ত আমি তো এরকম দেখি না, তো আজকে আউনে দেখলাম আর কি। আমি তখন যাবো, আমরা আশ্রম অনুষ্ঠান আছে, একজন আইতাছে, এর লিগে আমি হের লিগে দাঁড়িয়ে রয়েছি আর কি। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি ডিউটিতে আছেন? আপনি আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারে বাড়ি দিবেন? তোমরা লাইসেন্স আছে নি? কারে বাড়ি তোমরা দিবেন? মিডিয়া আছে, লাইসেন্স আছে। কি লাইসেন্স দেখাচ্ছেন আপনারা কোন? ওই ওই উপর লাঠি লয়ে না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে কেওয়াজ কি করবেন? করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আইও না। কি নাম আপনার? নামটা কি বলেন? আপনার লাঠি নিয়ে বাবারে জিজ্ঞাসা করো। কারে জিজ্ঞেস করব? বাবারে লাঠি নিয়ে কি করবেন আপনি? ঘটনাটা নিয়ে আইসি একটু আগে আইসিরা মানে হল্লা করতেছে যে ভাষায় অনেক কিছু গালি গালাজ করছে। মানে কে আইছে? আমরা ওসি সাহেব এএসআই সুজিত বর্মা। হ্যাঁ, কি কি করছে আপনার সাথে? করছে বলতে তাইলে মানে অনেক সময় অনেক ভাষায় গালি গালাজ করছে, মুখ খারাপ করছে। আজকে কি হয়েছে? আজকে কি করছে? আজকে হঠাৎ করে আইসিরা মুখ খারাপ করছে, হ্যাঁ পিতা বড় পিতা না কি ডিউটি করে গেছে। তাহলে সুস্থ ছিল না? তাহলে তো সুস্থ অবস্থায় সুস্থ দেখলাম, মানে নেশা টেশা করে আসতো এমন কিছু? এমন তো আমি বুঝি না। এটা এটা কোন থানা? এটা বিশালগড় জিআরপি। মানে প্রতিনিয়ত এরকম ভাবে গালিগালাজ করে আপনারা? প্রত্যেক দিন না, মাঝে মধ্যে। আজকে এমন হঠাৎ করে এমন হয়ে গেছে যে। তা আপনারা জানাইছেন না উপরে, মানে অফিসে? পরে জানাইছি, স্যারেরা জানাইছি, স্যারে বলছে লিখিত কমপ্লেন করার জন্য। মোবাইলটা ফেলাই দেবো, কিন্তু মোবাইল ফেলাই দেবো। যাও। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি ডিউটিতে আছেন? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারে বাড়ি দিবেন? তোমরা লাইসেন্স আছে নি? কি তোমরা লাইসেন্স? মিডিয়া আছে, কি লাইসেন্স? লাইসেন্স আছে। ওই কি লাইসেন্স দেখাচ্ছেন আপনারা কোন? ওই ওই উপর লাঠি লয়ে না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে কেওয়াজ কি করবেন? করতেছেন। লাঠি নিয়ে কি করবেন?
আজকে ওনাকে চার সঙ্গে হবে। আমরা আজকের পর থেকে আপনাদের কোনো সহযোগিতা, আমরা পুরা পেয়ারাই বলি, আমরা কোনো সহযোগিতা আপনাকে এদারা খবর নরে এখন যে আমরা আছি বর্তমান মোবাইল আমরা ওনারা বলেছেন যে আপনি যদি চার্জ তোমার পার্টি দেওয়া লাগবে তাই ইন্টারন্যাশনাল কে তাই নমস্কার সবাইকে। প্রথম এসেছি আমি আজকে বিডিও স্যারের অর্ডারে, আমি কালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ। বিডিও স্যার আমাকে একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন যে নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য। আমি কদমতলা ছিলাম সার্ভে, পিএমআই ঘর সার্ভের জন্য কদমতলা জিপিতে। ওইখান থেকে আমি প্রায় 4:45টার সময় এখানে এসেছি। ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই। মানে খুব বিডিও স্যার আমাকে, সুপারভাইজার আমাকে ফোন করেছেন 2-3 বার, আজকে চার্জ নিতে হবে। আমি এখানে উপস্থিত হলাম নদিয়াপুর পঞ্চায়েত অফিসে। আসার পর দেখি পিআরআই বডি সবাই, প্রধান সহ পিআরআই বডি সবাই তারাও এখানে উপস্থিত আছেন। সবাই আমাকে বলছেন আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না, আপনাকে কেউ সহযোগিতা করবো না। কিন্তু পঞ্চায়েতের কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে, আপনাকে একাই করতে হবে। আমি বললাম যে আমাকে পিআরআই বডি, উনি বলছেন কোনো ওয়ার্ক অর্ডারে তিনি সই করবেন না, কোনো পেমেন্ট শিটে তিনি সই করবেন না। এইভাবে কিভাবে হয়? পঞ্চায়েত তো প্রধানের সিগনেচার ছাড়া তো পেমেন্ট করা যায় না। আমি একা তো পেমেন্ট করতে পারবো না, প্রধানের উনি সই না দিলে আমি পেমেন্ট কিভাবে করব? জানিয়েছি সবাই, বিডিও স্যারকে জানিয়েছি, সুপারভাইজার স্যারকে জানিয়েছি, কিন্তু ওনারা দেখবেন বলে এখন রাত্রে 9টা প্রায় বাজে, কিন্তু ওনাদের কোনো সাড়া পাচ্ছি না। আমাদেরকে সবাই পিআরআই বডি সহ পত্র অঞ্চলের অনেকেই এখানে এসে আমাদেরকে এই নজরবন্দি হিসাবে রেখেছেন, আমাদেরকে যেতে দিচ্ছেন না। কিন্তু এখন পর্যন্ত 9টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যার আমাদেরকে কোনো সাড়া দিচ্ছেন না। এটাই আমাদের দুঃখ। আমি জীবনে এরকম পরিস্থিতিতে পড়ি নাই, আজকে এই প্রথম আমি এই জীবনের প্রথম এই পরিস্থিতিতে পড়েছি। রঞ্জিত গোস্বামী, পঞ্চায়েত সেক্রেটারি, অমিত চন্দ্র, কালাছড়া ব্লক, নদিয়াপুর শনিছড়া। ট্রান্সফার তো আমাদের গভর্নমেন্ট জব ট্রান্সফার হবেই, আজকে একটা জায়গাতে কালকে একটা জায়গাতে যেতেই হবে। তো আমাদের হায়ার অথরিটি যখন অর্ডার দেবে সেই অর্ডার আমরা মেনে চলতে হবে। তো হায়ার অথরিটি আমায় গতকালকে জানিয়েছে, অর্ডারটা আগে বেরিয়েছে, কিন্তু গতকালকে জানিয়েছে যে আজকে আমি চার্জ হ্যান্ড ওভার করার জন্য। সেই মোতাবেক আমি আমার প্রধানকে গতকালকে রাত্রেই আমি জানিয়েছি যে আগামীকালকে আমি চার্জ হ্যান্ড ওভার করবো। তো নতুন একজন ইনচার্জ আসবেন, উনি আমাকে বলেছেন যে আপনি চার্জ হ্যান্ড ওভার করবেন। হঠাৎ করে বললেন, আজকেই আমি রাত্রে খবর পেয়েছি, বিকালে খবর পেয়েছি, তাই বললাম। বলছে ঠিক আছে, যদি নতুন চার্জ নেয় যে আমরা পঞ্চায়েতে আর আসবো না, আপনি ওনাকে চার্জ দেন, আপনার সারা যদি চার্জ দিতে পারেন দেন। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, দেখেন আমরা হায়ার অথরিটি অর্ডার দিয়েছি, আমি সেটা পালন করতে হবে, কারণ হায়ার অথরিটি অর্ডার তো আমরা ভঙ্গ করতে পারবো না। আর যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, আজকে ওই পঞ্চায়েতে, কালকে অন্য পঞ্চায়েতে, কালকে অন্য ব্লকে যেতে হবে, তো সেটা তো মানতেই হবে। উনি বললেন না সেটা তো মানতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা তো হুট করে হয় না। আমি তো প্রধান, আমার সাথে একবার বিডিও স্যার কথা বলতে পারতেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, তো কোনো কিছু না বলিয়ে আপনাকে ট্রান্সফার করলেন। উনি ওই শেষ কথা বলে রেখে দিয়েছেন। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি গজেন্দ্রনগর সার্ভেতে ছিলাম, আমার পিএমআই সার্ভে চলতেছে সেখানে আমি গেছি। তারপর প্রায় 4টার দিকে আমি পঞ্চায়েতে এসেছি, ওনাকেও আমি ফোন করেছি আজকে 4টার সময় আমি চার্জ দিয়ে দেবো। তো সেই মোতাবেক আমি আমার কলিগকে ফোন করেছি 4টার সময় আপনি আসেন, চার্জটা টেক ওভার করবেন, আমি হ্যান্ড ওভার করে দেবো। তো 4টার সময় উনিও এসেছেন, আমি চার্জটা সব রেডি করে নিয়েছি। তার মধ্যে আমাদের পিআরআই বডি এসে ওনাকে বাধা দিচ্ছেন চার্জ না নেওয়ার জন্য।
তো বলছিলেন যে যদি চার্জ নেন আপনি তাহলে কালকে থেকে আর আমরা পঞ্চায়েতে আসবো না, আপনি একা একা কাজ করতে লাগবে পিআরআই বডি ছাড়া। আপনি যদি কাজ করতে পারেন উইদাউট পিআরআই বডিতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে চার্জ নেন। তো সেই কথা আমি আমার হায়ার অথরিটি জানাইছি, জানানোর পরে স্যার আমার সুপারভাইজার স্যার আমার কইছে যে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো, যে এখানে পরিস্থিতিটা একটু উগ্র দেখতেছি। তখন কইছে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো। তখন আমি আমার কলিগকে কইতাছি যে চলেন ব্লকে যাই গিয়ে আমরা। আর যেই ব্লকে যাই গিয়ে কইতেই আমার পিআরআই বডির তারা কইছে কি আপনি যাইবেন, আপনারা আজকে এখানে থাকবেন। ওই প্রথমে আমরা লক করিয়া দিছি, গেট লক করিয়া তারা বাইরে গেছে গিয়া। তারপরে যাই হোক তারা কইছে যে আমরা তো এখানে লোকাপে না, গেটটা খুলেন অ্যাটলিস্ট। তখন তারা গেট খুলে ভিতরে বইছে, বইয়া আমরা সাথে মানে আজকে যাইতে পারতাম না, ভিডিও স্যার আইতে লাগবো এখানে, আইয়া নিতে লাগবো। তারপরে আমি আমার অথরিটি জানাইতেছি, বারবার জানাইতেছি, সুপারভাইজার স্যারে ভিডিও স্যারে জানাইছি যে এই ঘটনা হইতেছে। স্যার তারা কইতেছে ঠিক আছে দেখতাছি। তারপরে পুলিশও আইছে, পুলিশও আই আমরা সাথে কোনো কথা কইছে না, ওনাদের সাথে কথা কইয়া পুলিশও বাইরে গেছে গিয়া। তো যতটুকু জানছি আমার হায়ার অথরিটি আমরা উদ্ধার করার লাগে পুলিশ পাঠাইছে, কিন্তু পুলিশও আই আমরা সাথে কোনো কিছু কথা না কইয়া পুলিশ বাইরে গেছে গিয়া। আমাদের একজন মহিলা স্টাফও আছে এখানে, যার 2টা বাচ্চাও আছে, কিন্তু রাত্র প্রায় 9টা বাজে সারছে, ওনারা আমরা যাইতে দেন না। তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট এখনও রাখবো যে আমরা দুইজনের রাখিয়া ওই মহিলা স্টাফটারে যাতে যাইতে দেওয়া হোক। যদি ওনাদের দাবি আমাদের হায়ার অথরিটি নিয়ে, আমাদের কাছে ওনার কোনো দাবি নেই, আমরা কোনো দাবি পূরণ করতে পারবো না, কিন্তু আমি রিকোয়েস্ট ওটাই করবো যে আমার মহিলা স্টাফ যে আছে জিআরএস, ওনাকে যাতে ছেড়ে দেন, উনি যাতে বাড়ি যেতে পারে। ওনার 2টা বাচ্চা বাড়িতে আছে, ওনার হাজব্যান্ডও বাড়িতে নেই। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবো ওনাদের কাছে, আপনাদের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে। এটাই আমার। আপনার কত বছর বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। অবিলম্বে খেলাধুলার ভিডিওকে অন্যান্য স্থানান্তরিত করতে হবে, অবিলম্বে খেলাধুলার ভিডিওকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। ফলে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে, খেলাধুলার ভিডিও হায় হায়, এই খেলাধুলা গার্ডি ব্লকের ভিডিও হায় হায়। ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার, আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে, কিন্তু সমস্যা আমি যেটা মনে করি, কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিডিও স্যারের সাথে আমার কিছু মতানৈক্য তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন, সেটা আমরা পিআরআই বডি মানতে পারছি না। তো ট্রান্সফার হতে পারে, কিন্তু আমি একজন প্রধান হিসেবে আমার কাছে কোনো জানা নেই। গতকালকে 6টার সময় বলা হয়েছে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফার অর্ডারটা ওনাকে জমা দিতে হবে। তো আমরা সেটা মানতে পারছি না, যার কারণে আজকে আমরা যিনি চার্জ সমঝানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে, তাইলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে থেকে ওনাকে কোনো সহযোগিতা করব না বা পঞ্চায়েতে আমরা আসবো না। উনি যদি উনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন তাহলে উনি চার্জ নিতেন। তো উনি বলছেন উনি সম্ভব হবে না। তো উনি উনার হায়ার অথরিটিকে জানিয়েছেন, ওনারা বলেছেন বিডিওর অর্ডার, এটা ট্রান্সফার নিতেই হবে, চার্জ নিতেই হবে। তো আমরা বলতাম কিভাবে আপনি যে কাজ করতে পারেন নেন। তারপরে ওনারা আবার জানানোর পরে বলছেন আপনারা দুজন ব্লকে আসেন, ওখানে এসে চার্জ নেবেন। তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিইনি। 13টাও ওয়ার্ক অর্ডার আছে, অ্যাপ্রুভ আছে, যেটা জিওটেক হয়ে গেছে। আজকে এই 5টার সময় আমরা দেখতে পেলাম উনি আবার এই আমার ওয়ার্ক অর্ডার গুলো ক্যান্সেল করছেন। এইভাবে উনি বসে আমার পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাধাপ্রাপ্ত করছেন। আমার পঞ্চায়েতকে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করতে উনি দিচ্ছেন না, ওখানে বসে বসে সিপিএম এর দালালি করছেন। ভিডিও কালাছড়া ব্লক অমিত চন্দ্র। যিনি আগের ছিলেন ওনার নাম মহিউদ্দিন, যিনি এসেছেন চার্জ নেওয়ার জন্য ওনার নাম রঞ্জিত গোস্বামী। আমরা চাইছি ভিডিও স্যার এখানে আসুন, আসার পরে আমাদের যে সেই যে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের যে ওয়ার্ক অর্ডার গুলা ক্যান্সেল করেন, কি জন্য করেছেন আর কি কারণে আমার ইনচার্জকে এভাবে আমাদের উপরে উনি ইয়ে করে হেনস্থা করছেন, তার জন্য সেটা আমরা জানতে চাই আর আজকে শুরু বসতে চাই। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার কাছে সেই বার্তাটুকু পৌঁছানোর জন্য অনুরোধ করব। সেই কালাছড়া ব্লকে বসে কালাছড়া ব্লকের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির গঠিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে উনি বাধা দিচ্ছেন এবং কালাছড়া হলে এসি রুমে বসে সিপিএম এর দালালি করছেন। যতক্ষণ পর্যন্ত এখানে বিডিও স্যার আসছেন না ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো। আরেকটা বিষয়, আমরা সেখানে 4টা থেকে বসে আছি, এর মধ্যে দেখা গেছে কালাছড়া ব্লক থেকে চড়াইবাড়ি পিএসএ ইনফরমেশন করা আছে, পুলিশ প্রশাসন পঞ্চায়েতে এসেছে,
আসার পরে ওনারা আমাদের সাথে কথা বলে ওনারা দেখেছেন ওনাদের যারা সম্ভব হবে না সেটা সমাধান করা, ওনারা চলে গেছেন। আমরা আছি। আমার নাম অযোধ্যাকান্ত দাস, আমি নদিয়াপুর সঞ্চলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর ওনারা যারা বসে আছেন সবাই আমার পঞ্চায়েতের সদস্য এবং উনি বয়স্ক, উনি উপপ্রধান আমার পঞ্চায়েতের। আপনারা স্কুলগুলো কোন কথা বললেন আপনি? কালকে থেকে জানেন আপনি রাস্তা বন্ধ হইল, আপনার দায়িত্ব আছেন। এতটা গাড়ি রোডের মধ্যে ব্লক হয়ে রয়েছে, এতটা লোক আছে, রাজিরা আছে না? হ্যাঁ, লজ্জা নাই আপনার? দায়িত্ব যদি পালন করতে না পারেন কেন করছেন দায়িত্বতে? বেতন দেয়, সব কিছু দেয়, ওটা মেনটেনেন্স করার লাগে। আপনারা যদি গত 2 বছর গেছে লকডাউন, গভর্নমেন্ট আপনারা বেতন দিয়ে গেছে, গভর্নমেন্ট বেতন কম দিচ্ছেন আপনারা, আপনারা ডিউটি পালন করেন না। আজকে রাস্তা ব্লক হয়েছে, কত মানুষ, কত অসুবিধা আপনার কারণে এখানে ব্লক হচ্ছে। কতদিন হয়েছে এই সুভাষ নগর, ওই আরেকজন হয়েছে শুকনা তোলা, লজ্জা দেওয়া উচিত। कि हम लोग जो बच्चों का गार्जियन है सब यहाँ पे देखिए, बच्चे हैं यहाँ धरना, यहाँ रोड ब्लॉक करके बैठे हैं। बाध्यतामूलक हम लोग ये रोड बंद करना पड़ा, क्योंकि बहुत बार हम लोग ने जहाँ सरकार, जहाँ भी SDO ऑफिस हो, BDO ब्लॉक हो, जहाँ भी हम लोग ने खोज किया हमारे स्कूल के लिए। ये स्कूल एक ऐसा अवस्था बन गया है, गेट भी नहीं और दरवाज़ा भी नहीं, और फैन तो फैन अभी तो 1-2 महीना पहला हम लोग ने ये स्कूल बंद किया, उसी समय फैन दिया मात्र। कौन सा स्कूल? ये रेसिडेंट छादनाला रेसिडेंट स्कूल, इंग्लिश मीडियम स्कूल। क्या प्रॉब्लम क्या है? प्रॉब्लम यह है कि ये जो स्कूल का जितने भी फर्नीचर है, बेड है, कुछ भी नहीं है। बेड, एक बेड में 2-3-4 वहाँ सोना पड़ता है बच्चों को, और दरवाज़ा नहीं, गेट नहीं, और जितने भी यहाँ पे देखिए जाके, आप जाके देखेंगे तो समझेंगे कि कैसा स्कूल है। ऐसा अवस्था में बच्चा क्या पढ़ना चाहेंगे? और जो ये जितने भी गार्जियन हैं सबसे पूछ के देखिए कैसा अवस्था है, देखेंगे तो आप समझेंगे कि ये स्कूल नहीं है, तबेला का घर है। तबेला माने आप जानते हैं कि तबेला घर कैसा होता है, जो जैसे माने गाय और घोड़े को रखा जाता है ना, ऐसे ही स्कूल है। क्या ऐसे बच्चे का भविष्य बनेगा क्या? अच्छा, आप लोग क्या कोई अधिकारी के पास गए थे पहले? हम लोग ने स्कूल भी ब्लॉक किया, बहुत बार ब्लॉक भी किया। और यही हम लोग को आश्वासन दिया जाता है कि हाँ 1-2 महीने में हो जाएगा, लेकिन अभी 6 महीना हो गया, अभी तक नहीं हो रहा है। 6 महीना क्या है, 4-5 वर्ष, कितना वर्षों का ये स्कूल है, अभी तक कुछ भी सिस्टम नहीं है। यहाँ पे जो भी आप जाके देखेंगे अधिकारी और सरकार के जो गवर्नमेंट में जो शिक्षा का जो शिक्षक अधिकारी है, जो जाके देखिए अवस्था कैसा है। जब देखेंगे तो समझ में आएगा मैं कैसे बोल रहा हूँ। तो कितने बजे से आप लोग ने स्ट्राइक बंद किया रोड? अभी 6 बजे से हम लोग ने स्ट्राइक बंद किया। अभी कोई अधिकारी आया है क्या? अभी तक स्कूल का एक IAS ऑफिसर आए हैं और उन्होंने आश्वासन दिया, यही बार आश्वासन यही देते हैं कि होंगे, लेकिन बहुत वर्ष हो गया है, अभी तक कुछ भी स्कूल में वो जो प्रॉब्लम है। अभी फिलहाल क्या आप रोड ओपन नहीं करोगे? क्या डिमांड है? तो जब तक हम लोग आश्वासन जैसे सरकार की तरफ से हमारे सब जोनल की तरफ से जितने भी जो हमारे जो सरकार हैं वो हमको आश्वासन नहीं देंगे, तब तक हम लोग ऐसे ही बंद करके रखेंगे। अभी आपका डिमांड क्या है? डिमांड यही है कि आके हमारे जितने भी शिक्षक अधिकारी के जो उच्च पद पे हैं वो आके हमको आश्वासन दें, और जितने भी स्कूल में जो प्रॉब्लम्स हैं उसको सॉल्व करने के लिए हम लोग को आश्वासन देंगे, तभी हम लोग। अच्छा, आप लोगों का स्कूल में स्टूडेंट कितना है?
स्कूल में हम लोग का 100 से 100 ही है हमारे स्कूल और टीचर? टीचर 3 ही है। 100 स्टूडेंट में 3 ही हमारे टीचर्स हैं। अच्छा अच्छा ठीक है। अच्छा ये कौन सा रोड आप लोगों ने ब्लॉक किया है? छारनाला स्कूल है, छारनाला स्कूल के पास ही रोड है, उससे हम लोग कौन सा रोड? ये रोड क्या 10 से कंचनपुर? कंचनपुर यही। ठीक, आपका नाम क्या है? परिचय। मेरा नाम हेमंत रियांग है। मैं आनंद बाजार का रहने वाला हूँ और हमारे बच्चे भी यही पढ़ते हैं। अच्छा ठीक है। নমস্কার। কিছুক্ষণ আগে হসপিটালে গ্রামীণ হাসপাতালে একটা মারামারির ঘটনায় একটা লোককে ভর্তি করা হয়, আপনিও এসেছেন, কি দেখলেন এবং কি জানলেন? এখানে আমরা একটা ইনফরমেশন যায় হসপিটাল থেকে যে মারামারি একটা ঘটনা, এখানে আহত ব্যক্তি এসেছে চিকিৎসার জন্য। তো যথারীতি আমরা এখানে আসি এবং দেখতে পাই যে মাইক্রো ফাইন্যান্সের একজন এবং স্বাস্থ্যের একজন বিশ্বজিৎ, দুজনই ইনজোর্ড অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তো তাদের চিকিৎসা চলছে, পরবর্তী প্রসেস দেখা যাবে চিকিৎসা করা। ধন্যবাদ। আপনার স্বামীরই তো আমার স্বামী গাড়ির চাবিটাও হাতে আছে, বাড়ি ঢুকছেও না। তাইনেরা বাড়ি আইয়া আপনার সামনেই তো ঘটনা? হ্যাঁ আমার সামনে, আমার প্রতিবেশীও আছে। যে কি ছিল ঘটনাটা? কোন ঘটনাটা স্যার তখন তাইনে দিত না কইছে, আর 3-4-5 তারিখ ছাড়া দিতে পারতো না, টাকা পাইছে না, এগুলো দিতেই বলছে। তাইনে আইয়া আর একজন আছে, তাইনে আইয়া সুপার মারছে, সুপার মারছে গিয়ে তাইনে গিয়ে সুপার মারছে ধৈর্য সারা কর। আমরা সুপার মারের অধিকারটাকে দিছে, আমরা ওটি ফেলাই দেন। এটা আমি চিন্তা করছি আর দিব না না, এই কথা কয়ে জানি আপনি দিতেই হবে। আজকে আজকে আপনার ছাড়তাম না আমরা দুজনে ধরে। তাই আমার হাজব্যান্ডও একটা দিছে, তাই একটা এর দোস্ত দোষী করে আরেকজন আছে বাঙালি লিটন, তাই সিঙ্গার দিয়ে দিছে। আর বাড়ি আমরা হাতে কিছু ছিল? এটা ছিল, আমরা বাড়ি উঠতে শরীরটা আমরা গাড়ি আছে এটাতে ইট একটা ভাঙাইয়া তাই মাথাতে মারছে, ইট দিয়ে আমার মায়ের গাছ তো হচ্ছে, ছোট মায়ের গাছটা হচ্ছে না, বড় মেজোটার গাছটা হচ্ছে। এর ভিতরে তাইনারা আমারে এমন থাপড়টা মারছে, আমার থাপড়ের লোক ভরে গেছি। আপনাকেও মারে? আমারও মারছে থাড়ি একদম। এটা হ্যাঁ, বিশ্বজিৎ বাড়ি সাতজন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হচ্ছে আমি কাজের থেকে আসি, অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স, তারা এই মাসে 12 তারিখ লোন দিয়েছিল, আমি দিতে পারছি না। আমি দিতে 4-5 তারিখ দিচ্ছি, আমি দিয়ে তুমি তারা বলছে হইতো না। আমি হইতো না করে মানে নাহলে ডিউ ফেলাই দেন আমার কথা, না হইতো না, আজকেই দিতে লাগবে। আমি স্যার আমি পারতাম না তাই না। আমার একটা ঠাস করে থাবতেছে, থাবতার পরে এই বলছে আমাকে থাপড়টা আমার কেড়ে দিচ্ছেন। কী কারণে থাপড়টা দিচ্ছেন আপনি? কথা না, আজকেই দেখি আমি থাপড়টা কী কারণে দিচ্ছেন আমার? এই কথা কন থাপড়টা কী কারণে দিচ্ছেন আমার? থাপড়টার অতি কী কারণে দিচ্ছেন আগে এটা করতে হইব, তারপর আমি ইয়া করব। কদি কী কারণে দিচ্ছি এটা বলতেছো না? তারাও একটু ইয়া বেড়ে গেছে। এরপরে আমার মেসেজ আছে, মেসেজে কথা আপনি দূরে থাকেন, হ্যাঁ টাকা দিয়ে ফলাই দিছে। তো এরপরে আমি টাকার মধ্যে উঠতে গেছি, আমরা কোনো কিছু রিসিভ হতেন না, আমার কাছে কোনো টাকাই দিতেন না। পিছন থেকে আইয়া রঞ্জিত না কিতা ঠাস করে আমার ইট দিয়ে বাড়ি দিচ্ছে। এরপরে আরেকজন ড্রাইভার, তাই না এবার। তারা একসাথে কতজন ছিল? 2জন। যে কালেক্ট করে ওর নাম কি? ভাই যে মাইক্রো ফাইন্যান্সের যিনি কালেক্টের জন্য আপনার কাছে গিয়েছিল, ওনার নাম কি? লিটন। লিটন কি? এই অফিসটা কোথায়? মাইক্রো ফাইন্যান্স মনোবাজার বণিকপাড়া। আপনি একটা লোন নিয়েছিলেন ওইখান থেকে?
কতদিন হয়েছে কিস্তি দিচ্ছেন? এটা প্রায় শেষের পথে আরও 2 থেকে 3টা কিস্তি পাবে। এই এমত অবস্থায় আপনাকে এইভাবে প্রহার করে, হ্যাঁ, তারপরে ওরা তারপরে আপনার বাড়ি থেকে চলে আসে। এই বিষয়ে কি থানাতে কোনো মামলা করেছেন? আমি গিয়েছিলাম, থানা থেকে আমাকে বলেছে আগে স্টেটমেন্ট পাও, তারপর থানাতে এসো। ঠিক। করবে, সাহায্য করবে। হ্যাঁ, এই যে প্রয়োজনে পুলিশ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে যোগাযোগ করতে পারতো, কিন্তু আমাদের কোনো পেনশন ছিল না। পেনশন যখন ম্যানেজমেন্ট যখন পেনশনের সুযোগ করে দিল পেনশন অপশনের, তখন আমরা ভেবেছিলাম আমাদের যে পেনশনগুলো আছে, পেনশন আছে আমাদের যে ফ্যামিলি পেনশন, এটাকে পুনর্মূল্যায়ন ইমিডিয়েটলি করতে হবে। যারা এক্সিস্টিং এমপ্লয়িরা আছেন ব্যাংকের, যারা অফিসার বন্ধুরা আছেন, তাদের কিন্তু বেতন চুক্তি রিভিশন হলো। আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরা যেখানে আছি তখন কিন্তু এই অবসর এই সময়ের মধ্যে যে ফেডারেশন অফ স্টেট ব্যাংক ন্যাশনালাইজেশন অফিসার সংগঠন অ্যাওয়ার্ড সেক্টর সবাই প্রেসিডেন্ট পাঠিয়ে দিয়েছেন রিটায়ারমেন্টের পরে। এই চিন্তা এই ফলে অনেক কষ্টে অনেক যারা ওখানে ছিলেন তারা অত্যন্ত পরিশ্রম করে তারা সম্ভবত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন, কিন্তু অর্গানাইজ ছিলেন না। তাদেরকে অর্গানাইজ করে আমরা এটা অত্যন্ত কঠিন সংখ্যক রিটায়ারি আছেন যারা এখনো আমাদের পেনশন না কোনো সংগঠনে ঢুকতে পারেনি। আর একটা বিরাট সংগঠন আমাদের পেনশনারদের জন্য, একটা বিরাট সংগঠন যার মেম্বারশিপ এখন পর্যন্ত 7 লক্ষ। এই চিন্তা ভাবনা নিয়ে এই বিভাগ তৈরি হয়েছিল এবং অন্যান্য যত সমস্ত আছিল যোগদান হল। যারা স্টেট ব্যাংকের আমরা এখানে 2,17,000 আমরা মেম্বার যারা আছেন তারাও আমরা পেয়েছি, এবং অন্যান্য 5 লক্ষ। পেনশনটাকে রিভিশন করতে হবে, আমাদের ফ্যামিলি পেনশন যেটা আছে সেটাকেও রিভিশন করতে হবে। এটা আমাদের নেই। আমরা কি করছি, 1912 সাল থেকে আমাদের লড়াই আন্দোলন চলছে। সিবিপিআর যখন তৈরি হলো 1995, আমরা আমাদের যে জমানো যে ক্যাবিনেটের টাকা এবং ব্যাংক যদি অনুরূপভাবে একই অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনতে রিভিশন হয়, অটোমেটিক্যালি একই নিয়ম অনুসারে আমাদের পেনশনগুলো রিভিশন হবে। কারণ আমাদের পেনশনের নিয়ম, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, যারা ডিফেন্স পার্সোনেল যারা আছেন, তাদেরও কিন্তু সেই পেনশন সারা ভারতবর্ষব্যাপী পেনশন। রাজ্য সরকারি কর্মচারী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার যারা আছে তাদের অনুরোধ করে এখানে অনেক যারা ছিলেন সেখানে তারা অনেক অপশন দিতে সঠিক রিপ্লাই হচ্ছে বিপদে এসেছিল। আমরা আমাদের ইন্ডিয়ান ব্যাংক সময় বারবার চেষ্টা করছি চিঠি দিয়ে। আজকের যে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআর। ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে। তার নেতৃত্বে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই 1995 সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না। বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয়, পে কমিশন হয়, বেতন চুক্তি সম্পাদিত হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম, যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনারদেরও বেতন ভাতা বৃদ্ধি পায়, পেনশনারদের বেসিক পেনশন বদলায়। কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে 130 বছর ধরে, বলা যায় 1995 সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না। আমাদের এই পেনশন রিভিশন করা, পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে। আমরা এই জন্য
রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি। আজকের এই ধর্ণা কর্মসূচি আমরা বেলা 1টা অবধি চালাবো। তোলার জন্য ইওবি তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যে পেনশন যে ফান্ডটা আছে এটা অদ্ভুত। আচ্ছা, এটা আপনি রেকর্ড করুন। স্যার সবটি প্যাকেট কি তুমি করত না, একটা প্যাকেট গনলে সবটি বাড়ি যাব। एक साइड से निकाल लो, फिर आप लोग निकल जाओ। डंडा रखो, एक निकाल दो ना, बीच में से निकाल लो, बीच में से निकाल लो। एक निकाल दो, अपने बस निकल जाएगा। रुक जाओ रुक जाओ। पेन है किसी के पास? तो ये है पेन, ये रुक जाओ। खुलेन ना अपना खुलेन। যাত্রাপুর পিএসপি, যাত্রাপুর। बंदे ऐसे कहाँ है? सब उधर। और बोलो इधर आगे आएगा। एक आदमी इधर आ गया। पैकेटिंग मिक्सिंग की क्लोज नहीं खड़ा होना। और उधर वो क्लिक करो, क्लिक ऊपर से दे दो। एक बार क्लियर हो गया। वीडियो ले ले, वीडियो दे। आगे बढ़ी। সবাই ভিডিও করতে লাগবে না, দুজনে ভিডিও করলে
पेपर होता है डेढ़ पैकेट সেই বিষয়ে কি বলবেন? আজকে ভোররাত্রির দিকে একটা গোপন খবরের ভিত্তিতে শালমুরা বিএসএফ বিউপির বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ সিএসএফ পার্সোনেল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেফরুলেট লাল রঙের সেফরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করবো সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা দিচ্ছি আমরা। এবং এই ঘটনা আমরা তদন্ত করতে গিয়ে সেরে আমরা 3জন সাসপেক্টেড সন্দেহজনক 3জনকে আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন জুবের, আরেকজন হইল নজরুল ইসলাম। তারা কি রাজ্যের নাকি তারা 3জনে বহিরাজ্যে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, চলছে এবং বিশ্লেষণ সাপেক্ষে আমরা দেখছি। এই নেশা সামগ্রীর বাজার মূল্য কত হবে? এই যে আমরা ইয়াবা ট্যাবলেট ধরতে পারছি, বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছে।
12 নম্বর ব্যাটালিয়ন, হ্যাঁ, চাকমাঘাটে এইবার পূজা হচ্ছে। তো একুরেট বাজেট এখনো আমরা করি নাই, হ্যাঁ, কাজ শুরু করছি, দেখা যাক কীভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো। আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এইখানে, তো ওই হিসাবে আমরা এগুচ্ছি। কবে থেকে কাজ শুরু করবেন? আজকে তো খুঁটি পূজা, আজকে খুঁটি পূজা হয়ে গেছে, এখন কাজ শুরু হয়ে যাবে। তো ধীরে ধীরে কাজ এগুতে থাকবে। প্যান্ডেল কি স্যার বাইরের থেকে লোক করবো না? না, সব আমাদের নিজের, সব আমাদের প্যান্ডেল নিজের, শুধু মূর্তি বাইরে কারিগর করবে, বাকি সব কাজ আমাদের নিজের। বাজেট স্যার আনুমানিক? বাজেট তো অ্যাকচুয়ালি এখনও কিছু বলতে পারবো না, কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোয় ওই হিসাবে আমরা করবো। Sir, Professor Dr. Manik Shah Mahoday. Thank you all the dignitaries for coming and giving Mrs. Shopna Shaha to kindly felicitate Sir Dr. Damodar Chatterjee, President for Tripura Medical College. We also feel honored to have with us Sir Professor Dr. Arindam Datta, Principal. ততই হচ্ছে আমি বলবো, সেইভাবেও কিন্তু এখানে নিজেকে নিজের যে স্থান তারা সেটাও কিন্তু সেই অধিকারকে ওনারা কেড়ে নিয়েছে আমাদের কাজের মাধ্যমে, এবং আমাদের যে গভর্নিং বডি আছে তারা মিলে সব দিকে সেই চেষ্টাটা চালিয়েছে। আজকে আমি সাধুবাদ দেব রোটারি ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে ত্রিপুরা চ্যাপ্টারকে, যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক ওনারা সবসময় করে থাকে। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট অনেক কিছুই করবে, কিন্তু তারপরেও কিন্তু সব কাজ গভর্নমেন্ট করে ফেলবে সেটা সম্ভব না। যারা এই ধরনের সংস্থা আছে তারা এগিয়ে এসছে বলে কিছুদিন আগেও আমার মনে আছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে যারা দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসেন তাদের সাথে এবং রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা মৌ আমরা স্বাক্ষর করি, এবং সেখানে 10 টাকার বিনিময়ে দুপুরের যে খাবার, মিনিমাম যেসব খাবার দেওয়া, সেই ব্যবস্থা আমরা সেটা আমি উদ্বোধন করতে গিয়েছিলাম এবং সেটা করতে। আমি এর জন্য রোটারি ক্লাবের যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো, যে এক একবার ওনারা যে চিন্তা ভাবনা করেন আমি ধন্যবাদ দেবো। বিশেষ করে কর্মচারী সংগঠন যারা এখানে নার্সিং এবং এখানে ত্রিপুরা মেডিকেল কলেজের যে সংগঠন, সেই সংগঠনকে আমি ধন্যবাদ দেবো এই কারণে ওনারা এখানে রক্তদানের ব্যবস্থা করেছে। রক্ত এমন একটা জিনিস যে এটাও কিন্তু বাজারে কেনা যায় না, এবং রক্তেরও কিন্তু ধর্ম নেই। এটা মুসলিমের রক্ত না হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত, যখন রক্ত যায় একই। আমি রক্তের মাধ্যমে সবাইকে বলি উই আর অল সেম, উই আর হিউম্যান বিং। আমরা মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু আলটিমেটলি রক্ত দানের সময় আমি এই কথাটা বারবার বলি, আমরা সব এক। এই রক্তদানের মাধ্যমে সেটা আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, এটাকে 18 বছরের রক্ত নাকি 7 বছরের রক্ত না 65 বছরের রক্ত, সেটাও কিন্তু বোঝা যায় না।
আজকে আমি যখন এখানে যারা রক্ত দিচ্ছে কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম, আমার একটা সবসময় একটা ডিজায়ার থাকে, জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি। দেখলাম যারা দিচ্ছিল, আমি শুনলাম প্রায় 70 থেকে 75 জনের মতো রেজিস্ট্রেশন করিয়েছে আজকে ব্লাড এখানে ডোনেট করে। তো তাদের জিজ্ঞেস প্রায় আমি যাদেরকে আজকে দেখলাম এখানে সবাই মোরালেস পজিটিভ ব্লাড গ্রুপ। আমরা জানি সবাই, কিন্তু এখানে সবাই না, ডাক্তাররা আছেন, ডাক্তার এলাইট যারা আছেন সবাই জানি আমরা 4টা গ্রুপ আমরা জানি, কিন্তু আসলে 4টা গ্রুপ না, আমরা 8টা গ্রুপ। কারণ আরএইচসি যদি ফ্যাক্টর আমরা ধরি তাহলে 8টা গ্রুপ আমাদের। আমরা সবাই জানি পপুলেশনের 15% হচ্ছে আমাদের নেগেটিভ গ্রুপ, এবং খুব ডিফিকাল্ট সেটা পাওয়া। এর জন্য আমি বারবার জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপটা কি তোমার বলে পজিটিভ কি নেগেটিভ। নেগেটিভ বলে আমাদের কাছে মনে হয় যে না, এটা মানে নতুন ভাবে এই ব্যক্তিকে আমি আবিষ্কার করলাম। যখন সমস্যা হবে, কারণ আমরা যারা অস্ত্রোপচারের সময় আমরা পেশেন্টের যখন ব্লাড এবং তার ব্লাড গ্রুপ এবং তার হিমোগ্লোবিন দেখি, যখন দেখি তার রক্ত স্বল্পতা রয়েছে বা অস্ত্রোপচারের সময় রক্ত ক্ষরণের চান্স বেশি, মিনিমাম 2 ইউনিট ব্লাড নিয়ে যদি আমরা না যাই বা রেডি না থাকলে সমস্যা হয়। আমাদের ব্লাড ব্যাংক আছে ত্রিপুরাতে প্রায় 14টা ব্লাড ব্যাংক, 12টা সরকারি আর 2টো বেসরকারি। আগে তো হোল ব্লাড দেওয়া হতো, কারণ সেই ব্যবস্থা ছিল না যখন আমরা খুবই ছোট, যে হোল ব্লাড বাচ্চাদের খুব সমস্যা। এখন দেখা গেছে সেপারেশন আলাদা আলাদা করে সেপারেট করা যায়, যার যত আরবিসি দরকার তো আরবিসি, প্লেটলেট দরকার প্লেটলেট, এরকমভাবে আলাদা করা যায়। মানে হোল ব্লাড দেওয়ার প্লাজমা লাগে তো প্লাজমা দিল, হোল ব্লাড না দেওয়াতে বাচ্চাদের উপর লোডটাও কম। তো বিজ্ঞানের অগ্রগতির সাথে এই ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা 2018-তে সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। গতকালও প্রতি বুধবার যদি আমরা আগরতলায় থাকি বা ত্রিপুরাতে থাকি, মুখ্যমন্ত্রীর সমাবেশে বহু লোক আসে বাইরে থেকে, বেশিরভাগই আমরা স্বাস্থ্য সম্পর্কে বিষয় নিয়ে। আমি বারবার যখনই বলি অলরেডি পেশেন্ট চলে গেছে কোথাও বাইরে মুক্ত আমার ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আমি যখন পেডিয়াট্রিক সার্জারি বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি, শুনি, নিজেকে গর্ববোধ হয়। খবরই রাখে না, এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বলবো আপনার কেন জান, আমাদের এখানে আছে, ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে, আধিকারিকরা থাকে। এই যে বিগত কয়েক ডিকেড করে এমন একটা অবস্থা করেছে যে নজরেই যাওয়া হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, করার জন্য করা আর কিছু না। একটা বিল্ডিং বানালেই হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মানুষের কথা চিন্তা করে যে কি কি তাদের সমস্যা। আমি বলছি না আমরা 100% করে দিয়েছি, কিন্তু একটা চেষ্টা থাকতে হবে। 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটি ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম চাকরি মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে, তো সেই অবস্থার মধ্যে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই, তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটালটা আমরা বানিয়ে আমরা যখন 6 মিলিলিটার একটা মানুষের যদি পার কেজি ইউনিটে তার উদ্বৃত্ত রক্ত থাকে, আর মহিলাদের বেলায় 16 মিলিলিটার থাকে। তাহলে যদি 350 ml আমি ধরি এক ইউনিটে, তাহলে তার উদ্বৃত্ত অংশে যদি ইনটু করি তার কেজি অনুসারে, তো সামান্য অংশটাই দাম করছে, আর রক্ত দেওয়ার তৈরি হচ্ছে, নতুন করে রূপান্তর হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু ডাক্তারবাবুদের মধ্যে আমি জানি এত কিছু জানার পরেও রক্ত দিতে, অনেকে বলে আমার রক্ত দিলে সমস্যা হয়, কিন্তু রক্ত দিলে আমার নতুন করে রক্ত তৈরি হয় এবং শরীরও কিন্তু ভালো থাকে। তো এইগুলো নিয়ে আমাদের মনে হয় আলোচনা করা দরকার। এবং যেখানে আমি বলছিলাম যখন আমাদের এই HIV ভাইরাস একবার যখন ঢুকবে সেটা কিন্তু পুরো নিরাময় করা যায় না, কিন্তু দেখতে হবে ভাইরাল লোড যাতে কম থাকে, তার যে রেট্রো যে HIV রেট্রোভিয়াল থেরাপি সেটা আমাদের দেওয়া উচিত।
ওএসটি বেরিয়েছে, ওরাল সাবস্টিটিউট থেরাপি, যারা ড্রাগ নেয় তাদেরকে এই থেরাপির মাধ্যমে ফ্রি ট্রিটমেন্ট আমরা দিচ্ছি। গভর্নমেন্ট আমাদের সেইভাবে আমরা ব্যবস্থা করছি সেখানে, এবং একটা মাস গণ আন্দোলন দরকার এই বিষয়গুলো। আর অ্যাডভান্স স্টেজে যদি এইচআইভি হয় সেটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, কারণ অনেক সময় এইচআইভি হলে বোঝাও যায়, এর জন্য স্ক্রিনিংও দরকার, প্রচুর স্ক্রিনিংয়ের প্রয়োজন, এবং স্ক্রিনিংয়ের এখনো খামতি আছে। যদি স্ক্রিনিং করা যায় তাহলে আরও বেরিয়ে আসবে আমাদের কতজন আছে এখন ত্রিপুরা, তাহলে অ্যাডভান্স স্টেজে এইডস থেকে আমরা বাঁচতে পারি। আমরা জানি এইডস যখন হয়, এইডসের কারণে মানুষ মরে না, কিন্তু অপরচুনিস্টিক যে ইনফেকশন, সেটা ভাইরাসই হোক, ফাঙ্গাসই হোক, ব্যাকটেরিয়াল হোক, তার কারণে নেই। কারণ আমাদের WBC-কে সেটাকে অ্যাটাক করে এইচআইভি, আমার যে ডিফেন্স মেকানিজম সেটাই নষ্ট করে। আপনারা সবাই জানেন, কিন্তু যারা না জানে সেই বিষয়গুলো আমি জানলে চলবে না, অন্যদেরকে জানানো, আপনাদের কাছে কথাগুলো রাখা, ডাক্তাররা এখানে বেশি, মনে মনে হয় সেটা না বললেই ভালো, কিন্তু যেখানে যতটুকু সম্ভব বলা, আপনারাও এই বিষয়গুলো নিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা রাখবেন। এবং আমি আশা করি যে ত্রিপুরা যেভাবে এখন কাজ করছে, যে এখানে সংগঠনের যিনি সভাপতি উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছেন, আর আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা সবাই কাজ করছি, এবং তার জন্য আপনাদের অত্যন্ত প্রয়োজন সহায়তা, এবং সেটা আপনারা করছেন, আগামী দিনও করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় দেব। একটি দেশ মাতৃকা বন্ধুরা, আপনারা সবাই আমার সঙ্গে রাখবেন। এই কারণে আপনারা সবাই কিন্তু স্টেট হসপিটাল হিসেবে এটা ডিক্লেয়ার ছিল। ত্রিপুরাতে 3টা স্টেট হসপিটাল ছিল আগরতলায়, ত্রিপুরায় 3টা স্টেট হসপিটাল, একটা হচ্ছে IGM জিবি, আর একটা হচ্ছে TMC তখন ছিল না, সেটা BR আম্বেদকর স্টেট হসপিটাল ছিল। তখন কি অবস্থা ছিল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আমরা জানি কি অবস্থা থাকে, আমি বলবো না, যাই হোক, জিনেট এখানে এসেছিল, কিন্তু কর্পোরেট স্টাইলে যখন ওরা কাজ শুরু করলো, আমরা বুঝতে শিখলাম যে এইভাবে হসপিটাল করা যায়, গভর্নমেন্টের এই বিল্ডিং, গভর্নমেন্টের এই জায়গা, কিন্তু এমনভাবে পলিসিং এবং সব ব্যবস্থা করলো যে ভাঙা চেয়ার, হাতলছাড়া চেয়ার, যে হসপিটালের চেহারা গভর্নমেন্টের আগে ছিল, তার থেকে আমরা বুঝতে পারলাম না এইভাবেও পেশেন্ট দেখা উচিত, এইভাবে আমাদের পেশেন্টকে ওপিডি দেখা উচিত আমাদের, এবং একটা আনন্দের পরিবেশ আমাদের এখানে ছিল। এখানে আজকে বলা হচ্ছে যে এখানে জুলাই মাসে বৃক্ষরোপণ, আজকে আমরা এখানে বৃক্ষরোপণ আমরা করেছি, এবং বৃক্ষরোপণ থেকে আমাদের বোঝা উচিত যে আমরা কাউকে ছেড়ে আমরা চলতে পারবো, সবাই সবার জন্য। এবং একটা ম্যাচিওর গাছ যদি আমরা চিন্তা করি, তার সে অক্সিজেন দেয় প্রতি বছরে প্রায় 260 পাউন্ড, আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় 48 পাউন্ড সে শুষে নেয়। অর্থাৎ যত গাছ আমরা লাগাবো তত আমাদের অক্সিজেনের যে মাত্রা আমাদের এই আবহাওয়া সেটা হবে। তো এইগুলো আমাদের জানতে হবে, তবেই তো আমরা এই প্লান্টেশনের উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে পারবো। এবং বেশি করে যাতে আমরা গত বছর 2024-25-এ 5 মিনিটে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্টে থেকে আমরা একটা অনুষ্ঠান করি, 5 মিনিটে 5 লক্ষ গাছ আমরা রোপণ করেছি ত্রিপুরাতে। প্রতি বছর আমরা কিন্তু সেটা ইনক্রিজ করছি, এবং গাছের মাহাত্ম্য আমরা সবাই জানি, গাছ যেমন আমাদের ছায়া দেয়, বাচ্চারা যারা আছে আমরাও রচনা লিখতাম, আবার গাছ আমাদের মানে বাঁচার জন্য কিন্তু সে কাজ করে। এই গাছের যদি আমরা নষ্ট করে দিই, মাননীয় প্রধানমন্ত্রীজি কি সুন্দর একটা কথা বলেছেন, এক পেড় মাকে না, সেটা আগে আমরা কোনোদিন শুনিনি। অর্থাৎ মাকে স্মরণ করা, যার মা গত হয়েছেন তাকে শ্রদ্ধা জানানো, পাশাপাশি যিনি জীবিত আছেন তাকেও শ্রদ্ধা জানিয়ে মানে মাকে সামনে রেখে বৃক্ষরোপণ করা। আমরা সে কাজটা এখন করছি সব জায়গায়। আজকে আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। আর গাছ, প্রকৃতি আমাদের কিন্তু বেঁচে থাকার যে রসদ সেটা আমাদের বোঝায়। গাছের থেকে আমরা অক্সিজেন নিই,
আর আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, মানে একে অপরের সিম্বায়োসিস প্রসেস আমরা করি। রক্তের কথা যেমন আমি বললাম যে কার রক্ত কোথায় যাচ্ছে এবং তার কোনো ধর্ম নেই। আজকে ধর্ম নিয়ে অনেক অশান্তি সারা পৃথিবীর মধ্যে, ঠিক গাছেরও যে আজকে যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, একমাত্র এইগুলো থেকে প্রকৃতি থেকে আমাদের শেখা হতে। আমরা গাছ ছাড়া আমরা বাঁচবো? বাঁচবো না। আমরা ছাড়া গাছ বাঁচবে? আজকে এখানে যদি আমি মেডিকেল রিসার্চ সার্জারি একটা পেশেন্ট আমার কাছে আসলো, দেখলাম যে ওর প্রেশার দেখা গেল 200-র উপর হয়ে গেছে, ডিপি। তার আমি কোথায় এখন যদি মেডিসিনকে আমি খবর দিই, মেডিসিন বলবো এটা আমার কাজ না, পেশেন্টকে আমি বাঁচাতে পারবো? আমার যদি এখানে দেখা যায় যে কোনো ডিপার্টমেন্টে ইন্টার ডিপেন্ডেন্ট কোনো একটা সমস্যা হয়, চোখের সমস্যা হলো, একই ঘটনা। যদি বলে তোমার তো অনেক বিভিন্ন সমস্যা তোমার আছে, তুমি মেডিসিনে যাও, সার্জারিতে যাও, তো যদি বলে না আমি দেখো এটা আমার কাজ না, কিন্তু এসছি চোখের জন্য, একে অপরের জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো আগে সরকার এগুলো কোনোদিন চিন্তা করেনি। এখানে কর্মচারী সংগঠন বলেছেন যে আগে কি অবস্থা ছিল, অর্থাৎ সবসময় একটা বিভেদের একটা রাজনীতি এখানে হয়েছে। কর্মচারী মানে যারা এই কলেজকে চালাচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানকে চালাচ্ছে তার বিরুদ্ধে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হবে, এছাড়া সম্ভব না। এর থেকে আমরা বেরিয়ে এসেছি, কাজ করবো, কাজের পয়সা দিতে হবে, এটার জন্য যা যা করা এবং এই অনুষ্ঠান, এই যে আমাদের প্রতিষ্ঠান সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরাও আমাদের, কারণ তখনের সময় যে অবস্থা ছিল, একটা বিভেদের যে একটা করার ডিভাইডেন্ড পলিসির যে সরকার ছিল, তার থেকে আমাদের চাওয়ার আগেই কিন্তু আমরা করে দিচ্ছি। আজকে এখানে আমার 3% ছিল ডিএ সরকারের, আমি এসে 29 মাসে 29% ডিএ আমি দিয়েছি, তারপর তো করে দিলাম প্রায় 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাদ দেই, কর্মচারী সংগঠনকে বলতো যাও जिंदाबाद करो, কাজ কম মত করো, কামটা ফিকর করো, उसका খুব জিকির করো, लेकिन কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছে, কি করেছে আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চেয়ে আমরা কাজ করার যে বিষয় সেগুলো নিয়ে আমরা চিন্তিত, পিছিয়ে কিভাবে টেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত। কাউকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। এতে কি সমস্যা নাকি আপনার? আপনাদের সময়ে 10,000 যে চাকরি সবাই জানেন, 10,000 যেভাবে বেনিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন সবাই জানে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসে 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরি যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সেই সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, এতে সমস্যা হচ্ছে, গাফলত দেওয়া হচ্ছে। আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব না, কোনো আন্দোলনের দরকার নেই। কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইডেন্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ করে, সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে।
আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি লাগে। তবে আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব 2014-তে দিলেন, দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট মাত্র 32% স্কিল। এই 32% স্কিল দিয়ে কি করে দেশকে সামনের দিকে এগোনো যাবে? এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবং এই কারণে আজকে প্রায় 52 থেকে 55% স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে। বারবার উনি বলছে, আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি, যতগুলো চাকরি দিচ্ছি, বারবার ওনাদেরকে ট্রেনিং। আমি যখন এখানে আমার এখানে যখন আসে মানুষ বলছে যে আমি এই পেশেন্টের জন্য বাইরে যেতে বলেছে, কে বলেছে? বলে যে এরকম। তো উনি তো যদি ওনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো। যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে আমরা সেটা ডেভেলপ করে দেবো, কিন্তু বাইরে যেন পাঠাবে ট্রেনিংকে, সেই জায়গায় আমরা কাজ করছি। আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে, ডেন্টাল কলেজ 63 আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে। আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানে ডেন্টাল কলেজ শুরু করা যায় কিনা, কারণ আগে সরকারকে বললেও হতো না, কিছুই হতো না। যখন আমি ওনাদেরকে বললাম সেই চেষ্টা করতে করতে আজকে সেই জায়গাটায় সেই ডেন্টাল কলেজ মানে 7 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে সেটাকে উদ্বোধন করে। আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ আছে, বিভিন্ন যেসব এএনএম জিএনএম সেই ইনস্টিটিউশন সরকারি বেসরকারি সমস্ত ত্রিপুরাতে এখন হচ্ছে। বিভিন্ন সুপার স্পেশালিস্টের যারা আছেন এখানে কাজ করতে চাইছে, আমরা অলরেডি জায়গাও নির্ধারণ করেছি। যে আমি বলছি যে বারবার কোনো পেশেন্ট বাইরে যেতে না যায়, এইরকম যদি হয় তাহলে আমি আপনাদেরকে আমি মানে সেই আমি যে প্রজেক্ট আমার মাথায় আছে সেটা আমি স্যাংশন করব, যে কোনো অবস্থায় বাইরে যেন মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করছি। আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আপনারা যেটা নিয়েছেন, আমি বলবো যে এই ধরনের আরও বিভিন্ন যেসব ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা নিশ্চয়ই আগামী দিন নেবেন। এবং এই রক্তদানের মাধ্যমে একটা জিনিস আমাদের মেইন হচ্ছে অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেস সমস্ত বিষয়ে অ্যাওয়ারনেস করা দরকার। আজকে যারা স্টুডেন্টরা আছে, যারা টিচাররা আছেন পড়ায়, এটাও কিন্তু এক ধরনের পড়াশোনা করাই ঠিকই, কিন্তু এটাও একটা অ্যাওয়ারনেস, পার্টিকুলার একটা সাবজেক্টের বিষয়ে তাকে অ্যাওয়ারনেস করা। আজকে আমরা যদি বলি ত্রিপুরাতে ড্রাগ এডিকশনের যদি কথা বলি, এর জন্য অ্যাওয়ারনেস দরকার। আমাদের এইচআইভি সম্পর্কে যদি আমরা বলি, তার অ্যাওয়ারনেসের দরকার। এইডসের সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার। আমি বারবার সব জায়গায় গিয়ে বলি, আমি এত এডিকশন ত্রিপুরাতে এই বিগত 30, 35, 40 বছর ধরে যেন এমনভাবে ড্রাগ এডিকশন হয়েছে, আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে প্রচুর, যে সিজারের প্রায় 132% ইনক্রিজ করেছে সিজার এই ড্রাগ, এবং 100 প্রায় মানে 12%-এর মতো মানে যে ড্রাগ সেটা ধরা হয়। কিন্তু এই করে তো চলবে না, সবার যদি সহযোগিতা থাকে এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে এইচআইভি একবার যদি হয় শরীরে, এই ইন্টারভেনাস ইনজেকশনে বিশেষ করে এইচআইভি খুব ত্রিপুরাতে বেড়ে গেছে। আমাদের ছেলে মেয়েদের মতো এখন দেখা যাচ্ছে এগুলো প্রচুর। তো তাদেরকে তো চিহ্নিত করা হয়েছে, ড্রাগ এডিকশন সেন্টার আমরা করছি, ড্রাগ যাতে রিহেবিলিটেট করা যায় তার জন্য ডি এডিকশন সেন্টার আমরা করছি। সমস্ত ডিস্ট্রিক্টে আমরা আটটা ডিস্ট্রিক্টে আমরা ডি এডিকশন সেন্টার করছি, একটা রেট অফ 20 কোটি। শুধু তাই নয়, 198 কোটি টাকার মতো সব মিলিয়ে আমাদের দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জেও একটা বড় একটা ডি এডিকশন সেন্টার করছে। মাদার অ্যান্ড চাইল্ডে আমাদের একটা হসপিটাল হচ্ছে জীবিতে। আমাদের ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা আমরা পেয়েছি। এই ডোনার ইনস্টিটিউট চেষ্টা চলছে একটা মানে ফুল ফ্লেজে টার্সিয়ারি একটা আই হসপিটাল করার জন্য, আইএলএসে উঠতে বাদ দিকের জন্য সেখানে আমরা করছি, যাতে করে আয়ের জন্য বাইরে কেউ নিয়ে যেতে না যেতে হয়। আমি পুরো ওদের দেখালাম যে কী কী লাগবে না লাগবে, সেটারও কাজ শুরু হবে। তো আমরা চাইছি যে ত্রিপুরাতে স্বাস্থ্যের জন্য বাইরে যেন না হয়, কারণ প্রচুর মানুষের সমস্যা। এখানে যারা আজকে রক্তদান করতে এসছেন, আমি অ্যাওয়ারনেসের কথা বলছিলাম, যে একটা সুস্থ মানুষের যদি 18 বছর থেকে মানে 60 বছর পর্যন্ত সে রক্তদান করে, সে 65 ইয়ার্স পর্যন্ত নিয়মিত যদি রক্ত
দান করেন, 65 ইয়ার্স পর্যন্ত সে রক্ত দান করতে পারে। পুরুষের বেলায় 3 মাসে 3 মাস পর পর অন্তর 3 বার 4 বার রক্ত দিতে পারে। So, with this, I would like to request our respected chief guest, Sir Professor Dr. Manik Saha, Honorable Chief Minister. শ্রদ্ধা দর্শক আসলে রয়েছে। একটা ভালো একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন। মানুষের যদি আমরা কথা বলি, মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমাকে ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কীভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনও নিশ্চয়ই আমরা আরও বেশি রিফাইন থেকে আরও রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয়। এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার অপেক্ষা। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শ বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি দিয়েছি এইগুলোই করি। কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয়, কারণ এনএমসি বা আগে যে এমসিআই গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট। মাঝখানে ওই গভর্নমেন্ট গ্রান্ট সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে না। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি, বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিইও স্যার থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পি রায় যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায় আমার কাছে আসেন। কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে, তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে, তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে। তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয়। ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে দাঁড় হয়ে গেছে, এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না। কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনলাম। আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল। আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমরা
জয়েন করতে, কিন্তু আমাদের কাছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো একেবারেই ছিল না। তো নর্থ ইস্টার্ন জোনের থেকে বিশেষ করে রিচ থেকে যারা পাস করেছে, আসাম থেকে যারা পাস করেছে, তাদেরকে নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমরাও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। তো দ্যাট টাইম ইট ওয়াজ বার্ডিং স্টেজ অফ পিএমসি। কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন্স ক্রাইটেরিয়া আছে সেটাকেও ফুলফিল করার উপায় ছিল না। আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন এনএমসির গাইডলাইন্স প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করেছে। আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি। আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে সেখানেও এই সমস্যা বারবার আমরা কিন্তু ওইভাবে রাখছি, যেটা আমাদের যারা ছেলে মেয়েরা আগামী দিন যখন তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে যাতে ওই জায়গাটা খোলা থাকে। কারণ বারবার বাইরের থেকে কত আনবো, আর বাইরের থেকে এসে থেকে তারাও চলে যায়, কত বার্গেনিং, 5 দিন আসবো, আর এমএনসি যখন আসবে বা এফসিআই আসবে, ফেস প্রেজেন্টেশন, কি দৌড়াদৌড়ি, কি অবস্থা, এসছে কিনা, ফ্লাইটে এসছে কিনা, ঠিকভাবে যত্ন করা হয়েছে কিনা, ফ্যাকাল্টিদের জন্য বলা হতো তুমি দেখবে এসে, কত সব দুনিয়া। এখন তো সেই অবস্থা নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ওই জায়গায় চলে এসেছে। তো একটা ফুল ফ্ল্যাজেড যাকে বলে একটা মেডিকেল কলেজ, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। Respected Chief Guest, Sir Professor Dr. Manish Saha, to kindly hand over the quadruple worker to Mr. Subroto Das, who had undergone total hip replacement surgery at Tripura Medical College. For that, I would like to request Anand Kumar Poddar, Medical Superintendent, Dr. Brown Teaching Hospital, and Sri Chimut Chakraborty, President, Anand Datta, Principal, Tripura Medical College, by offering flower bouquet, Uttoriya. সম্মানিত প্রতিনিধিবৃন্দরা, I would also like to request Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev, Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev to kindly felicitate our respected Chief Guest, Sir Dr. to kindly felicitate our respected Sir Mr. Shapon Saha, retired IA. With us on this dais, Sir Dr. Pramod Heshwar, Chairman, Society for Tripura Medical College. We feel honored to have with us Uttoriya memento as a token of love. We also feel honored to have with us Shri Jimut Chakraborty, President Tripura Medical and Nursing College, Kormochari Sangh. President Rotary Club of Aspiring Agartala on this dais. We feel honored to have with us Sir Prof. Thanks to Sir Professor Dr. Manik Saha, Honorable Chief Minister, Government of Tripura, for giving a valuable concept a great success. ইতিমধ্যে বৃক্ষরোপণ, স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং রক্তদান শিবির
অনেক সুন্দর। কি হয়েছে এখন তো একটু কালকে যেটা জানতে পারলাম রাত্রে 12:30 পৌনে 1টার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে কুমারঘাট রোড থেকে আইয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসলো পুলিশের গাড়ির মানে এত সজোরে ধাক্কা মারছে মারার পরে এখানে টোটাল গাড়ির মধ্যে 3 জন আসলো ওই ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআরের নাম হলো মিলনদেব বর্মা আর ওই গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো 3 জন একজন হলো সাজিদ খান একজন হলো আক্তার আলী আর একজন হলো 3 জন মারা গেছে তো 3 জনের মধ্যে 3 জনের বাড়ি ভগবাননগর। আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায়? বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে কোয়াই। তো কি মানে আপনি কি দেখছেন রাত্রে গিয়া যে কিভাবে মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা হয়েছে? রাত্রে গিয়ে দেখছি পুলিশ গাড়িটা তো আসলে অ্যাকচুয়ালি দাঁড়ানো আসতো কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত সজোরে আইছে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে। জায়গার জন্য বাড়ি আবার বাইরে হলো একটা মারা গেল 2 জায়গা বেশি তো ভাই 3-4টা মারা গেছে।
আমরা বিশালগড় ফায়ার সার্ভিসে পলাইছে যে বিশালগড় বাইতে দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়া দেখি বাইসাইকেল আর বাইক খুলে বাড়ি হয়ে গেছে। বাইসাইকেল আরোহী পাইছি আমরা, বাইক পাইছি না। কি নাম আহত ব্যক্তি? অজিত সরকার, 50 বছর। অবস্থা কিরকম? অবস্থা মাথাটা ভালো ব্যথা হয়েছে, ব্লাড। মানে বাইক আর বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়েছে? বাইসাইকেল আর বাইক। আমি ফোন করতে হচ্ছে, বলেন। টেস্ট হয়ে বসে বলেন। দাঁড়া, আপনি সুস্থ অবস্থায় আছেন নি? আমি ফোন করতে হচ্ছে। আপনি সুস্থ অবস্থায় আছেন না এখন? কারে ফোন করতেছেন? আইডিয়া করে লিখতে লাগছে বয়স বয়সে বেশি লিখছে। তুমি গুলি থানা এমন কিছুই তো না, প্রবলেমের কিছু এলাকাবাসী স্যার, যেটা মোটো কাম্য না। আমরা এলাকাবাসী, এখন আমার চোখের সামনে দেখলাম যে আপনার কি ধরনের ব্যাপার। মোবাইলটা কিন্তু ফালাই দিব। কেন মোবাইলটা ফালাই দেন কে? হ্যাঁ, বলে মিডিয়া ও এখানে বলে ওই জিআরপি থানার কি উচিত নেই, তাই না? আপনারা আওয়ার পরে আপনারা বাজে ব্যবহার করছে, এরপরে মারুনের লিগা ফাতল লইছে হাতের মধ্যে, আমি দেখলাম দাঁড়াইয়া। তাই নাকি সুস্থ অবস্থায় ছিল? না না না, তাই নেশা করে রয়েছে। কি করবেন, মানে একটা গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন, বিশালগড় রেল স্টেশন, মানে এখানে একজন ওসি এরকম অবস্থা, কি করবেন? না কি কম, ওইটা তো যা দেখলাম চোখের সামনে, যা দেখুন তো দেখলাম, ওই তাই দাঁড়াইতে পারে না, এমনভাবে খাইলো। আপনার নাম? উত্তম বণিক। বাড়ি কোনখানে আপনার? ওই তো এখানে। তাই নাকি প্রতিনিয়ত এরকম ভাবে নেশা করে থাকে? প্রতিনিয়ত আমি তো এরকম দেখি না, তো আজকে আউনে দেখলাম আর কি। আমি তখন যাবো, আমরা আশ্রম অনুষ্ঠান আছে, একজন আইতাছে, এর লিগে আমি হের লিগে দাঁড়া রয়েছি আর কি। আপনার নাম কি? আমার দাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আইছেন নাকি?
ডিউটিতে আছেন আপনি? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি, আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারে বাড়ি দিবেন? তোমরা লাইসেন্স আছে নি? কারে বাড়ি তোমরা দিবেন? মিডিয়া আছে, লাইসেন্স আছে? কি লাইসেন্স দেখাতাম আপনার কোন? ওই ওই ফট লাঠি লয়ে না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে কেওয়াজ কি করবেন? করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আইও না। কি নাম আপনার? নামটা কি বলেন? আপনি লাঠি নিয়ে বাবারে জিজ্ঞাসা করো। কারে জিজ্ঞেস করব? বাবারে লাঠি নিয়ে কি করবেন আপনি? ঘটনা তাই নিয়ে আইসি একটু আগে আইসিরা মানে হাল্লা করতেছে যে ভাষায় অনেক কিছু গালি গালাজ করছে। মানে কে আইছে? আমরা ওসি সাহেব এএসআই সুজিত বর্মা হ্যাঁ কি কি করছে আপনার সাথে? করছে বলতে তাইলে মানে অনেক সময় অনেক ভাষায় গালি গালাজ করছে, মুখ খারাপ করছে। আজকে কি হয়েছে? আজকে কি করছে? আজকে হঠাৎ করে আইসিরা মুখ খারাপ করছে, হ্যাঁ কি তা বলো কি তা না, কি ডিউটি করে গেছে। তাহলে সুস্থ আছিল না? তাহলে তো সুস্থ অবস্থায় সুস্থ দেখলাম, মানে নেশা টেশা করে আসতো এমন কিছু? এমন তো আমি বুঝি না। এটা কোন থানা? এটা বিশালগড় জিআরপি। মানে প্রতিনিয়ত এরকম ভাবে গালিগালাজ করে আপনারা? প্রত্যেক দিন না, মাঝে মধ্যে। আজকে এমন হঠাৎ করে এমন হয়ে আছে যে তা আপনারা জানাইছেন না উপরে, মানে অফিসে? পরে জানাইছি, স্যারেরা জানাইছি, স্যারে বলছে লিখিত কমপ্লেন হওয়ার জন্য। মোবাইলটা ফেলাই দেবো, কিন্তু মোবাইল ফেলাই দেবো। যাও। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি ডিউটিতে আছেন? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারে বাড়ি দিবেন? তোমরা লাইসেন্স আছে নি? কি লাইসেন্স? তোমরা মিডিয়া আছে, কি লাইসেন্স? লাইসেন্স আছে? কি লাইসেন্স দেখাতাম আপনার কোন? ওই ওই ফট লাঠি লয়ে না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে কেওয়াজ কি করবেন? করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আজকে ওনাকে চার সংযত হবে। আমরা আজকের পর থেকে আপনাদের কোনো সহযোগিতা, আমরা পুরা পেয়ারাই বলি, আমরা কোনো সহযোগিতা আপনাকে এদের খবর নড়ি ওখানে যে আমরা আছি বর্তমান মোবাইল আমার কাছে বলেছেন যে আপনি যদি চার্জ তোমার পার্টি দেওয়া লাগবে, তাই ইন্টারন্যাশনাল কে তাই নমস্কার সবাইকে। প্রথম এসেছি আমি আজকে বিডিও স্যারের অর্ডারে। আমি গালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ। বিডিও স্যার আমাকে একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন যে নদিয়াপুর শনিশ্বরা পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য। আমি কদমতলা ছিলাম সার্ভে, পিএমআই গড় সার্ভের জন্য কদমতলা জিপিতে। ওইখান থেকে আমি প্রায় 4:45টার সময় এখানে এসেছি। ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই। মানে খুব বিডিও স্যার আমাকে, সুপারভাইজার আমাকে ফোন করেছেন 2-3 বার, আজকে চার্জ নিতে হবে। আমি এখানে
উপস্থিত হলাম নদিয়াপুর পঞ্চায়েত অফিসে। আসার পর দেখি পিআরআই বডি সবাই প্রধান সহ পিআরআই বডি সবাই তারাও এখানে উপস্থিত আছেন। সবাই আমাকে বলছেন আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না, আপনাকে কেউ সহযোগিতা করবো না। কিন্তু পঞ্চায়েতের কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে, আপনাকে একাই করতে হবে। আমি বললাম যে আমাকে পিআরআই বডি, উনি বলছেন কোনো ওয়ার্ক অর্ডারে তিনি সই করবেন না, কোনো পেমেন্ট শিটে তিনি সই করবেন না। এইভাবে কিভাবে হয়? পঞ্চায়েত তো প্রধানের সিগনেচার ছাড়া তো পেমেন্ট করা যায় না। আমি একা তো পেমেন্ট করতে পারবো না, প্রধানের উনি সই না দিলে আমি পেমেন্ট কিভাবে করব? জানিয়েছি সবাই, বিডিও স্যারকে জানিয়েছি, সুপারভাইজার স্যারকে জানিয়েছি, কিন্তু ওনারা দেখবেন বলে এখন রাত্রে 9টা প্রায় বাজে, কিন্তু ওনাদের কোনো সাড়া পাচ্ছি না। আমাদেরকে সবাই পিআরআই বডি সহ পত্র অঞ্চলের অনেকেই এখানে এসে আমাদেরকে এই নজরবন্দি হিসাবে রেখেছেন, আমাদেরকে যেতে দিচ্ছেন না। কিন্তু এখন পর্যন্ত 9টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যার আমাদেরকে কোনো সাড়া দিচ্ছেন না। এটাই আমাদের দুঃখ। আমি জীবনে এরকম পরিস্থিতিতে পড়ি নাই, আজকে এই প্রথম আমি এই জীবনের প্রথম এই পরিস্থিতিতে পড়েছি। রঞ্জিত গোস্বামী, পঞ্চায়েত সেক্রেটারি, অমিত চন্দ্র, কালাসলা ব্লক, নদিয়াপুর শনিছড়া। ট্রান্সফার তো আমাদের গভর্নমেন্ট জব ট্রান্সফার হবেই, আজকে একটা জায়গাতে কালকে একটা জায়গাতে যেতেই হবে। তো আমাদের হায়ার অথরিটি যখন অর্ডার দেবে সেই অর্ডার আমরা মেনে চলতে হবে। তো হায়ার অথরিটি আমায় গতকালকে জানিয়েছে, অর্ডারটা আগে বেরিয়েছে, কিন্তু গতকালকে জানিয়েছে যে আজকে আমি চার্জ হ্যান্ড ওভার করার জন্য। সেই মোতাবেক আমি আমার প্রধানকে গতকালকে রাত্রেই আমি জানিয়েছি যে আগামীকালকে আমি চার্জ হ্যান্ড ওভার করবো। তো নতুন একজন ইনচার্জ আসবেন, উনি আমাকে বলেছেন যে আপনি চার্জ হ্যান্ড ওভার করবেন। হঠাৎ করে বললেন, আজকেই আমি রাত্রে খবর পেয়েছি, বিকালে খবর পেয়েছি, তাই বললাম। বলছে ঠিক আছে, যদি নতুন চার্জ নেয় যে আমরা পঞ্চায়েতে আর আসবো না, আপনি ওনাকে চার্জ দেন, আপনার সারা যদি চার্জ দিতে পারেন দেন। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, দেখেন আমরা হায়ার অথরিটি অর্ডার দিয়েছি, আমি সেটা পালন করতে হবে, কারণ হায়ার অথরিটি অর্ডার তো আমরা ভঙ্গ করতে পারবো না। আর যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, আজকে ওই পঞ্চায়েতে, কালকে অন্য পঞ্চায়েতে, কালকে অন্য ব্লকে যেতে হবে, তো সেটা তো মানতেই হবে। উনি বললেন না সেটা তো মানতেই হবে, ঠিক আছে, কিন্তু সেটা তো হুট করে হয় না। আমি তো প্রধান, আমার সাথে একবার ভিডিও স্যার কথা বলতে পারতেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, তো কোনো কিছু না বলিয়ে আপনাকে ট্রান্সফার করলেন। উনিও শেষ কথা বলে রেখে দিয়েছেন। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি বজেন্দ্রনগর সার্ভেতে ছিলাম, আমার পিএমআই সার্ভে চলতেছে সেখানে আমি গেছি। তারপর প্রায় 4টার দিকে আমি পঞ্চায়েতে এসেছি, ওনাকেও আমি ফোন করেছি আজকে 4টার সময় আমি চার্জ দিয়ে দেবো। তো সেই মোতাবেক আমি আমার কলিগকে ফোন করেছি 4টার সময় আপনি আসেন, চার্জটা টেক ওভার করবেন, আমি হ্যান্ড ওভার করে দেবো। তো 4টার সময় উনিও এসেছেন, আমি চার্জটা সব রেডি করে নিয়েছি। তার মধ্যে আমাদের পিআরআই বডি এসে ওনাকে বাধা দিচ্ছেন চার্জ না নেওয়ার জন্য। তো বলছিলেন যে যদি চার্জ নেন আপনি, তাহলে কালকে থেকে আর আমরা পঞ্চায়েতে আসবো না, আপনি একা একা কাজ করতে লাগবে, পিআরআই বডি ছাড়া আপনি যদি কাজ করতে পারেন, উইদাউট পিআরআই বডিতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে চার্জ নেন। তো সেই কথা আমি আমার হায়ার অথরিটি জানাইছি, জানানোর পরে স্যার আমার সুপারভাইজার স্যার আমার কইছে যে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো, যে এখানে পরিস্থিতিটা একটু উগ্র দেখতেছি। তখন কইছে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো। তখন আমি আমার কলিগকে কইতাছি যে চলেন ব্লকে যাই গিয়ে আমরা। আর যেই ব্লকে যাই গিয়ে কইতেই আমার পিআরআই বডির তারা কইছে কি আপনি যাইবেন, আপনারা আজকে এখানে থাকবেন। ওই প্রথমে আমরা লক করিয়া দিছি, গেট লক করিয়া তারা বাইরে গেছে গিয়া। তারপরে যাই হোক তারা কইছে যে আমরা তো এখানে লোকাবে না, গেটটা খুলেন অ্যাটলিস্ট। তখন তারা গেট খুলে ভিতরে বইছে, বইয়া আমরা সাথে মানে আজকে যাইতে পারতাম না, ভিডিও স্যার আইতে লাগবো, এখানে আইয়া নিতে লাগবো। তারপরে আমি আমার অথরিটি জানাইতেছি, বারবার জানাইতেছি, সুপারভাইজার স্যারে ভিডিও স্যারে জানাইছি যে এই ঘটনা হইতেছে। স্যার তারা কইতেছে ঠিক আছে দেখতাছি। তারপরে পুলিশও আইছে, পুলিশও আই আমরা সাথে কোনো কথা কইছে না, ওনাদের সাথে কথা কইয়া পুলিশও বাইরে গেছে গিয়া। তো যতটুকু জানছি আমার হায়ার অথরিটি আমরা উদ্ধার করার লাগে পুলিশ পাঠাইছে, কিন্তু পুলিশও আই আমরা সাথে কোনো কিছু কথা না কইয়া পুলিশ বাইরে গেছে গিয়া। আমাদের একজন মহিলা স্টাফও আছে এখানে, যার 2টা বাচ্চাও আছে, কিন্তু রাত্র প্রায় 9টা বাজে সারছে, ওনারা আমরা যাইতে দেন না। তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট এখনও রাখবো যে আমরা দুইজনের রাখিয়া ওই মহিলা স্টাফটারে যাতে যাইতে দেওয়া হোক। যদি ওনাদের দাবি আমাদের হায়ার অথরিটি নিয়ে, আমাদের কাছে ওনার কোনো দাবি নেই, আমরা কোনো দাবি পূরণ করতে পারবো না, কিন্তু আমি রিকোয়েস্ট ওটাই করবো যে আমার মহিলা স্টাফ যে আছে জিআরএস, ওনাকে যাতে ছেড়ে দেন, উনি যাতে বাড়ি যেতে পারে। ওনার 2টা বাচ্চা বাড়িতে আছে, ওনার হাজব্যান্ডও বাড়িতে নেই। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবো ওনাদের কাছে, আপনাদের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে। এটাই আমার। আপনার কত বছর
বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ অবিলম্বে খেলাধুলার ভিডিওকে অন্যান্য স্থানান্তরিত করতে হবে অবিলম্বে খেলাধুলার ভিডিওকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করতে হবে ফলে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে খেলাধুলার ভিডিও হায় হায় এই খেলাধুলা গার্ডি ব্লকের ভিডিও হায় হায় ভারত মাতা কি ভারত মাতা কি। নমস্কার, আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে, কিন্তু সমস্যা আমি যেটা মনে করি, কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিডিও স্যারের সাথে আমার কিছু মতানৈক্য তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন, সেটা আমরা পিআরআই বডি মানতে পারছি না। তো ট্রান্সফার হতে পারে, কিন্তু আমি একজন প্রধান হিসাবে আমার কাছে কোনো জানা নেই। গতকালকে 6টার সময় বলা হয়েছে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফারটা ওনাকে জমা দিতে হবে। তো আমরা সেটা মানতে পারছি না, যার কারণে আজকে আমরা উনি যিনি চার্জ সমঝানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে, তাইলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে থেকে ওনাকে কোনো সহযোগিতা করব না বা পঞ্চায়েতে আমরা আসবো না। উনি যদি উনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন তাহলে উনি চার্জ নিতেন। তো উনি বলছেন উনি সম্ভব হবে না। তো উনি উনার হায়ার অথরিটিকে জানিয়েছেন, উনারা বলেছেন বিডিওর অর্ডার, এটা ট্রান্সফার নিতেই হবে, চার্জ নিতেই হবে। তো আমরা বলতাম কিভাবে আপনি যে কাজ করতে পারেন নেন। তারপরে ওনারা আবার জানানোর পরে বলছেন আপনারা দুজন ব্লকে আসেন, ওখানে এসে চার্জ নেবেন। তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিইনি। 18টাও ওয়ার্ক অর্ডার আছে, অ্যাপ্রুভ আছে, যেটা জিওটেক হয়ে গেছে। আজকে এই 5টার সময় আমরা দেখতে পেলাম উনি আবার এই আমার ওয়ার্ক অর্ডার গুলো ক্যান্সেল করছেন। এইভাবে উনি বসে আমার পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাধাপ্রাপ্ত করছেন। আমার পঞ্চায়েতকে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করতে উনি দিচ্ছেন না, ওখানে বসে বসে সিপিএম এর দালালি করছেন। বিডিও কালাছড়া ব্লক অমিত চন্দ্র, যিনি আগের ছিলেন ওনার নাম মুহিউদ্দিন, যিনি এসেছেন চার্জ নেওয়ার জন্য ওনার নাম রঞ্জিত গোস্বামী। আমরা চাইছি বিডিও স্যার এখানে আসুন, আসার পরে আমাদের যে সেই যে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের যে ওয়ার্ক অর্ডার গুলা ক্যান্সেল করেন, কি জন্য করেছেন আর কি কারণে আমার ইনচার্জকে এভাবে আমাদের উপরে উনি ইয়ে করে হেনস্থা করছেন, তার জন্য সেটা আমরা জানতে চাই আর আজকে শুরু বসতে চাই। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার কাছে সেই বার্তাটুকু পৌঁছানোর জন্য অনুরোধ করব। সেই কালাছড়া ব্লকে বসে কালাছড়া ব্লকের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির গঠিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে উনি বাধা দিচ্ছেন এবং কালাছড়া হলে এসি রুমে বসে সিপিএম এর দালালি করছেন। যতক্ষণ পর্যন্ত এখানে বিডিও স্যার আসছেন না ততক্ষণ আমরা বসে থাকবো। আরেকটা বিষয়, আমরা সেখানে 4টা থেকে বসে আছি, এর মধ্যে দেখা গেছে কালাছড়া ব্লক থেকে চড়াইবাড়ি পিএসএ ইনফরমেশন করা আছে, পুলিশ প্রশাসন পঞ্চায়েতে এসেছে। আসার পরে ওনারা আমাদের সাথে কথা বলে ওনারা দেখেছেন ওনাদের যারা সম্ভব হবে না সেটা সমাধান করে ওনারা চলে গেছেন। আমরা আছি। আমার নাম অযোধ্যা কান্ত দাস, আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর ওনারা যারা বসে আছেন সবাই আমার পঞ্চায়েতের সদস্য এবং উনি বয়স্ক, উনি উপপ্রধান আমার পঞ্চায়েতের। আপনারা স্কুলগুলো কোন কথা বললেন আপনি? কালকে থেকে জানেন আপনি রাস্তা বন্ধ হইল, আপনার দায়িত্ব আছেন। এতটা গাড়ি রোডের মধ্যে ব্লক হয়ে রয়েছে, এতটা লোক আছে, তার হাজিরা আছে না? হ্যাঁ, লজ্জা নাই আপনার? দায়িত্ব যদি পালন করতে না পারেন কেন করছেন দায়িত্বতে? বেতন দেয়, সব কিছু দেয়, ওটা মেনটেন্স করার লাগে। এখন আপনারা যদি গত আমার 2 বছর গেছে লকডাউন, গভর্নমেন্ট আপনারা বেতন দিয়ে গেছে, গভর্নমেন্ট বেতন কম দিচ্ছেন আপনারা, আপনারা ডিউটি পালন করেন না। আজকে রাস্তা ব্লক হয়েছে, কত মানুষের কত অসুবিধা আপনার কারণে এখানে ব্লক হচ্ছে। কতদিন হয়েছে এই সুভাষ নগর
ওই আরেকজন শুকনো তোলা লজ্জা দাও উচিত। कि हम लोग जो बच्चों का गार्जियन है सब यहाँ पे देखिए बच्चे हैं यहाँ धरना यहाँ रोड ब्लॉक करके बैठे हैं वैद्यमूलक हम लोग ये रोड बंद करना पड़ा क्योंकि बहुत बार हम लोग ने जहाँ सरकार जहाँ भी एसडीएम ऑफिस हो वीडियो ब्लॉक हो जहाँ भी हम लोग ने खोज किया हमारे स्कूल के लिए ये स्कूल एक ऐसा अवस्था बन गया है गेट भी नहीं और दरवाज़ा भी नहीं और फैन तो फैन अभी तो 1-2 महीना पहला हम लोग ने ये स्कूल बंद किया उसी समय फैन दिया मात्र। कौन सा स्कूल? ये रेसिडेंट साधनाला रेसिडेंट स्कूल इंग्लिश मीडियम स्कूल। क्या प्रॉब्लम क्या है? प्रॉब्लम यह है कि ये जो स्कूल का जितने भी फर्नीचर है बेड है कुछ भी नहीं है एक बेड में 2-3-4 वहाँ सोना पड़ता है बच्चों को और दरवाज़ा नहीं गेट नहीं और जितने भी यहाँ पे देखिए आप जाके देखेंगे तो समझेंगे कि कैसा स्कूल है। ऐसा अवस्था में बच्चा क्या पढ़ना चाहेंगे और जो ये जितने भी गार्जियन हैं सबसे पूछ के देखिए कैसा अवस्था है देखेंगे तो आप समझेंगे कि ये स्कूल नहीं है तबेला का घर है। तबेला माने आप जानते हैं कि तबेला घर कैसा होता है जो जैसे माने गाय और घोड़े को रखा जाता है ना ऐसे ही स्कूल है। क्या ऐसे बच्चे का भविष्य बनेगा क्या? अच्छा आप लोग क्या कोई अधिकारी के पास गए थे पहले हम लोग ने स्कूल भी ब्लॉक किया बहुत बार ब्लॉक भी किया। अच्छा। और यही हम लोग को आश्वासन दिया जाता है कि हाँ 1-2 महीने में हो जाएगा लेकिन अभी 6 महीना हो गया अभी तक नहीं हो रहा है। 6 महीना क्या है 4-5 वर्ष कितना वर्षों का ये स्कूल है अभी तक कुछ भी सिस्टम नहीं है। यहाँ पे जो भी आप जाके देखेंगे अधिकारी और सरकार के जो गवर्नमेंट में जो शिक्षा का जो शिक्षक अधिकारी है जो जाके देखिए अवस्था कैसा है जब देखेंगे तो समझ में आएगा मैं कैसे बोल रहा हूँ। तो कितने बजे से आप लोग ने स्ट्राइक बंद किया रोड? अभी 6 बजे से हम लोग ने स्ट्राइक बंद किया। अभी कोई अधिकारी आया है क्या? अभी तक स्कूल का एक IAS ऑफिसर आए हैं और उन्होंने आश्वासन दिया यही बार आश्वासन यही देते हैं कि होंगे लेकिन बहुत वर्ष हो गया है अभी तक कुछ भी स्कूल में वो जो प्रॉब्लम अभी फिलहाल क्या आप रोड ओपन नहीं करोगे? क्या डिमांड है? तो जब तक हम लोग आश्वासन जैसे सरकार की तरफ से हमारे सब जोनल की तरफ से जितने भी जो हमारे जो सरकार हैं वो हमको आश्वासन नहीं देंगे तब तक हम लोग ऐसे ही बंद करके रखेंगे। अभी आपका डिमांड क्या है? डिमांड यही है कि आके हमारे जितने भी शिक्षक अधिकारी के जो उच्च पद पे हैं वो आके हमको आश्वासन दे और जितने भी स्कूल में जो प्रॉब्लम्स हैं उसको सॉल्व करने के लिए हम लोग को आश्वासन देंगे तभी हम लोग। अच्छा आप लोगों का स्कूल में स्टूडेंट कितना है? स्कूल में हम लोग का 100 से 100 ही है हमारे स्कूल। और टीचर 3 ही है 100 स्टूडेंट में 3 ही हमारे टीचर्स हैं। अच्छा ठीक है। अच्छा ये कौन सा रोड आप लोगों ने ब्लॉक किया है? साधनाला स्कूल है साधनाला स्कूल के पास ही रोड है उससे हम लोग। कौन सा रोड? ये रोड क्या 10 से कंचनपुर यही। ठीक। आपका नाम क्या है? परिचय। मेरा नाम हेमंत रियांग है। मैं आनंद बाजार का रहने वाला हूं और हमारे बच्चे भी यही पढ़ते हैं। अच्छा ठीक। নমস্কার। কিছুক্ষণ আগে হসপিটালে গ্রামীণ হাসপাতালে একটা মারামারির ঘটনায় একটা লোককে ভর্তি করা হয়, আপনিও এসেছেন, কি দেখলেন এবং কি জানলেন? এখানে আমরা একটা ইনফরমেশন যায় হসপিটাল থেকে যে মারামারি একটা ঘটনা, এখানে আহত ব্যক্তি এসেছে চিকিৎসার জন্য। তো যথারীতি আমরা এখানে আসি এবং দেখতে পাই যে মাইক্রো ফাইন্যান্সের একজন এবং সার্জেনের একজন বিশ্বজিৎ, দুজনই ইনজোর্ড অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তো তাদের চিকিৎসা চলছে, পরবর্তী প্রসেস দেখা যাবে চিকিৎসা করা। ধন্যবাদ।
আপনার স্বামীরই তো আমার স্বামী বাড়ির যে গাড়ির চাবিটাও হাতে আছে বাড়ি ঢুকছেও না তাইনেরা বাড়ি আইয়া তখন আপনার সামনেই তো ঘটনা। হ্যাঁ আমার সামনে আমার প্রতিবেশীও আছে। যে কি ছিল ঘটনাটা কোন ঘটনাটা স্যার তখন তাইনে দিত না কইছে আর 3-4-5 তারিখ ছাড়া দিতে হতো না, টাকা পাইছে না, এগুলো দিতেই বলছে। তাইনে আইয়া আর একজন আছে তাইনে আইয়া সুপার মার্কেট থেকে সুপার মার্কেট গিয়ে তাইনে গিয়ে সুপার মার্কেট ধরে সারা কর আমরা সুপার মার্কেটের ওদিকে টাকা দিছে আমরা ওটি ফেলাই দেন। এটা আমি চিন্তা করবো করছি আর দিনও নামতাম না এই কথা বলে জানি আপনি দিতেই হবে আজকে আজকে আপনার ছাড়তাম না আমরা দুজনে ধরে তাই আমার হাজব্যান্ডও একটা দিছে তাই না একটা এর দোস্ত দোস্ত করে আরেকজন আছে বাঙালি লিটন তাই আইয়া ফিঙ্গার দিয়ে দিছে আর বাড়ি আমরা হাতে কিছু ছিল। এটা ছিল আমরা বাড়ি উঠতে সোলিংটা আমরা গাড়ি আছে এটাতে এটা একটা ভাঙাইয়া তাই মাথাতে মারছে একটা ইট দিয়ে আমার মায়ের গাতেও হচ্ছে, ছোট মায়ের গাতে হচ্ছে না, বড় মেজোটার গাতে হচ্ছে। আমার এমন থাপুটা মারছে আমার থাপুরের লোক ঘুরে গেছি। আপনাকেও মারে? আমারও মারছে থাড়ি একদম এটা। হ্যাঁ বিশ্বজিৎ বাড়ি সাতজন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছে আমি কাজের থেকে আসি অন্নপূর্ণা মাইক্রোফিন্যান্স, তারা এই মাসে 12 তারিখ লোন দিয়েছিল, আমি দিতে পারছি না, আমি কিন্তু 4-5 তারিখ হচ্ছে আমি দিয়ে দেবো। তারা বলছে হইতো না, আমি হইতো না করে মানে নাহলে ডিউ ফেলাই দেন আমার কথা না হইতো না, আজকেই দিতে লাগতো। আমি বলছি আমি পারতাম না তাই না আমার একটা ঠাস করে থাবতার পরে এই বলছে আমি থাবরটা আমার কেড়ে দিয়েছেন। কী কারণে থাবরটা দিয়েছেন আমি কথা না আজকেই দেখি আমি থাবরটা কী কারণে দিয়েছেন আমার এই কথা কন থাবরটা কী কারণে দিয়েছেন আমার থাবরটার অতি কী কারণে দিয়েছেন আগে এটা করতে হইব, তারপর আমি ইয়া করব। কোথায় কী কারণে দিয়েছি এটা বলতেছ না, তারাও একটু ইয়া বেড়ে গেছে। এরপরে আমার মেসেজ হয়েছে, মেসেজে কথা আপনি দূরে থাকেন, এর টাকা দিয়ে ফলাই দিয়েছে। তো এরপরে আমি টাকার মাথায় উঠতে গেছিতে আমরা কোনো কিছু রিসিভ পেতেন না, আমার কাছে কোনো টাকাই পেতেন না। পিছন থেকে আইয়া রঞ্জিত না কিতা ঠাস করে আমার ইট দিয়ে বাড়ি দিয়েছে। এরপরে আরেকজন ড্রাইভার তাই না এবার। তারা একসাথে কতজন ছিল? 2 জন। যে কালেক্ট করে ওর নাম কি? ভাই যে মাইক্রো ফাইন্যান্সের যিনি কালেক্টের জন্য আপনার কাছে গিয়েছিল ওনার নাম কি? লিটন। লিটন কি? টাইটেলটা জানেন। এই অফিসটা কোথায়? মাইক্রো ফাইন্যান্স মনোবাজার বণিকপাড়া। আপনি একটা লোন নিয়েছিলেন ওইখান থেকে, কতদিন হয়েছে কিস্তি দিচ্ছেন? এটা প্রায় শেষের পথে আরও 2 থেকে 3টা কিস্তি পাবে। এই এমন অবস্থায় আপনাকে এইভাবে প্রহার করে, হ্যাঁ তারপরে ওরা তারপরে আপনার বাড়ি থেকে চলে আসে। এই বিষয়ে কি থানাতে কোনো মামলা করেছেন? আমি গিয়েছিলাম, থানা থেকে আমাকে বলেছে আগে স্টেটমেন্ট করো, তারপর থানাতে এসো। ঠিক। সাহায্য করবে। হ্যাঁ, এই যে প্রয়োজনে পুলিশ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের সঙ্গে যোগাযোগ করতে পারতো। কিন্তু আমাদের কোনো পেনশন ছিল না। পেনশন যখন ম্যানেজমেন্ট যখন পেনশনের সুযোগ করে দিল পেনশন অপশনের, তখন আমরা ভেবেছিলাম আমাদের যে পেনশনগুলো আছে আমাদের যে ফ্যামিলি পেনশন এটাকে পুনর্মূল্যায়ন ইমিডিয়েটলি করতে হবে। আর যারা এক্সিস্টিং এমপ্লয়িরা আছেন ব্যাংকের, যারা অফিসার বন্ধুরা আছেন, তাদের কিন্তু বেতন চুক্তি ডিভিশন হলো। আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরা যেখানে আছি তখন কিন্তু এই অবসর এই সময়ের মধ্যে যে ফেডারেশন অফ স্টেট ব্যাংক ন্যাশনালাইজেশন অফিসার সংগঠন অ্যাওয়ার্ড সবাই প্রেসিডেন্ট পাঠিয়ে দিয়েছেন রিটায়ারমেন্টের পরে। এই চিন্তা এই ফলে
অনেক কষ্টে অনেক যারা ওখানে ছিলেন তারা অত্যন্ত পরিশ্রম করে তারা সম্ভবত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন কিন্তু অর্গানাইজ ছিলেন না। তাদেরকে অর্গানাইজ করে আনা এটা অত্যন্ত কঠিন। সংখ্যক রিটায়ারি আছেন যারা এখনো আমাদের পেনশন না কোনো সংগঠনে ঢুকতে পারেনি। আর একটা বিরাট সংগঠন আমাদের পেনশনারদের জন্য একটা বিরাট সংগঠন যার মেম্বারশিপ এখন পর্যন্ত 7 লক্ষ। এই চিন্তাভাবনা নিয়ে এই বিভাগ তৈরি হয়েছিল এবং অন্যান্য যত সমস্ত আছিল যোগদান হল। যারা স্টেট ব্যাংকের আমরা এদিকে 2,17,000 আমরা মেম্বার যারা আছেন তারাদেরকে আমরা পেয়েছি এবং অন্যান্য 5 লক্ষ সাথী। পেনশনটাকে রিভিশন করতে হবে, আমাদের ফ্যামিলি পেনশন যেটা আছে সেটাকেও রিভিশন করতে হবে। এটা আমাদের নেই। আমরা কি করছি 1912 সাল থেকে আমাদের লড়াই আন্দোলন চলছে। সিবিপিআর যখন তৈরি হলো 1995 আমরা আমাদের যে জমানো যে ক্যাবিনেটের টাকা এবং ব্যাংক যদি অনুরূপভাবে একই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশন রিভিশন হয় অটোমেটিকলি একই নিয়ম অনুসারে আমাদের পেনশনগুলো রিভিশন হবে। কারণ আমাদের পেনশন নিয়ম যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, যারা ডিফেন্স পার্সোনাল যারা আছেন তাদেরও কিন্তু সেই পেনশন সারা ভারতবর্ষব্যাপী পেনশন। রাজ্য সরকারি কর্মচারী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার যারা আছে তাদের অনুরোধ করে এখানে অনেক যারা ছিলেন সেখানে তারা অনেক অপশন দিতে আমরা আমাদের ইন্ডিয়ান ব্যাংক বারবার চেষ্টা করছি চিঠি দিয়ে। আজকের যে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআরও। ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে। তার নেতৃত্বে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই 1995 সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না। বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয়, পে কমিশন হয়, বেতন চুক্তি সম্পাদিত হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম, যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনারদেরও বেতন ভাতা বৃদ্ধি পায়, পেনশনারদের বেসিক পেনশন বদলায়। কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে 130 বছর ধরে, বলা যায় 1995 সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না। আমাদের এই পেনশন রিভিশন করা, পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে। আমরা এই জন্য রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি। আজকের এই ধর্ণা কর্মসূচি আমরা বেলা 1টা অবধি চালাবো। তোলার জন্য ইউবি তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যে পেনশন যে ফান্ডটা আছে এটা অদ্ভুত। আচ্ছা, রেকর্ড করো। স্যার আগে সবজি প্যাকেট কি তুমি করো না, একটা প্যাকেট গনলে সবজি বাড়ি দেবো। गाड़ी नहीं है तो
एक साइड से निकाल लो फिर आप लोग निकल जाओ डंडा रखो एक निकाल दो ना बीच में से एक निकाल लो बीच में से एक निकाल लो एक निकाल दो अपने बस निकल जाएगा। रुक जाओ पेन है किसी उस आपके पास तो ये है पेन तो ये रुक जाओ समर खोल खुलेन ना আপনারা খুলেন যাত্রাপুর পিএসপি যাত্রাপুর जो बंदे आए थे कहाँ सब उधर एक और बोलो इधर आगे आएगा एक आदमी इधर आ गया पैकेटिंग दिखने की क्लोज नहीं खड़ा होना और उधर वो क्लिक करो क्लिक ऊपर से दे दो एक बार क्लियर हो गया वीडियो ले लेंगे वीडियो आगे बढ़ी সবাই ভিডিও করতে লাগে বিজ্ঞানে ভিডিও করলে জানা पेपर आता है डेढ़ पैकेट
সন্দেহভাজন হবে সেই বিষয়ে কি বলবেন? আজকে ভোর রাত্রির দিকে একটা গোপন খবরের ভিত্তিতে শালমুড়া বিএসএফ, বিউপির বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ বিএসএফ পার্সোনাল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেফরুলেট, লাল রঙের সেফরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করবো সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা দিচ্ছি আমরা। এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়ে সেরে আমরা 3জন সাসপেক্টেড সন্দেহজনক 3জনকে আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন জুবের, আরেকজন হইল নজরুল ইসলাম। তারা কি রাজ্যের নাকি তারা 3জনে বহিরাজ্যে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, চলছে এবং বিশ্লেষণ সাপেক্ষে আমরা দেখছি। এই নেশা সামগ্রী বাজার মূল্য কত হবে? এই যে আমরা ইয়াবা ট্যাবলেট ধরতে পারছি, বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছে আছে। বারো নম্বর ব্যাটালিয়ন, হ্যাঁ, চাকমাঘাটে এইবার পূজা হচ্ছে। তো একুরেট বাজেট এখনো আমরা করি নাই, হ্যাঁ, কাজ শুরু করছি, দেখা যাক কীভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো। আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এইখানে, তো ওই হিসাবে আমরা এগুচ্ছি। কবে থেকে কাজ শুরু করবেন? আজকে তো খুঁটি পূজা, আজকে খুঁটি পূজা হয়ে গেছে, এখন কাজ শুরু হয়ে যাবে। তো ধীরে ধীরে কাজ এগুতে থাকবে। প্যান্ডেল কি স্যার বাইরের থেকে লোক করবো না? না, সব আমাদের নিজের, সব আমাদের প্যান্ডেল নিজের, শুধু মূর্তি বাইরে কারিগর করবে, বাকি সব কাজ আমাদের নিজের। বাজেট স্যার আনুমানিক? বাজেট তো অ্যাকচুয়ালি এখনও কিছু বলতে পারবো না। কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোয় ওই হিসাবে আমরা করব।
Sir, Professor Dr. Manik Shah Mahoday. Thank you all the dignitaries for coming and giving you Mrs. Shopna Shaha to kindly felicitate Sir Dr. Damodar Chatterjee, President for Tripura Medical College. We also feel honored to have with us Sir Professor Dr. Arindam Datta, Principal. ততই হচ্ছে আমি বলবো সেইভাবেও কিন্তু এখানে নিজেকে নিজের যে স্থান তারা সেটাও কিন্তু সেই অধিকারকে ওনারা কেড়ে নিয়েছে আমাদের কাজের মাধ্যমে এবং আমাদের যে গভর্নিং বডি আছে তারা মিলে সব দিকে সেই চেষ্টাটা চালিয়েছে। আজকে আমি সাধুবাদ দেব রোটারি ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে ত্রিপুরা চ্যাপ্টারকে, যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ফিলোসফিক ওয়ার্ক ওনারা সবসময় করে থাকে। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট অনেক কিছুই করবে, কিন্তু তারপরেও কিন্তু সব কাজ গভর্নমেন্ট করে ফেলবে সেটা সম্ভব না। যারা এই ধরনের সংস্থা আছে তারা এগিয়ে এসছে বলে কিছুদিন আগেও আমার মনে আছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে যারা দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসেন তাদের সাথে এবং রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা মৌ আমরা স্বাক্ষর করি এবং সেখানে 10 টাকার বিনিময়ে দুপুরের যে খাবার মিনিমাম যেসব খাবার দেওয়া সেই ব্যবস্থা আমরা সেটা আমি উদ্বোধন করতে গিয়েছিলাম এবং সেটা করতে আমি এর জন্য রোটারি ক্লাবের যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এক একবার ওনারা যে চিন্তা ভাবনা করেন আমি ধন্যবাদ দেব। বিশেষ করে কর্মচারী সংগঠন যারা এখানে নার্সিং এবং এখানে ত্রিপুরা মেডিকেল কলেজের যে সংগঠন সেই সংগঠনকে আমি ধন্যবাদ দেবো এই কারণে ওনারা এখানে রক্তদানের ব্যবস্থা করেছে। রক্ত এমন একটা জিনিস যে এটাও কিন্তু বাজারে কেনা যায় না এবং রক্তেরও কিন্তু ধর্ম নেই। এটা মুসলিমের রক্ত না হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত, যখন রক্ত যায় একই। আমি রক্তের মাধ্যমে সবাইকে বলি উই আর অল সেম, উই আর হিউম্যান বিং। আমরা মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু আলটিমেটলি রক্ত দানের সময় আমি এই কথাটা বারবার বলি আমরা সব এই রক্তদানের মাধ্যমে সেটা আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, এটাকে 18 বছরের রক্ত নাকি 60 বছরের রক্ত না 65 বছরের রক্ত সেটাও কিন্তু বোঝা যায় না। আজকে আমি যখন এখানে যারা রক্ত দিচ্ছে কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম, আমার একটা সবসময় একটা ডিজায়ার থাকে জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি। দেখলাম যারা দিচ্ছিল আমি শুনলাম প্রায় 70 থেকে 75 জনের মতো রেজিস্ট্রেশন করিয়েছে আজকে ব্লাড এখানে ডোনেট করে। তো তাদের জিজ্ঞেস প্রায় আমি যাদেরকে আজকে দেখলাম এখানে সবাই মোরালেস পজিটিভ ব্লাড গ্রুপ। আমরা জানি সবাই কিন্তু এখানে সবাই না, ডাক্তাররা আছেন, ডাক্তার এলাইট যারা আছেন সবাই জানি আমরা 4টা গ্রুপ আমরা জানি, কিন্তু আসলে 4টা গ্রুপ না, আমরা 8টা গ্রুপ। কারণ আরএইচসি যদি ফ্যাক্টর আমরা ধরি তাহলে 8টা গ্রুপ আমাদের। আমরা সবাই জানি পপুলেশনের 15% হচ্ছে আমাদের নেগেটিভ গ্রুপ এবং খুব ডিফিকাল্ট সেটা পাওয়া। এর জন্য আমি বারবার জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপটা কি তোমার বলে পজিটিভ কি নেগেটিভ। নেগেটিভ বলে আমাদের কাছে মনে হয় যে না এটা মানে নতুন ভাবে
এই ব্যক্তিকে আমি আবিষ্কার করলাম যখন সমস্যা হবে, কারণ আমরা যারা অস্ত্রোপচারের সময় আমরা পেশেন্টের যখন ব্লাড এবং তার ব্লাড গ্রুপ এবং তার হিমোগ্লোবিন দেখি, যখন দেখি তার রক্ত স্বল্পতা রয়েছে বা অস্ত্রোপচারের সময় রক্ত ক্ষরণের চান্স বেশি, মিনিমাম 2 ইউনিট ব্লাড নিয়ে যদি আমরা না যাই বা রেডি না থাকে সমস্যা হয়। আমাদের ব্লাড ব্যাংক আছে ত্রিপুরাতে প্রায় 14টা ব্লাড ব্যাংক, 12টা সরকারি আর 2টো বেসরকারি। আগে তো হোল ব্লাড দেওয়া হতো, কারণ সেই ব্যবস্থাও ছিল না যখন আমরা খুবই ছোট, যে হোল ব্লাড বাচ্চাদের খুব সমস্যা। এখন দেখা গেছে সেপারেশন আলাদা আলাদা করে সেপারেট করা যায়, যার যা তো আরবিসি দরকার তো আরবিসি, প্লেটলেট দরকার প্লেটলেট, এরকমভাবে আলাদা করা যায়। মানে হোল ব্লাড দেওয়ার প্লাজমা লাগে তো প্লাজমা দিল, হোল ব্লাড না দেওয়াতে বাচ্চাদের উপর লোডটাও কম। তো বিজ্ঞানের অগ্রগতির সাথে ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা 2018-তে সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। গতকালও প্রতি বুধবার, যদি আমরা আগরতলায় থাকি বা ত্রিপুরাতে থাকি, মুখ্যমন্ত্রীর সমাবেশে বহু লোক আসে বাইরে থেকে, বেশিরভাগই আপনার স্বাস্থ্য সম্পর্কে বিষয় নিয়ে। আমি বারবার যখনই বলি অলরেডি পেশেন্ট চলে গেছে কোথাও বাইরে মুক্ত মুখ, আমরা ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আমি যখন পেডিয়াট্রিক সার্জারি বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি, শুনি, নিজেকে গর্ববোধ হয়। খবরই রাখে না, এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বলবো আপনার কেন জান, আমাদের এখানে আছে, ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে, আধিকারিকরা থাকে। এই যে বিগত কয়েক ডিকেড করে এমন একটা অবস্থা করেছে যে নজরেই যাওয়া হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, করার জন্য করা আর কিছু না। একটা বিল্ডিং বানালেই হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মানুষের কথা চিন্তা করে যে কি কি তাদের সমস্যা। আমি বলছি না আমরা 100% করে দিয়েছি, কিন্তু একটা চেষ্টা থাকতে হবে। 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটু ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে, তো সেই অবস্থার মধ্যে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই, তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা হসপিটালটা আমরা বানিয়ে আমরা যখন 6 মিলিলিটার একটা মানুষের যদি পার কেজি ইউনিটে তার উদ্বৃত্ত রক্ত থাকে, আর মহিলাদের বেলায় 16 মিলিলিটার থাকে। তাহলে যদি 350 ml আমি ধরি এক ইউনিটে, তাহলে তার উদ্বৃত্ত অংশে যদি ইনটু করি তার কেজি অনুসারে তো সামান্য অংশ দান করছে, আর রক্ত দেওয়া তৈরি হচ্ছে, নতুন করে রূপান্তর হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু ডাক্তারবাবুদের মধ্যে আমি জানি এত কিছু জানার পরেও রক্ত দিতে, অনেকে বলে আমার রক্ত দিলে সমস্যা হয়, কিন্তু রক্ত দিলে আমার নতুন করে রক্ত তৈরি হয় এবং শরীরও কিন্তু ভালো থাকে। তো এইগুলো নিয়ে আমাদের মনে হয় আলোচনা করা দরকার। এবং যেখানে আমি বলছিলাম যখন আমাদের এই HIV ভাইরাস একবার যখন ঢুকে সেটাকে কিন্তু পুরো নিরাময় করা যায় না, কিন্তু দেখতে হবে ভাইরাল লোড যাতে কম থাকে, তার যে রেট্রো যে HIV রেট্রোভিয়াল থেরাপি সেটা আমাদের দেওয়া উচিত। ওএসটি বেরিয়েছে ওরাল সাবস্টিটিউট থেরাপি, যারা ড্রাগ নেয় তাদেরকে এই থেরাপির মাধ্যমে ফ্রি ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, গভর্নমেন্ট আমাদের সেইভাবে আমরা ব্যবস্থা করছি সেখানে। এবং একটা মাস গণ আন্দোলন দরকার এই বিষয়গুলো। আর অ্যাডভান্স স্টেজে যদি HIV হয় সেটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, কারণ অনেক সময় HIV হলে বুঝাও যায়, এর জন্য স্ক্রিনিংও দরকার, প্রচুর স্ক্রিনিংয়ের প্রয়োজন। এবং স্ক্রিনিংয়ের এখনো খামতি আছে, যদি স্ক্রিনিং করা যায় তাহলে আরও বেরিয়ে আসবে আমাদের কতজন আছে মধ্যে করা যায়, তাহলে অ্যাডভান্স স্টেজে এইডস থেকে আমরা বাঁচতে পারি। আমরা জানি এইডস যখন হয়, এইডসের কারণে মানুষ মরে না, কিন্তু অপরচুনিস্টিক যে ইনফেকশন সেটা ভাইরাসে হোক, ফাঙ্গাসে হোক, ব্যাকটেরিয়াল হোক, তার কারণে না, কারণ আমাদের WBC-কে সেটাকে অ্যাটাক করে HIV, আমার যে ডিফেন্স মেকানিজম সেটাই নষ্ট করে। আপনারা সবাই জানেন, কিন্তু যারা না জানে সেই বিষয়গুলো আমি জানলে চলবে না, অন্যদেরকে জানানো
আপনাদের কাছে কথাগুলো রাখা, ডাক্তাররা এখানে বেশি, আমার মনে হয় সেটা না বললেই ভালো, কিন্তু যেখানে যতটুকু সম্ভব বলা, আপনারাও এই বিষয়গুলো নিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা রাখবেন। এবং আমি আশা করি যে ত্রিপুরা যেভাবে এখন কাজ করছে, যে এখানে সংগঠনের যিনি সভাপতি উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছেন, আর আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা সবাই কাজ করছি, এবং তার জন্য আপনাদের অত্যন্ত প্রয়োজন সহায়তা, এবং সেটা আপনারা করছেন, আগামী দিনও করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। একটি দেশ মাতৃকা বন্ধুরা, আপনারা সবাই আমার সঙ্গে রাখবেন। এই কারণে আপনারা সবাই কিন্তু স্টেট হসপিটাল হিসেবে এটা ডিক্লেয়ার করি। ত্রিপুরাতে 3টা স্টেট হসপিটাল ছিল আগরতলায় ত্রিপুরায় 3টা স্টেট হসপিটাল, একটা হচ্ছে IGM জিবি, আর একটা হচ্ছে টিএমসি তখন ছিল না, সেটা BR আম্বেদকর স্টেট হসপিটাল ছিল। তখন কি অবস্থা ছিল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আমরা জানি কি অবস্থা থাকে। আমি বলবো না, যাই হোক, জিনেট এখানে এসেছিল, কিন্তু কর্পোরেট স্টাইলে যখন ওরা কাজ শুরু করলো, আমরা বুঝতে শিখলাম যে এইভাবেও হসপিটাল করা যায়। গভর্নমেন্টের এই বিল্ডিং, গভর্নমেন্টের এই জায়গা, কিন্তু এমনভাবে পলিসিং এবং সব ব্যবস্থা করলো যে ভাঙা চেয়ার, হাতলছাড়া চেয়ার, যে হসপিটালের চেহারা গভর্নমেন্টের আগে ছিল, তার থেকে আমরা বুঝতে পারলাম না এইভাবেও পেশেন্ট দেখা উচিত, এইভাবেও আমাদের পেশেন্টকে ওপিডি দেখা উচিত আমাদের, এবং একটা আনন্দের পরিবেশ আমাদের এখানে ছিল। এখানে আজকে বলা হচ্ছে যে এখানে জুলাই মাসে বৃক্ষরোপণ, আজকে আমরা এখানে বৃক্ষরোপণ আমরা করেছি, এবং বৃক্ষরোপণ থেকে আমাদের বোঝা উচিত যে আমরা কাউকে ছেড়ে আমরা চলতে পারবো, সবাই সবার জন্য। এবং একটা ম্যাচিওর গাছ যদি আমরা চিন্তা করি, তার সেই অক্সিজেন দেয় প্রতি বছরে প্রায় 260 পাউন্ড, আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় 48 পাউন্ড, সে শুষে নেয়। অর্থাৎ যত গাছ আমরা লাগাবো তত আমাদের অক্সিজেনের যে মাত্রা আমাদের এই আবহাওয়া সেটা হবে। তো এইগুলো আমাদের জানতে হবে, তবেই তো আমরা এই প্লান্টেশনের উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে পারবো। এবং বেশি করে আমরা গত বছর 2024-25-এ 5 মিনিটে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা একটা অনুষ্ঠান করি, 5 মিনিটে 5 লক্ষ গাছ আমরা রোপণ করেছি ত্রিপুরাতে। প্রতি বছর আমরা কিন্তু সেটা ইনক্রিজ করছি, এবং গাছের মাহাত্ম আমরা সবাই জানি। গাছ যেমন আমাদের ছায়া দেয়, বাচ্চারা যারা আছে আমরাও রচনা লিখতাম, আবার গাছ আমাদের মানে বাঁচার জন্য কিন্তু সে কাজ করে। এই গাছের যদি আমরা নষ্ট করে দিই, মাননীয় প্রধানমন্ত্রীজি কি সুন্দর একটা কথা বলেছে, এক পেড় মাকে নাও, কিন্তু আগে একবার কোনোদিন শুনিনি। অর্থাৎ মাকে স্মরণ করা, যার মা গত হয়েছে তাকে শ্রদ্ধা জানানো, পাশাপাশি যিনি জীবিত আছেন তাকেও শ্রদ্ধা জানিয়ে মানে মাকে সামনে রেখে বৃক্ষরোপণ করা। আমরা সে কাজটা এখন করছি সব জায়গায়। আজকে আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। আর গাছ, প্রকৃতি আমাদের কিন্তু বেঁচে থাকার যে রসদ সেটা আমাদের বোঝায়। গাছের থেকে আমরা অক্সিজেন নিই, আর আমরা কার্বন ডাই অক্সাইড দিই, মানে একে অপরের সিম্বায়োসিস প্রসেস আমরা করি। রক্তের কথা যেমন আমি বললাম যে কার রক্ত কোথায় যাচ্ছে, এবং তার কোনো ধর্ম নেই। আজকে ধর্ম নিয়ে অনেক অশান্তি সারা পৃথিবীর মধ্যে, ঠিক গাছেরও যে আজকে যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, একমাত্র এইগুলো থেকে, প্রকৃতি থেকে আমাদের শেখা উচিত। আমরা গাছ ছাড়া আমরা বাঁচবো না, আমরা ছাড়া গাছ বাঁচবে। আজকে এখানে যদি আমি মেডিকেল রিসার্চ সার্জারি একটা পেশেন্ট আমার কাছে আসলো, দেখলাম যে ওর প্রেশার দেখা গেল 200-র উপর হয়ে গেছে, বিপি। তার আমি কোথায় এখন যদি মেডিসিনকে আমি খবর দিই, মেডিসিন বলবো এটা আমার কাজ না, পেশেন্টকে আমি বাঁচাতে পারবো। আমার যদি এখানে দেখা যায় যে কোনো ডিপার্টমেন্টে ইন্টার ডিপেন্ডেন্ট কোনো একটা সমস্যা হয়, চোখের সমস্যা হলো, একই ঘটনা,
যদি বলে তোমার তো অনেক বিভিন্ন সমস্যা তোমার আছে, তুমি মেডিসিনে যাও, সার্জারিতে যাও, তো যদি বলে না আমি দেখো এটা আমার কাজ না, কিন্তু এসছি কিন্তু চোখের জন্য, একে অপরের জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো আগে সরকার এগুলো কোনোদিন চিন্তা করেনি। এখানে কর্মচারী সংগঠন বলেছেন যে আগে কি অবস্থা ছিল, অর্থাৎ সবসময় একটা বিভেদের একটা রাজনীতি এখানে হয়েছে। কর্মচারী মানে যারা এই কলেজকে চালাচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানকে চালাচ্ছে তার বিরুদ্ধে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হবে, এটা সম্ভব না। এর থেকে আমরা বেরিয়ে এসেছি, কাজ করবো, কাজের পয়সা দিতে হবে, যথেষ্ট। এটার জন্য যা যা করার এবং এই অনুষ্ঠান, এই যে আমাদের প্রতিষ্ঠান সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরাও আমাদের, কারণ তখনের সময় যে অবস্থা ছিল, একটা বিভেদের যে একটা করার ডিভাইড এন্ড পলিসির যে সরকার ছিল, তার থেকে আমাদের চাওয়ার আগেই কিন্তু আমরা করে দিচ্ছি। আজকে এখানে আমার 3% ছিল ডিএ সরকারের, আমি এসে 29 মাসে 29% ডিএ আমি দিয়েছি, তারপর তো করে দিলাম প্রায় 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাজলেই কর্মচারী সংগঠনকে বলতো যাও जिंदाबाद करो, কাজ কম মত করো, কামটা ফিকর করো, उसका খুব জিকির করো, लेकिन কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছে, কি করেছে আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চেয়ে আমাদের কাজ করার যে বিষয় সেগুলো নিয়ে আমরা চিন্তিত, পিছিয়ে কিভাবে টেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত। কাউকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। এতে কি সমস্যা কি আপনার? আপনাদের সময়ে 10,000 যে চাকরি সবাই জানেন, 10,000 যেভাবে বেনিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন সবাই জানেন। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসে 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরির যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সে সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, এতে সমস্যা হচ্ছে, গাফলত দেওয়া হচ্ছে। আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব না, কোনো আন্দোলনের দরকার নেই। কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড এন্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ করে, সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি লাগে, তবে আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব 2014-তে নিলেন, দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট নেই, মাত্র 32% স্কিল। এই 32% স্কিল দিয়ে কি করে দেশকে সামনের দিকে এগোনো যাবে? এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং এই কারণে আজকে প্রায় 52 থেকে 55% স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে। বারবার মনে হচ্ছে আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি, যতগুলো চাকরি দিচ্ছি, বারবার ওনাদের ট্রেনিং। আমি যখন আমার এখানে যখন আসে মানুষ বলছে যে আমি এই পেশেন্টের জন্য বাইরে দিতে বলেছি, কে বলেছে? বলে এরকম। তো উনি তো যদি ওনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো, যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে আমরা সেটা ডেভেলপ করে দেবো, কিন্তু বাইরে যেন পাঠাবে ট্রেনিংকে, সেই জায়গায় আমরা কাজ করছি।
আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে, ডেন্টাল কলেজ 63 আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে। আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানে ডেন্টাল কলেজ শুরু করা যায় কিনা, কারণ আগে সরকারকে বললেও হতো না, কিছুই হতো না। যখন আমি ওনাদেরকে বললাম সেই চেষ্টা করতে করতে আজকে সেই জায়গাটায় সেই ডেন্টাল কলেজ মানে 7 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে সেটাকে উদ্বোধন করে। আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ আছে, বিভিন্ন যেসব এএনএম জিএনএম সেই ইনস্টিটিউশন সরকারি বেসরকারি সমস্ত ত্রিপুরাতে এখন হচ্ছে। বিভিন্ন সুপার স্পেশালিস্টের যারা আছেন এখানে কাজ করতে চাইছে, আমরা অলরেডি জায়গাও নির্ধারণ করেছি। যে আমি বলছি যে বারবার কোনো পেশেন্ট বাইরে যেতে না যায়, এইরকম যদি হয় তাহলে আমি আপনাদেরকে আমি মানে সেই আমি যে প্রজেক্ট আমার মাথায় আছে সেটা আমি স্যাংশন করব, যে কোনো অবস্থায় বাইরে যেন মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করছি। আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আপনারা যেটা নিয়েছেন, আমি বলবো যে এই ধরনের আরও বিভিন্ন যেসব ফিলন্থ্রপিক ওয়ার্ক আপনারা নিশ্চয়ই আগামী দিন নেবেন। এবং এই রক্তদানের মাধ্যমে একটা জিনিস আমাদের মেইন হচ্ছে অ্যাওয়ারনেস দরকার। অ্যাওয়ারনেস সমস্ত বিষয়ে অ্যাওয়ারনেস দরকার। আজকে যারা স্টুডেন্টরা আছে, যারা টিচাররা আছেন পড়ায়, এটাও কিন্তু এক ধরনের পড়াশোনা করাই ঠিকই, কিন্তু এটাও একটা অ্যাওয়ারনেস, পার্টিকুলার একটা সাবজেক্টের বিষয়ে তাকে অ্যাওয়ারনেস করা। আজকে আমরা যদি বলি ত্রিপুরাতে ড্রাগ এডিকশনের যদি কথা বলি, এর জন্য অ্যাওয়ারনেস দরকার। আমাদের এইচআইভি সম্পর্কে যদি আমরা বলি, তার অ্যাওয়ারনেসের দরকার, এইডসের সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার। আমি বারবার সব জায়গায় গিয়ে বলি, আমি এত এডিকশন ত্রিপুরাতে এই বিগত 30, 35, 40 বছর ধরে যেন এমনভাবে ড্রাগ এডিকশন হয়েছে, আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে প্রচুর, যে সিজারের প্রায় 132% ইনক্রিজ করেছে সিজার এই ড্রাগ, এবং 100 প্রায় মানে 12%-এর মতো মানে যে ড্রাগ সেটা ধরা হয়েছে। কিন্তু এই করে তো চলবে না, সবার যদি সহযোগিতা থাকে এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে এইচআইভি একবার যদি হয় শরীরে, এই ইন্টারভেনাস ইনজেকশনে বিশেষ করে এইচআইভি খুব ত্রিপুরাতে বেড়ে গেছে। আমাদের ছেলে মেয়েদের মধ্যে এখন দেখা যাচ্ছে প্রচুর, তো তাদেরকে তো চিহ্নিত করা হয়েছে। ড্রাগ এডিকশন সেন্টার আমরা করছি, ড্রাগ যাতে রিহেবিলিটেট করা যায় তার জন্য ডি এডিকশন সেন্টার আমরা করছি। সমস্ত ডিস্ট্রিক্টে আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা ডি এডিকশন সেন্টার করছি, একটা রেট অফ 20 শুধু তাই নয়, 198 কোটি টাকার মতো সব মিলিয়ে আমাদের দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জেও একটা বড় একটা ডি এডিকশন সেন্টার আমরা করছি। মাদার অ্যান্ড চাইল্ডে আমাদের একটা হসপিটাল হচ্ছে জীবিতে। আমাদের ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা আমরা পেয়েছি। এই ডোনার ইনস্টিটিউট চেষ্টা চলছে একটা মানে ফুল ফ্লেজে টার্সিয়ারি একটা আই হসপিটাল করার জন্য, আইএলএসে উঠতে বাদিকের জন্য সেখানে আমরা করছি, যাতে করে আয়ের জন্য বাইরে কেউ নিয়ে যেতে না যেতে হয়। আমি পুরো ওদের দেখালাম যে কী কী লাগবে না লাগবে, সেটারও কাজ শুরু হবে। তো আমরা চাইছি যে ত্রিপুরাতে স্বাস্থ্যের জন্য বাইরে যেন না হয়, কারণ প্রচুর মানুষের সমস্যা। এখানে যারা আজকে রক্তদান করতে এসেছেন, আমি অ্যাওয়ারনেসের কথা বলছিলাম, যে একটা সুস্থ মানুষের যদি 18 বছর থেকে মানে 60 বছর পর্যন্ত সে রক্তদান করে, সে 65 ইয়ার্স পর্যন্ত নিয়মিত যদি রক্তদান করেন, 65 ইয়ার্স পর্যন্ত সে রক্তদান করতে পারে। পুরুষের বেলায় 3বার মাসে 3 মাস পর অন্তর 3বার 4বার রক্ত দিতে পারে। So, with this, I would like to request our respected Chief
guest, Sir Professor Dr. Mani Shah, Honorable Chief Minister. শ্রদ্ধা দর্শক আসলে যারা রয়েছে একটা ভালো একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন। মানুষের যদি আমরা কথা বলি, মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমাকে ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কীভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনেও নিশ্চয়ই আমরা আরও বেশি রিফাইন থেকে আরও রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয়। এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শই বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি বেসিসে এগুলোই করি, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয়, কারণ এনএমসি বা আগে যে এমসিআই এর গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট, মাঝখানে ওই গভর্নমেন্ট রান সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে না। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি, বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিইও স্যার থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পিআর যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায়শই আমার কাছে আসেন, কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে। তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয়। ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে দাঁড় হয়ে গেছে, এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না, কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনবো। আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল, আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমরা জয়েন করেছি, কিন্তু আমাদের কাছে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো একেবারেই ছিল না। তো নর্থ ইস্টার্ন জোনের থেকে বিশেষ করে রিচ থেকে যারা পাস করেছে, আসাম থেকে যারা পাস করেছে তাদেরকে নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমরাও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। তো দ্যাট টাইম ইট ওয়াজ বার্ডিং স্টেজ অফ টিএমসি। কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন্স ক্রাইটেরিয়া আছে সেটাকেও ফুলফিল করার উপায় ছিল না। আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন এনএমসির গাইডলাইন্স প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করেছে। আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি। আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে সেখানেও এই সমস্যা বারবার আমরা কিন্তু ওইভাবে রাখছি যে আমাদের যারা ছেলে মেয়েরা আগামী দিন যখন তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে যাতে ওই জায়গাটা খোলা থাকে। কারণ বারবার বাইরের থেকে কত আনবো, আর বাইরের থেকে এসে থেকে
তারাও চলে যায়। কত বার্গেনিং, 5 দিন আসবো, আর এমএনসি যখন আসবে বা এফসিআই আসবে, ফেস প্রেজেন্টেশন, কি দৌড়াদৌড়ি, কি অবস্থা, এসছে কিনা, ফ্লাইটে এসছে কিনা, ঠিকভাবে যত্ন করা হয়েছে কিনা, ফ্যাকাল্টিদের জন্য বলা হতো তুমি দেখবে এসে, কত সব দুনিয়া। এখন তো সেই অবস্থা নেই, আমাদের ছেলেমেয়েরা এখন ওই জায়গায় চলে এসেছে। তো একটা ফুল ফ্ল্যাজেড যাকে বলে একটা মেডিকেল কলেজ, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। Respected Chief Guest, Sir Professor Dr. Manik Shah, to kindly hand over the quadruple worker to Mr. Subroto Das, who have undergone total hip replacement surgery at Tripura Medical College. For that, I would like to request Jayanta Kumar Poddar, Medical Superintendent, Dr. Brown Teaching Hospital, and Sri Chimul Chakraborty, President, Datta, Principal, Tripura Medical College, by offering flower bouquet, Uttoriya. সম্মানিত প্রতিনিধিবৃন্দরা, I would also like to request Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev, Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev to kindly felicitate our respected Chief Guest, Sir Dr. to kindly felicitate our respected Sir Mr. Shapon Saha, retired IA. With us on this dais, Sir Dr. Pramod Heshwar, Chairman, Society for Tripura Medical College. We feel honored to have with us Uttoriya Memento as a token of love. We also feel honored to have with us Shri Jimul Chakraborty, President Tripura Medical and Nursing College, Kormochari Sangh. President Rotary Club of Aspiring Agartala on this dais. We feel honored to have with us Sir Prof. Thanks to Sir Professor Dr. Manik Shah, Honorable Chief Minister, Government of Tripura, for giving a valuable concept a great success. ইতিমধ্যে বৃক্ষরোপণ, স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং রক্তদান শিবির সুন্দর। Hari
কি হয়েছে এখন তো একটু কালকে যেটা জানতে পারলাম রাত্রে 12:30 পৌনে একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে কুমারঘাট রোড দিকে আয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসলো পুলিশের গাড়ির মানে এত সজোরে ধাক্কা মারছে মারার পরে এখানে টোটাল গাড়ির মধ্যে 3 জন আসলো ওই ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআরের নাম হলো মিলনদেব বর্মা আর ওই গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো 3 জন একজন হলো সাজিদ খান একজন হলো আক্তার আলী আর একজন হলো 3 জন মারা গেছে তো 3 জনের মধ্যে 3 জনের বাড়ি ভগবাননগর আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায় বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে কোয়াই তো কি মানে আপনি কি দেখছেন রাত্রে গিয়া যে কিভাবে মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা হয়েছে রাত্রে গিয়ে দেখছি ওই পুলিশ গাড়িটা তো আসলে অ্যাকচুয়ালি দাঁড়ানিতে আসতো কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত সজোরে আইছে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে 4 জন মারা গেছে টাকার দামে বাড়ি হয়ে গেছে আবার বাইরে হলো একটা মারা গেল 2 টাকা বেশি কমায় 3-4টা মারা গেছে ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস একটা কল আইছে যে বিশালগড় বাইতে দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম গিয়া দেখি বাইসাইকেল আর বাইক খুলে পাড়ি হয়ে গেছে বাইসাইকেল আরোহী পাইছি আমরা বাইক পাইছি কি নাম আহত ব্যক্তি? অজিত সরকার 50 বছর। অবস্থা কিরকম? অবস্থা মাথা টাথা ভালো ব্যথা হয়েছে ব্লাড মানে বাইক আর বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়েছে? বাইসাইকেল আর বাইক।
আমি ফোন করতে হচ্ছে বলেন টেস্ট হয়ে বসে বলেন আপনি সুস্থ অবস্থায় আছেন নি? আমি ফোন করতে হচ্ছে আপনি সুস্থ অবস্থায় আছেন না এখন? কারে ফোন করতেছেন? আইডিয়া করে লিখতে লাগছে বয়স বয়সে বেশি লিখছে তুমি গুলি থানা হলো এমন কিছুই তো না, প্রবলেমে কিছু এলাকাবাসী স্যার, যেটা মোটো কাম্য না। আমরা এলাকাবাসী এখন আমার চোখের সামনে দেখলাম যে আপনার কি ধরনের ব্যাপার। মোবাইলটা কিন্তু ফালাই দেব কেন মোবাইলটা ফালাই দেন কে? হ্যাঁ বলে মিডিয়া ও এখানে বলে ওই জিআরপি থানার কি ওসি তাই নেই আপনারা আওয়ার পরে আপনারা বাজার ব্যবহার করছে এরপরে মারুনের লিগা ফাতল লইছে হাতের মধ্যে আমি দেখলাম দাঁড়াইয়া তাই নাকি সুস্থ অবস্থায় ছিল? না 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 তাই নেশা করে রয়েছে। কি করবেন মানে একটা গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন, বিশালগড় রেল স্টেশন, মানে এখানে একজন ওসি এরকম অবস্থা, কি করবেন? না কি কম ওইটা তো যা দেখলাম চোখের সামনে যা দেখুন তো দেখলাম ওই তাই দাঁড়াইতে পারে না এমনভাবে খাইলো। আপনার নাম? উত্তম বণিক। বাড়ি কোনখানে আপনার? ওই তো এখানে। তাহলে কি প্রতিনিয়ত এরকম ভাবে নেশা করে থাকে? প্রতিনিয়ত আমি তো এরকম দেখি না, তো আজকে আউনে দেখলাম আর কি। আমি তখন যাবো আমরা আশ্রম অনুষ্ঠান আছে, একজন আইতাছে এর লিগে আমি হেলিগে দাঁড়িয়ে রয়েছি আর কি। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি ডিউটিতে আছেন? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারে বাড়ি দিবেন? তোমরা লাইসেন্স আছে নি? কারে বাড়ি দিবেন? মিডিয়া আছে, লাইসেন্স আছে। কি লাইসেন্স দেখাচ্ছেন আপনার? কোন ওই লাঠি লয় না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে আওয়াজ করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আইও না। কি নাম আপনার? নামটা কি বলেন? আপনার লাঠি নিয়ে বাবারে জিজ্ঞাসা করো। কারে জিজ্ঞেস করো? লাঠি নিয়ে কি করবেন আপনি? ঘটনা তাই নিয়ে আইসি একটু আগে আইসিরা মানে হাল্লা করতেছে যে ভাষায় অনেক কিছু দাবি রাখছে। মানে কে আইছে? আমরা ওসি
এসআই সুবিধা করবো হ্যাঁ কি কি করছে আপনার সাথে? করছে বলতে তাইলে মানে অনেক সময় অনেক ভাষায় গালিগালাজ করছে, মুখ খারাপ করছে। আজকে কি হয়েছে? আজকে কি করছে? আজকে হঠাৎ করে আইসে সেটা মুখ খারাপ করছে, হ্যাঁ পিতা বাবা পিতা না ডিউটি করে গেছে। তাহলে সুস্থ আছিল না? তাহলে তো সুস্থ অবস্থায় সুস্থ দেখলাম, মানে নেশা টেশা করে আসতো এমন কিছু? এমন তো আমি বুঝি না। এটা কোন থানা? এটা বিশালগড় জিআরপি। মানে প্রতিনিয়ত এরকম ভাবে গালিগালাজ করে আপনারা? প্রত্যেক দিন না, মাঝে মধ্যে। আজকে এমন হঠাৎ করে এমন হয়ে গেছে যে তা আপনারা জানাইছেন না উপরে, মানে অফিসে? পরে জানাইছি, স্যারেরা জানাইছি, স্যারে বলছে লিখিত কমপ্লেন হওয়ার জন্য। মোবাইলটা ফেলাই দেবো, কিন্তু মোবাইল ফেলাই দেবো। যাও। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি? ডিউটিতে আছেন আপনি? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারা বাড়ি দিবে? তোমরা লাইসেন্স আছে নি? কি লাইসেন্স? তোমরা মিডিয়া আছে? কি লাইসেন্স আছে? কি লাইসেন্স দেখাতাম আপনারা কোন? ওই ওই উপর লাঠি লয় না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে আওয়াজ করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আজকেই ওনাকে চার্জ নিতে হবে। আমরা আজকের পর থেকে আপনাদের কোনো সহযোগিতা, আমরা পুরা পেয়ারাই বলি, আমরা কোনো সহযোগিতা আপনাকে এদারা খবর নড়ে না ওখানে যে আমরা আছি বর্তমান মোবাইল আমরা কাছে ওনারা বলেছেন যে আপনি যদি চার্জ তোমার পার্টি দেওয়া লাগবে, তাই ইন্টারন্যাশনাল তাই নমস্কার সবাইকে। প্রথম এসেছি আমি আজকে বিডিও স্যারের অর্ডারে। আমি কালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ। বিডিও স্যার আমাকে একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন যে নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য। আমি কদমতলা ছিলাম সার্ভে, পিএমআই গড় সার্ভের জন্য কদমতলা জিপিতে। ওইখান থেকে আমি প্রায় 4:45টার সময় এখানে এসেছি। ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই। মানে খুব বিডিও স্যার আমাকে, সুপারভাইজার আমাকে ফোন করেছেন 2-3 বার, আজকে চার্জ নিতে হবে। আমি এখানে উপস্থিত হলাম নদিয়াপুর পঞ্চায়েত অফিসে। আসার পর দেখি পিআরআই বডি সবাই, প্রধান সহ পিআরআই বডি সবাই তারাও এখানে উপস্থিত আছেন। সবাই আমাকে বলছেন আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না, আপনাকে কেউ সহযোগিতা করবো না। কিন্তু পঞ্চায়েতে কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে, আপনাকে একাই করতে হবে। আমি বললাম যে আমাকে পিআরআই বডি, উনি বলছেন কোনো ওয়ার্ক অর্ডারে তিনি সই করবেন না, কোনো পেমেন্ট শিটে তিনি সই করবেন না। এইভাবে কিভাবে হয়? পঞ্চায়েত তো প্রধানের সিগনেচার ছাড়া তো পেমেন্ট করা যায় না। আমি একা তো পেমেন্ট করতে পারবো না, প্রধানের সই, উনি সই না দিলে আমি পেমেন্ট কিভাবে করব? জানিয়েছি সবাই, বিডিও স্যারকে জানিয়েছি, সুপারভাইজার স্যারকে জানিয়েছি, কিন্তু ওনারা দেখবেন বলে এখন রাত্রে 9টা প্রায় বাজে, কিন্তু ওনাদের কোনো সাড়া পাচ্ছি না। আমাদেরকে সবাই পিআরআই বডি সহ পত্র অঞ্চলের অনেকেই এখানে
এসে আমাদেরকে এই নজরবন্দি হিসাবে রেখেছেন, আমাদেরকে যেতে দিচ্ছেন না। কিন্তু এখন পর্যন্ত 9টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যার আমাদেরকে কোনো সাড়া দিচ্ছেন না। এটাই আমাদের দুঃখ। আমি জীবনে এরকম পরিস্থিতিতে পড়ি নাই, আজকে এই প্রথম আমি এই জীবনের প্রথম এই পরিস্থিতিতে পড়েছি। রঞ্জিত গোস্বামী, পঞ্চায়েত সেক্রেটারি, অমিত চন্দ্র, কালাসলা ব্লক, নদিয়াপুর শনিশলা। ট্রান্সফার তো আমাদের গভর্নমেন্ট জব ট্রান্সফার হবেই, আজকে একটা জায়গা থেকে একটা জায়গাতে যেতেই হবে। তো আমাদের হায়ার অথরিটি যখন অর্ডার দেবে সেই অর্ডার আমরা মেনে চলতে হবে। তো হায়ার অথরিটি আমায় গতকালকে জানিয়েছে, অর্ডারটা আগে বেরিয়েছে কিন্তু গতকালকে জানিয়েছে যে আজকে আমি চার্জ হ্যান্ড ওভার করার জন্য। সেই মোতাবেক আমি আমার প্রধানকে গতকালকে রাত্রেই আমি জানিয়েছি যে আগামীকালকে আমি চার্জ হ্যান্ড ওভার করবো। তো নতুন একজন ইনচার্জ আসবেন, উনি আমাকে বলেছেন যে আপনি চার্জ হ্যান্ড ওভার করবেন। হঠাৎ করে বললেন, আজকেই আমি রাত্রে খবর পেয়েছি, বিকালে খবর পেয়েছি, তাই বললাম। বলছে ঠিক আছে, যদি নতুন চার্জ নেয় যে আমরা পঞ্চায়েতে আর আসবো না, আপনি ওনাকে চার্জ দেন, আপনার সারা যদি চার্জ দিতে পারেন দেন। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, দেখেন আমরা হায়ার অথরিটি অর্ডার দিয়েছি, আমি সেটা পালন করতে হবে, কারণ হায়ার অথরিটি অর্ডার তো আমরা ভঙ্গ করতে পারবো না। আর যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, আজকে ওই পঞ্চায়েতে, কালকে অন্য পঞ্চায়েতে, কালকে অন্য ব্লকে যেতে হবে, তো সেটা তো মানতেই হবে। উনি বললেন না সেটা তো মানতে হবে, ঠিক আছে, কিন্তু সেটা তো হুট করে হয় না। আমি তো প্রধান, আমার সাথে একবার বিডিও স্যার কথা বলতে পারতেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, তো কোনো কিছু না বলিয়ে আপনাকে ট্রান্সফার করলেন। উনিও শেষ কথা বলে রেখে দিয়েছেন। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি বজেন্দ্রনগর সার্ভেতে ছিলাম, আমার পিএমআই সার্ভে চলতেছে, সেখানে আমি গেছি। তারপর প্রায় 4টার দিকে আমি পঞ্চায়েতে এসেছি, ওনাকেও আমি ফোন করেছি আজকে 4টার সময় আমি চার্জ দিয়ে দেবো। তো সেই মোতাবেক আমি আমার কলিগকে ফোন করেছি 4টার সময় আপনি আসেন, চার্জটা টেক ওভার করবেন, আমি হ্যান্ড ওভার করে দেবো। তো 4টার সময় উনিও এসেছেন, আমি চার্জটা সব রেডি করে নিয়েছি। তার মধ্যে আমাদের পিআরআই বডি এসে ওনাকে বাধা দিচ্ছেন চার্জ না নেওয়ার জন্য। তো বলছিলেন যে যদি চার্জ নেন আপনি, তাহলে কালকে থেকে আর আমরা পঞ্চায়েতে আসবো না, আপনি একা একা কাজ করতে লাগবে, পিআরআই বডি ছাড়া আপনি যদি কাজ করতে পারেন, উইদাউট পিআরআই বডিতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে চার্জ নেন। তো সেই কথা আমি আমার হায়ার অথরিটি জানাইছি, জানানোর পরে স্যার আমার সুপারভাইজার স্যার আমার কইছে যে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো, যে এখানে পরিস্থিতিটা একটু উগ্র দেখতেছি। তখন কইছে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো। তখন আমি আমার কলিগকে কইতাছি যে চলেন ব্লকে যাই গিয়ে আমরা। আর যেই ব্লকে যাই গিয়ে কইতেই আমার পিআরআই বডির তারা কইছে কি আর যাইবেন আপনারা, আজকে এখানে থাকবেন। ওই প্রথমে আমরা লক করিয়া দিছে, গেট লক করিয়া তারা বাইরে গেছে গিয়া। তারপরে যাই হোক তারা কইছে যে আমরা তো এখানে লোকাবে না, গেটটা খুলেন অ্যাটলিস্ট। তখন তারা গেট খুলে ভিতরে বইছে, বইয়া আমরা সাথে মানে আজকে যাইতে পারতাম না, বিডিও স্যার আইতে লাগবো, এখানে আইয়া নিতে লাগবো। তারপরে আমি আমার অথরিটি জানাইতেছি, বারবার জানাইতেছি, সুপারভাইজার স্যারে বিডিও স্যারে জানাইছি যে এই ঘটনা হইতেছে। স্যার তারা হইতেছে ঠিক আছে দেখতাছি। তারপরে পুলিশও আইছে, পুলিশও আই আমরা সাথে কোনো কথা কইছে না, ওনাদের সাথে কথা কইয়া পুলিশও বাইরে গেছে গিয়া। তো যতটুকু জানছি আমার হায়ার অথরিটি আমরা উদ্ধার করার লাগে পুলিশ পাঠাইছে, কিন্তু পুলিশও আই আমরা সাথে কোনো কিছু কথা না কইয়া পুলিশ বাইরে গেছে গিয়া। আমাদের একজন মহিলা স্টাফও আছে এখানে, যার 2টা বাচ্চাও আছে, কিন্তু রাত্র প্রায় 9টা বাজে সারছে, ওনারা আমরা যাইতে দেন না। তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট এখনও রাখবো যে আমরা 2 জনের রাখিয়া ওই মহিলা স্টাফটারা যাতে যাইতে দেওয়া হোক। যদি ওনাদের দাবি আমাদের হায়ার অথরিটি নিয়ে, আমাদের কাছে ওনার কোনো দাবি নেই, আমরা কোনো দাবি পূরণ করতে পারবো না, কিন্তু আমি রিকোয়েস্ট ওটাই করবো যে আমার মহিলা স্টাফ যে আছে জিআরএস, ওনাকে যাতে ছেড়ে দেন, উনি যাতে বাড়ি যেতে পারে। ওনার 2টা বাচ্চা বাড়িতে আছে, ওনার হাজব্যান্ডও বাড়িতে নেই। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবো ওনাদের কাছে, আপনাদের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে। এটাই আপনার কত বছর বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। অবিলম্বে খেলাধুলা ভিডিওকে অন্যান্য স্থানান্তরিত করতে হবে, অবিলম্বে খেলাধুলা ভিডিওকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করতে হবে। ফলে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে, খেলাধুলার ভিডিও হায় হায়, খেলাধুলা গাড়ি ব্লকের ভিডিও হায় হায়। ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার, আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে, কিন্তু সমস্যা আমি যেটা মনে করি, কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিডিও স্যারের সাথে আমার কিছু মতানৈক্য তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন, সেটা আমরা পিআরআই বডি মানতে পারছি না। তো ট্রান্সফার হতে পারে, কিন্তু আমি একজন প্রধান হিসাবে আমার কাছে কোনো জানা নেই। গতকালকে 6টার সময় বলা হয়েছে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফারটা ওনাকে জমা দিতে হবে। তো আমরা সেটা মানতে পারছি না, যার কারণে আজকে আমরা যিনি চার্জ সমঝানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি
এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে, তাইলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে থেকে ওনাকে কোনো সহযোগিতা করব না বা পঞ্চায়েতে আমরা আসবো না। উনি যদি উনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন তাহলে উনি চার্জ নিতেন। তো উনি বলছেন উনি সম্ভব হবে না। তো উনি উনার হায়ার অথরিটিকে জানিয়েছেন, ওনারা বলেছেন বিডিওর অর্ডার, এটা ট্রান্সফার নিতেই হবে, চার্জ নিতেই হবে। তো আমরা বলতাম কিভাবে আপনি যে কাজ করতে পারেন নেন। তারপরে ওনারা আবার জানানোর পরে বলছেন আপনারা দুজন ব্লকে আসেন, ওখানে এসে চার্জ নেবেন। তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিইনি। 18টা ওয়ার্ক অর্ডার আছে, অ্যাপ্রুভ আছে, যেটা জিওটেক হয়ে গেছে। আজকে এই 5টার সময় আমরা দেখতে পেলাম উনি আবার এই আমার ওয়ার্ক অর্ডার গুলো ক্যান্সেল করছেন। এইভাবে উনি বসে আমার পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাধাপ্রাপ্ত করছেন। আমার পঞ্চায়েতকে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করতে উনি দিচ্ছেন না, ওখানে বসে বসে সিপিএম এর দালালি করছেন। ভিডিও কালাছড়া ব্লক অমিত চন্দ্র। যিনি আগে ছিলেন ওনার নাম মুহিউদ্দিন, যিনি এসেছেন চার্জ নেওয়ার জন্য ওনার নাম রঞ্জিত গোস্বামী। আমরা চাইছি বিডিও স্যার এখানে আসুন, আসার পরে আমাদের যে সেই যে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের যে ওয়ার্ক অর্ডার গুলা ক্যান্সেল করেন, কি জন্য করেছেন আর কি কারণে আমার ইনচার্জকে এভাবে আমাদের উপরে উনি ইয়ে করে হেনস্থা করছেন, তার জন্য সেটা আমরা জানতে চাই আর আজকে শুরু বসতে চাই। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার কাছে সেই বার্তাটুকু পৌঁছানোর জন্য অনুরোধ করব। সেই কালাছড়া ব্লকে বসে কালাছড়া ব্লকের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির গঠিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে উনি বাধা দিচ্ছেন এবং কালাছড়া হলে এসি রুমে বসে সিপিএম এর দালালি করছেন। যতক্ষণ পর্যন্ত এখানে বিডিও স্যার আসছেন না ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো। আরেকটা বিষয়, আমরা সেখানে 4টা থেকে বসে আছি, এর মধ্যে দেখা গেছে কালাছড়া ব্লক থেকে চড়াইবাড়ি পিএসএ ইনফরমেশন করা আছে, পুলিশ প্রশাসন পঞ্চায়েতে এসেছে। আসার পরে ওনারা আমাদের সাথে কথা বলে ওনারা দেখেছেন ওনাদের যারা সম্ভব হবে না সেটা সমাধান করে ওনারা চলে গেছেন। আমরা আছি। আমার নাম অযোধ্যাকান্ত দাস, আমি নদিয়াপুর সঞ্চলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর ওনারা যারা বসে আছেন সবাই আমার পঞ্চায়েতের সদস্য এবং উনি বয়স্ক, উনি উপপ্রধান আমার পঞ্চায়েতের। আপনারা স্কুলগুলো কোন কথা বললেন আপনি? কালকে থেকে জানেন আপনি? জানেন কেন রাস্তা বন্ধ হইল? আপনার দায়িত্ব আছেন, এতটা গাড়ি রোডের মধ্যে ব্লক হয়ে রয়েছে, এতটা লোক আছে, হ্যাঁ লজ্জা নাই আপনার? দায়িত্ব যদি পালন করতে না পারেন কেন করছেন দায়িত্বতে? বেতন দেয় সব কিছু দেয়, ওটা মেনটেনেন্স করার লাগে। আপনারা যদি গত আমার 2 বছর গেছে লকডাউন, গভর্নমেন্ট আপনারা বেতন দিয়ে গেছে, গভর্নমেন্ট বেতন কম দিচ্ছেন আপনারা, আপনারা ডিউটি পালন করেন না। আজকে রাস্তা ব্লক হয়েছে, কত মানুষের কত অসুবিধা আপনার কারণে এখানে ব্লক হচ্ছে। কতদিন হয়েছে এই সুভাষ নগর, ওই আরেকজন হয়েছে শুকনো তোলা, লজ্জা দেওয়া উচিত। कि हम लोग जो बच्चों का गार्जियन है सब यहाँ पे देखिए, बच्चे हैं यहाँ धरना, यहाँ रोड ब्लॉक करके बैठे हैं। बाध्यतामूलक हम लोग ये रोड बंद करना पड़ा, क्योंकि बहुत बार हम लोग ने जहाँ सरकार, जहाँ भी एसडीएम ऑफिस हो, बीडीओ ब्लॉक हो, जहाँ भी हम लोग ने खोज किया हमारे स्कूल के लिए। ये स्कूल एक ऐसा अवस्था बन गया है, गेट भी नहीं और दरवाज़ा भी नहीं, और फैन तो फैन अभी तो 1-2 महीना पहला हम लोग ने ये स्कूल बंद किया, उसी समय फैन दिया मात्र। कौन सा स्कूल? ये रेसिडेंट छादनाला रेसिडेंट स्कूल, इंग्लिश मीडियम स्कूल। क्या प्रॉब्लम क्या है? प्रॉब्लम यह है कि ये जो स्कूल का जितने भी फर्नीचर है, बेड है, कुछ भी नहीं है। बेड, एक बेड में 2-3-4 वहाँ सोना पड़ता है बच्चों को, और दरवाज़ा नहीं, गेट नहीं, और जितने भी
यहाँ पे देखिए जाके, आप जाके देखेंगे तो समझेंगे कि कैसा स्कूल है। ऐसा अवस्था में बच्चा क्या पढ़ना चाहेंगे। और जो ये जितने भी गार्जियन हैं सबसे पूछ के देखिए कैसा अवस्था है। देखेंगे तो आप समझेंगे कि ये स्कूल नहीं है, तबेला का घर है। तबेला माने आप जानते हैं कि तबेला घर कैसा होता है, जो जैसे माने गाय और घोड़े को रखा जाता है ना, ऐसे ही स्कूल है। क्या ऐसे बच्चे का भविष्य बनेगा क्या? अच्छा, आप लोग क्या कोई अधिकारी के पास गए थे पहले हम लोग ने स्कूल भी ब्लॉक किया, बहुत बार ब्लॉक भी किया। अच्छा। और यही हम लोग को आश्वासन दिया जाता है कि हाँ 1-2 महीने में हो जाएगा। लेकिन अभी 6 महीना हो गया, अभी तक नहीं हो रहा है। 6 महीना क्या है, 4-5 वर्ष, कितना वर्षों का ये स्कूल है, अभी तक कुछ भी सिस्टम नहीं है। यहाँ पे जो भी आप जाके देखेंगे अधिकारी और सरकार के जो गवर्नमेंट में जो शिक्षा का जो शिक्षक अधिकारी है, जो जाके देखिए अवस्था कैसा है। जब देखेंगे तो समझ में आएगा मैं कैसे बोल रहा हूँ। तो कितने बजे से आप लोग ने स्ट्राइक बंद किया रोड? अभी 6 बजे से हम लोग ने स्ट्राइक बंद किया। अभी कोई अधिकारी आया है क्या? अभी तक स्कूल का एक IAS ऑफिसर आए हैं और उन्होंने आश्वासन दिया। यही बार आश्वासन यही देते हैं कि होंगे, लेकिन बहुत वर्ष हो गया है, अभी तक कुछ भी स्कूल में वो जो प्रॉब्लम है। अभी फिलहाल क्या आप रोड ओपन नहीं करोगे? क्या डिमांड है? तो जब तक हम लोग आश्वासन जैसे सरकार की तरफ से हमारे सब जोनल की तरफ से जितने भी जो हमारे जो सरकार हैं वो हमको आश्वासन नहीं देंगे, तब तक हम लोग ऐसे ही बंद करके रखेंगे। अभी आपका डिमांड क्या है? डिमांड यही है कि आके हमारे जितने भी शिक्षक अधिकारी के जो उच्च पद पे हैं वो आके हमको आश्वासन दें, और जितने भी स्कूल में जो प्रॉब्लम्स हैं उसको सॉल्व करने के लिए हम लोग को आश्वासन देंगे, तभी हम लोग अच्छा, आप लोगों का स्कूल में स्टूडेंट कितना है? स्कूल में हम लोग का 100 से 100 ही है हमारे स्कूल। और टीचर 3 ही है। 100 स्टूडेंट में 3 ही हमारे टीचर्स हैं। अच्छा, ठीक है। अच्छा, ये कौन सा रोड आप लोगों ने ब्लॉक किया है? सारनाला स्कूल है, सारनाला स्कूल के पास ही रोड है, उससे हम लोग। कौन सा रोड? ये रोड क्या 10 से कंचनपुर यही। ठीक। आपका नाम क्या है? परिचय। मेरा नाम हेमंत रियांग है। हाँ। मैं आनंद बाजार का रहने वाला हूँ और हमारे बच्चे भी यहीं पढ़ते हैं। अच्छा, ठीक है। নমস্কার। কিছুক্ষণ আগে হসপিটালে গ্রামীণ হাসপাতালে একটা মারামারির ঘটনায় একটা লোককে ভর্তি করা হয়, আপনিও এসেছেন, কি দেখলেন এবং কি জানলেন? এখানে আমরা একটা ইনফরমেশন যায় হসপিটাল থেকে যে মারামারি একটা ঘটনা, এখানে আহত ব্যক্তি এসেছে চিকিৎসার জন্য। তো যথারীতি আমরা এখানে আসি এবং দেখতে পাই যে মাইক্রো ফাইন্যান্সের একজন এবং সাসেনের একজন বিশ্বজিৎ, দুজনই ইনজোর্ড অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তো তাদের চিকিৎসা চলছে, পরবর্তী প্রসেস দেখা যাবে চিকিৎসা করা। ধন্যবাদ। আপনার স্বামীরই তো আমার স্বামী গাড়ির চাবিটাও হাতে আছে, বাড়ি ঢুকছেও না। তাইনেরা বাড়ি আইয়া আপনার সামনেই তো ঘটনা? হ্যাঁ, আমার সামনে, আমার প্রতিবেশীও আছে। যে কি ছিল ঘটনাটা? ঘটনাটা স্যার তখন তাইনে দিত না কইছে, আর 3-4-5 তারিখ ছাড়া দিতে হতো না, টাকা পাইছে না, এগুলো দিতেই বলছে। তাইনে আইয়া আর একজন আছে, তাইনে আইয়া সুপার মারছে, সুপার মারছে বলে তাইনে গিয়ে সুপার মারছে ধৈর্য সারা কর। আমরা সুপার মারের ওদিকে টাকে দিছে, আমরা ওটি ফেলাই দেন। এটা আমি চিন্তা করছি আর দিব না, না এই কথা বলে জানি আপনি দিতেই হবে। আজকে আপনার ছাড়তাম না আমরা দুজনে ধরে। তাই আমার হাজব্যান্ডও একটা দিছে, তাই একটা এর দোস্ত দোস্ত করে আরেকজন আছে বাঙালি লিটন, তাই সিঙ্গার দিয়ে দিছে। আর বাড়ি আমরা হাতে কিছু ছিল? এটা ছিল, আমরা বাড়ি উঠতে সোরিংটা আমরা গাড়ি আছে, এটাতে ইট একটা ভাঙাইয়া তাই মাথাতে মারছে, ইট দিয়ে আমার মায়ের গাছ তো হচ্ছে, ছোট মায়ের গাতে হচ্ছে না, বড় মেজোটার গাতে হচ্ছে। এর ভিতরে তাইনেরা আমারে এমন থাপুটা মারছে, আমার থাপুরের লোক ভরে গেছি। আপনাকেও মারে? আমারও মারছে, থাড়ি একদম। এটা
হ্যাঁ বিশ্বজিৎ বাড়ি সাতজন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হচ্ছে আমি কাজের থেকে আসি অন্নপূর্ণা মাইক্রোফিন্যান্স, তারা এই মাসে 12 তারিখ লোন দিয়েছিল, আমি দিতে পারছি না। আমি কিন্তু 4-5 তারিখ মধ্যে আমি দিয়ে তুমি, তারা বলছে হইতো না। আমি হইতো না করে মানে নাহলে ডিউ ফেলাই দেন আমার কথা, না হইতো না আজকেই দিতে লাগবে। আমি স্যার আমি পারতাম না তাই না আমার একটা ঠাস করে থাবতেছে। থাবতার পরে আমি থাপড়টা আমার কেড়ে দিচ্ছেন। কী কারণে থাপড়টা দিচ্ছেন আমি কথা না আজকেই দেখল। আমি থাপড়টা কী কারণে দিয়েছেন আমার এই কথা কোন থাপড়টা কী কারণে দিয়েছেন আমার থাপড়টার অতি কী কারণে দিয়েছেন আগে এটা করতে হইব, তারপর আমি ইয়া করব। কত কী কারণে দিয়েছি এটা বলতেছো না। তারাও একটু ইয়া করে গেছে। এরপরে আমার মেসেজ হয়েছে, মেসেজে কথা আপনি দূরে থাকেন, এরে টাকা দিয়ে ফেলাই দিয়েছে। তো এরপরে আমি টাকার মাথায় উঠতে গেছি, আমরা কোনো কিছু রিসিভ হতেন না, আমার কাছে কোনো টাকাই দিতেন না। পিছন থেকে আইয়া রঞ্জিত না কিতা ঠাস করে আমার ইট দিয়ে বাড়ি দিয়েছে। এরপরে আরেকজন ড্রাইভার, তাই না এবার তারা একসাথে কতজন ছিল? 2 জন। যে কালেক্ট করে ওর নাম কি? ভাই যে মাইক্রো ফাইন্যান্সের যিনি কালেক্টের জন্য আপনার কাছে গিয়েছিল ওনার নাম কি? লিটন। লিটন কি? টাইটেলটা জানেন। এই অফিসটা কোথায়? মাইক্রো ফাইন্যান্স মনোবাজার বণিকপাড়া। আপনি একটা লোন নিয়েছিলেন ওইখান থেকে, কতদিন হয়েছে কিস্তি দিচ্ছেন? এটা প্রায় শেষের পথে, আরও 2 থেকে 3টা কিস্তি পাবে। এই এমন অবস্থায় আপনাকে এইভাবে প্রহার করে, হ্যাঁ। তারপরে ওরা তারপরে আপনার বাড়ি থেকে চলে আসে। এই বিষয়ে কি থানাতে কোনো মামলা করেছেন? আমি গিয়েছিলাম, থানা থেকে আমাকে বলেছে আগে স্টেটমেন্ট করো, তারপর থানাতে এসো। ঠিক। করবে, সাহায্য করবে। হ্যাঁ, এই যে প্রয়োজনে পুলিশ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে যোগাযোগ করতে পারতো। কিন্তু আমাদের কোনো পেনশন ছিল না। পেনশন যখন ম্যানেজমেন্ট যখন পেনশনের সুযোগ করে দিল, পেনশন অপশনের, তখন আমরা ভেবেছিলাম আমাদের যে পেনশনগুলো আছে, আমাদের যে ফ্যামিলি পেনশন, এটাকে পুনর্মূল্যায়ন ইমিডিয়েটলি করতে হবে। যারা এক্সিস্টিং এমপ্লয়িরা আছেন ব্যাংকের, যারা অফিসার বন্ধুরা আছেন, তাদের কিন্তু বেতন চুক্তি রিভিশন হলো। এখানে চিন্তা ভাবনা হলো যে আমরা যেখানে আছি তখন কিন্তু এই সময়ের মধ্যে যে ফেডারেশন অফ স্টেট ব্যাংক ন্যাশনালাইজেশন অফিসার সংগঠন এবার সেটা সবাই প্রেসিডেন্ট পাঠিয়ে দিয়েছেন রিটায়ারমেন্টের পরে। এই চিন্তা এই ফলে অনেক কষ্টে অনেক যারা ওখানে ছিলেন তারা অত্যন্ত পরিশ্রম করে তারা সম্ভবত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন, কিন্তু অর্গানাইজ ছিলেন না। তাদেরকে অর্গানাইজ করে আনা এটা অত্যন্ত কঠিন। সংখ্যক রিটায়ারি আছেন যারা এখনো আমাদের পেনশন না কোনো সংগঠনে ঢুকতে পারেনি। আর একটা বিরাট সংগঠন, আমাদের পেনশনারদের জন্য একটা বিরাট সংগঠন, যার মেম্বারশিপ এখন পর্যন্ত 7 লক্ষ। এই চিন্তাভাবনা নিয়ে এই বিভাগ তৈরি হয়েছিল এবং অন্যান্য যত সমস্ত আছিল যোগদান হল। যারা স্টেট ব্যাংকের আমরা যেখানে 2,17,000 আমরা মেম্বার যারা আছেন তারাও আমরা পেয়েছি, এবং অন্যান্য 5 লক্ষ। পেনশনটাকে রিভিশন করতে হবে, আমাদের ফ্যামিলি পেনশন যেটা আছে সেটাকেও রিভিশন করতে হবে। এটা আমাদের নেই। আমরা কি করছি, 1912 সাল থেকে আমাদের লড়াই আন্দোলন চলছে। সিবিপিআর যখন তৈরি হলো 1995, আমরা আমাদের যে জমানো যে ক্যাবিনেটের টাকা এবং ব্যাংক যদি অনুরূপভাবে একই অ্যামাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনতে রিভিশন হয়, অটোমেটিক্যালি একই নিয়ম অনুসারে আমাদের পেনশনগুলো রিভিশন হবে। কারণ আমাদের পেনশনের নিয়ম, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, যারা ডিফেন্স পার্সোনেল যারা আছেন, তাদেরও কিন্তু সেই পেনশন সারা ভারতবর্ষব্যাপী পেনশন
রাজ্য সরকারি কর্মচারী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার যারা আছে তাদের অনুরোধ করে এখানে মানে যারা ছিলেন সেখানে তারা অনেক অপশন দিতে সঠিক ঠিকভাবে হয়েছিল। আমরা আমাদের ইন্ডিয়ান পেনশনের বারবার চেষ্টা করছি চিঠি দিয়ে। আজকের যে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআরও। ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে। তার নেতৃত্বে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই 1995 সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না। বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয়, পে কমিশন হয়, বেতন চুক্তি সম্পাদিত হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম, যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনারদেরও বেতন ভাতা বৃদ্ধি পায়, পেনশনারদের বেসিক পেনশন বদলায়। কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে 130 বছর ধরে, বলা যায় 1995 সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না। আমাদের এই পেনশন রিভিশন করা, পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে। আমরা এই জন্য রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি। আজকের এই ধর্ণা কর্মসূচি আমরা বেলা 1টা অবধি চালাবো। তোলার জন্য ইউএফবি তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যে পেনশন যে ফান্ডটা আছে এটা অদ্ভুত। अच्छा এটা আপনি রেকর্ড করুন। স্যার সবজি প্যাকেট কি তুমি করত না, একটা প্যাকেট বনলে সবজি বাড়ি যাব। एक साइड से निकाल लो, फिर आप लोग निकल जाओ। डंडा रखो, एक निकाल दो ना, बीच में से एक निकाल लो, बीच में से निकाल लो सर। एक निकाल दो, अपने आप निकल जाएगा। रुक जाओ रुक जाओ। पेन है किसी साहब के पास? तो ये है पेन, ये रुक जाओ। समर खोल प्लेन ना अपना प्लेन যাত্রাপুর পিএসপি যাত্রাপুর। वो जो बंदे
ऐसा कहाँ है? सब उधर एक और बोलो इधर आगे आएगा। एक आदमी इधर आ गया। पैकेटिंग मिक्सिंग की क्लोज नहीं खड़ा होना। और उधर वो क्लिक करो। क्लिप ऊपर से दे दो। एक बार क्लियर हो गया वीडियो ले वीडियो पुलिस आगे होती সবাই ভিডিও করতে লাগে না, দুজনে ভিডিও করলে না। पेपर आता है। डेढ़ पैकेट। সেই বিষয়ে কি বলবেন? আজকে ভোররাত্রির দিকে একটা গোপন খবরের ভিত্তিতে শালমুরা বিএসএফ, বিউপির বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ বিএসএফ পার্সোনাল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেফরুলেট, লাল রঙের সেফরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করব সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা দিচ্ছি আমরা। এবং
এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়ে সেরে আমরা 3 জন সাসপেক্টেড সন্দেহজনক 3 জনকে আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন জুবের, আরেকজন হইল নজরুল ইসলাম। তারা কি রাজ্যের নাকি তারা 3 জনে বহিরাজ্যে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, চলছে এবং ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখছি। এই নেশা সামগ্রীর বাজার মূল্য কত হবে? এই যে আমরা ইয়াবা ট্যাবলেট ধরতে পারছি, বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। বারো নম্বর ব্যাটালিয়ন, হ্যাঁ, চাকমাঘাটে এইবার পূজা হচ্ছে। তো একুরেট বাজেট এখনো আমরা করি নাই, হ্যাঁ, কাজ শুরু করছি, দেখা যাক কীভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো। আর সব আমাদের জওয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এইখানে, তো ওই হিসাবে আমরা এগুচ্ছি। কবে থেকে কাজ শুরু করবেন? আজকে তো খুঁটি পূজা, আজকে খুঁটি পূজা হয়ে গেছে, এখন কাজ শুরু হয়ে যাবে। তো ধীরে ধীরে কাজ এগুতে থাকবে। প্যান্ডেল কি স্যার বাইরের থেকে লোক করবো না? না, সব আমাদের নিজের, সব আমাদের প্যান্ডেল নিজের, শুধু মূর্তি বাইরের কারিগর করবে, বাকি সব কাজ আমাদের নিজের। বাজেট স্যার আনুমানিক? বাজেট তো অ্যাকচুয়ালি এখনও কিছু বলতে পারবো না। কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোয় ওই হিসাবে আমরা করবো। পাশাটা নিলাম।
Sir, Professor Dr. Manish Shah Mahoday. Thank you all the dignitaries for coming and giving Mrs. Shopna Shaha to kindly felicitate Sir Dr. Damodar Chatterjee, President for Tripura Medical College. We also feel honored to have with us Sir Professor Dr. Arindam Datta, Principal. তদবির হচ্ছে আমি বলবো সেইভাবেও কিন্তু এখানে নিজেকে নিজের যে স্থান তারা সেটাও কিন্তু সেই অধিকারকে ওনারা কেড়ে নিয়েছে আমাদের কাজের মাধ্যমে এবং আমাদের যে গভর্নিং বডি আছে তারা মিলে সব দিকে সেই চেষ্টাটা চালিয়েছে। আজকে আমি সাধুবাদ দেব রোটারি ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে ত্রিপুরা চ্যাপ্টারকে, যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ফিলোসফিক ওয়ার্ক ওনারা সবসময় করে থাকে। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট অনেক কিছুই করবে, কিন্তু তারপরেও কিন্তু সব কাজ গভর্নমেন্ট করে ফেলবে সেটা সম্ভব না। যারা এই ধরনের সংস্থা আছে তারা এগিয়ে এসছে বলে কিছুদিন আগেও আমার মনে আছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে যারা দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসেন তাদের সাথে এবং রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা মৌ আমরা স্বাক্ষর করি এবং সেখানে 10 টাকার বিনিময়ে দুপুরের যে খাবার মিনিমাম যেসব খাবার দেওয়া সেই ব্যবস্থা আমরা সেটা আমি উদ্বোধন করতে গিয়েছিলাম এবং সেটা করতে আমি এর জন্য রোটারি ক্লাবের যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এক একবার ওনারা যে চিন্তা ভাবনা করেন আমি ধন্যবাদ দেব। বিশেষ করে কর্মচারী সংগঠন যারা এখানে নার্সিং এবং এখানে ত্রিপুরা মেডিকেল কলেজের যে সংগঠন সেই সংগঠনকে আমি ধন্যবাদ দেবো এই কারণে ওনারা এখানে রক্তদানের ব্যবস্থা করেছে। রক্ত এমন একটা জিনিস যে এটাও কিন্তু বাজারে কেনা যায় না এবং রক্তেরও কিন্তু ধর্ম নেই। এটা মুসলিমের রক্ত না হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত, যখন রক্ত যায় একই। আমি রক্তের মাধ্যমে সবাইকে বলি উই আর অল সেম, উই আর হিউম্যান বিং। আমরা মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু আলটিমেটলি রক্ত দানের সময় আমি এই কথাটা বারবার বলি আমরা সব এই রক্তদানের মাধ্যমে সেটা আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, এটাকে 18 বছরের রক্ত নাকি 7 বছরের রক্ত না 65 বছরের রক্ত সেটাও কিন্তু বোঝা যাবে না। আজকে আমি যখন এখানে যারা রক্ত দিচ্ছে কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম, আমরা একটা সবসময় একটা ডিজায়ার থাকে জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি। দেখলাম যারা দিচ্ছিল আমি শুনলাম প্রায় 70 থেকে 75 জনের মতো রেজিস্ট্রেশন করিয়েছি আজকে ব্লাড এখানে ডোনেট করে। তো তাদের জিজ্ঞেস প্রায় আমি যাদেরকে আজকে দেখলাম এখানে সবাই মোরালেস পজিটিভ ব্লাড গ্রুপ। আমরা জানি সবাই কিন্তু এখানে সবাই না, ডাক্তাররা আছেন, ডাক্তার এলাইট যারা আছেন সবাই জানি আমরা 4টা গ্রুপ আমরা জানি, কিন্তু আসলে 4টা গ্রুপ না, আমরা 8টা গ্রুপ। কারণ আরএইচসি যদি ফ্যাক্টর আমরা ধরি তাহলে 8টা গ্রুপ আমাদের। আমরা সবাই জানি পপুলেশনের 15% হচ্ছে আমাদের নেগেটিভ গ্রুপ এবং খুব ডিফিকাল্ট সেটা পাওয়া। এর জন্য আমি বারবার জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপটা কি, কি তোমার বলে পজিটিভ কি নেগেটিভ। নেগেটিভ বলে আমাদের কাছে মনে হয় যে না এটা মানে নতুন ভাবে এই ব্যক্তিকে আমি আবিষ্কার করলাম। যখন সমস্যা হবে, কারণ আমরা যারা অস্ত্রোপচারের সময় আমরা পেশেন্টের যখন ব্লাড এবং তার ব্লাড গ্রুপ এবং তার হিমোগ্লোবিন দেখি, যখন দেখি তার রক্ত স্বল্পতা রয়েছে বা অস্ত্রোপচারের সময় রক্ত ক্ষরণের চান্স বেশি, মিনিমাম 2 ইউনিট ব্লাড নিয়ে যদি আমরা না যাই বা রেডি না থাকে সমস্যা হয়। আমাদের ব্লাড ব্যাংক আছে ত্রিপুরাতে প্রায় 14টা ব্লাড ব্যাংক, 12টা সরকারি আর 2টো বেসরকারি। আগে তো হোল ব্লাড দেওয়া হতো, কারণ সেই ব্যবস্থাও ছিল না যখন আমরা খুবই ছোট, যে হোল ব্লাড বাচ্চাদের খুব সমস্যা। এখন দেখা গেছে এখন সেপারেশন আলাদা আলাদা করে সেপারেট করা যায়, যার যা তো আরবিসি দরকার তো আরবিসি, প্লেটলেট দরকার প্লেটলেট, এরকমভাবে আলাদা করা যায়। মানে হোল ব্লাড দেওয়ার প্লাজমা লাগে তো প্লাজমা দিল, হোল ব্লাড না দেওয়াতে বাচ্চাদের উপর লোডটাও কম। তো বিজ্ঞানের অগ্রগতির সাথে এই ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা 2018-তে সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। গতকালও
প্রতি বুধবার যদি আমি আগরতলায় থাকি বা ত্রিপুরাতে থাকি, মুখ্যমন্ত্রীর সমাবেশে বহু লোক আসে বাইরে থেকে, বেশিরভাগই আপনার স্বাস্থ্য সম্পর্কে বিষয় নিয়ে। আমি বারবার যখনই বলি অলরেডি পেশেন্ট চলে গেছে কোথাও বাইরে মুখ আমরা ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আমি যখন পেডিয়াট্রিক সার্জারি বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি, শুনি, নিজেকে গর্ববোধ হয়, খবরই রাখে না। এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বলবো আপনার কেন জান, আমাদের এখানে আছে, ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে, আধিকারিকরা থাকে। এই যে বিগত কয়েক ডিকেড করে এমন একটা অবস্থা করেছে যে নজরে যাওয়া হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, করার জন্য করা, আর কিছু না। একটা বিল্ডিং বানালেই হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মানুষের কথা চিন্তা করে যে কি কি তাদের সমস্যা। আমি বলছি না আমরা 100% করে দিয়েছি, কিন্তু একটা চেষ্টা থাকতে হবে। 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটা ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে, তো সেই অবস্থান কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই, তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটালটা আমরা বানিয়ে আমরা যখন 6 মিলিলিটার একটা মানুষের যদি পার কেজি ইউনিটে তার উদ্বৃত্ত রক্ত থাকে, আর মহিলাদের বেলায় 16 মিলিলিটার থাকে। তাহলে যদি 350 ml আমি ধরি এক ইউনিটে, তাহলে তার উদ্বৃত্ত অংশে যদি ইনটু করি তার কেজি অনুসারে তো সামান্য অংশ খালি দান করছে, আর রক্ত দেওয়া তৈরি হচ্ছে, নতুন করে রূপান্তর হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু ডাক্তারবাবুদের মধ্যে আমি জানি এত কিছু জানার পরেও রক্ত দিতে, অনেকে বলে আমার রক্ত দিলে সমস্যা হয়, কিন্তু রক্ত দিলে আমার নতুন করে রক্ত তৈরি হয় এবং শরীরও কিন্তু ভালো থাকে। তো এইগুলো নিয়ে আমাদের মনে হয় আলোচনা করা দরকার। এবং যেখানে আমি বলছিলাম যখন আমাদের এই HIV ভাইরাস একবার যখন ঢুকে সেটাকে কিন্তু পুরো নিরাময় করা যায় না, কিন্তু দেখতে হবে ভাইরাল লোড যাতে কম থাকে, তার যে রেট্রো যে HIV রেট্রোভিয়াল থেরাপি সেটা আমাদের দেওয়া উচিত। ওএসটি আছে ওরাল সাবস্টিটিউট থেরাপি, যারা ড্রাগ নেয় তাদেরকে এই থেরাপির মাধ্যমে ফ্রি ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, গভর্নমেন্ট আমাদের সেইভাবে আমরা ব্যবস্থা করছি সেখানে। এবং একটা মাস গণ আন্দোলন দরকার এই বিষয়গুলো। আর অ্যাডভান্স স্টেজে যদি HIV হয় সেটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, কারণ অনেক সময় HIV হলে বুঝেও যায়, এর জন্য স্ক্রিনিংও দরকার, প্রচুর স্ক্রিনিং এর প্রয়োজন। এবং স্ক্রিনিং এর এখনো খামতি আছে, যদি স্ক্রিনিং করা যায় তাহলে আরো বেরিয়ে আসবে আমাদের কতজন আছে মধ্যে করা যায়, তাহলে অ্যাডভান্স স্টেজে এইডস থেকে আমরা বাঁচতে পারি। আমরা জানি এইডস যখন হয়, এইডস এর কারণে মানুষ মরে না, কিন্তু অপরচুনিস্টিক যে ইনফেকশন সেটা ভাইরাসই হোক, ফাঙ্গাসই হোক, ব্যাকটেরিয়াল হোক, তার কারণে, কারণ আমাদের WBC কে সেটাকে অ্যাটাক করে HIV, আমার যে ডিফেন্স মেকানিজম সেটাই নষ্ট করে। আপনারা সবাই জানেন, কিন্তু যারা না জানে সেই বিষয়গুলো আমি জানলে চলবে না, ওদেরকে জানানো, আপনাদের কাছে কথাগুলো রাখা, ডাক্তাররা এখানে বেশি, আমার মনে হয় সেটা না বললেই ভালো, কিন্তু যেখানে যতটুকু সম্ভব বলা আপনারাও এই বিষয়গুলো নিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা রাখবেন। এবং আমি আশা করি যে ত্রিপুরা যেভাবে এখন কাজ করছে, যে এখানে সংগঠনের যিনি সভাপতি উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছেন, আর আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকাল থেকে রাত্রে পর্যন্ত আমরা সবাই কাজ করছি। এবং তার জন্য আপনাদের অত্যন্ত প্রয়োজন সহায়তা, এবং সেটা আপনারা করছেন, আগামী দিনও করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। একটি দেশ মাতৃকা বন্ধুরা, আপনারা সবাই আমার সঙ্গে গাইবেন, এই কারণে আপনারা সবাই কিন্তু স্টেট হসপিটাল হিসেবে এটা ডিক্লেয়ার করি। ত্রিপুরাতে 3টা স্টেট হসপিটাল ছিল আগরতলায়, ত্রিপুরায় 3টা স্টেট হসপিটাল, একটা হচ্ছে IGM জিবি, আর একটা হচ্ছে TMC তখন ছিল না, সেটা BR আম্বেদকর স্টেট হসপিটাল ছিল। তো
তখন কি অবস্থা ছিল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আমরা জানি কি অবস্থা থাকে। আমি বলবো না, যাই হোক জিনিয়ার এখানে এসেছিল, কিন্তু কর্পোরেট স্টাইলে যখন ওরা কাজ শুরু করলো আমরা বুঝতে শিখলাম যে এইভাবে হসপিটাল করা যায়। গভর্নমেন্টেরই বিল্ডিং, গভর্নমেন্টেরই জায়গা, কিন্তু এমনভাবে পলিসিং এবং সব ব্যবস্থা করলো যে ভাঙা চেয়ার, হাতলছাড়া চেয়ার, যে হসপিটালের চেহারা গভর্নমেন্টের আগে ছিল, তার থেকে আমরা বুঝতে পারলাম না এইভাবেও পেশেন্ট দেখা উচিত, এইভাবেও আমাদের পেশেন্টের ওপিডি দেখা উচিত আমাদের, এবং একটা আনন্দের পরিবেশ আমাদের এখানে ছিল। এখানে আজকে বলা হচ্ছে যে এখানে জুলাই মাসে বৃক্ষরোপণ, আজকে আমরা এখানে বৃক্ষরোপণ আমরা করেছি, এবং বৃক্ষরোপণ থেকে আমাদের বোঝা উচিত যে আমরা কাউকে ছেড়ে আমরা চলতে পারবো, সবাই সবার জন্য। এবং একটা ম্যাচিওর গাছ যদি আমরা চিন্তা করি, তার সে অক্সিজেন দেয় প্রতি বছরে প্রায় 260 পাউন্ড, আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় 48 পাউন্ড সে শুষে নেয়। অর্থাৎ যত গাছ আমরা লাগাবো তত আমাদের অক্সিজেনের যে মাত্রা আমাদের এই আবহাওয়া সেটা হবে। তো এইগুলো আমাদের জানতে হবে, তবেই তো আমরা এই প্লান্টেশনের উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে পারবো। এবং বেশি করে আমরা গত বছর 2024-25-এ 5 মিনিটে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা একটা অনুষ্ঠান করি, 5 মিনিটে 5 লক্ষ গাছ আমরা রোপণ করেছি ত্রিপুরাতে। প্রতি বছর আমরা কিন্তু সেটা ইনক্রিজ করছি। এবং গাছের মাহাত্ম আমরা সবাই জানি, গাছ যেমন আমাদের ছায়া দেয়, বাচ্চারা যারা আছে আমরাও রচনা লিখতাম, আবার গাছ আমাদের মানে বাঁচার জন্য কিন্তু সে কাজ করে। এই গাছের যদি আমরা নষ্ট করে দিই, মাননীয় প্রধানমন্ত্রীজি কি সুন্দর একটা কথা বলেছে, এক পেড় মাকে নাও, সেটা আগে আমরা কোনোদিন শুনিনি। অর্থাৎ মাকে স্মরণ করা, যার মা গত হয়েছেন তাকে শ্রদ্ধা জানানো, পাশাপাশি যিনি জীবিত আছেন তাকেও শ্রদ্ধা জানিয়ে মানে মাকে সামনে রেখে বৃক্ষরোপণ করা। আমরা সে কাজটা এখন করছি সব জায়গায়। আজকে আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। আর গাছ, প্রকৃতি আমাদের কিন্তু বেঁচে থাকার যে রসদ সেটা আমাদের বোঝায়। গাছের থেকে আমরা অক্সিজেন নিই আর আমরা কার্বন ডাই অক্সাইড দিই, মানে একে অপরের সিম্বায়োসিস প্রসেস আমরা করি। রক্তের কথা যেমন আমি বললাম যে কার রক্ত কোথায় যাচ্ছে এবং তার কোনো ধর্ম নেই। আজকে ধর্ম নিয়ে অনেক অশান্তি সারা পৃথিবীর মধ্যে, ঠিক গাছেরও যে আজকে যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, একমাত্র এইগুলো থেকে প্রকৃতি থেকে আমাদের শেখা হচ্ছে। আমরা গাছ ছাড়া আমরা বাঁচবো না, আমরা ছাড়া গাছ বাঁচবে। আজকে এখানে যদি আমি মেডিকেল রিসার্চ সার্জারি একটা পেশেন্ট আমার কাছে আসলো, দেখলাম যে ওর প্রেশার দেখা গেল 200-র উপর হয়ে গেছে বিপি, তার আমি কোথায় এখন যদি মেডিসিনকে আমি খবর দিই, মেডিসিন বলবো এটা আমার কাজ না, পেশেন্টকে আমি বাঁচাতে পারবো। আমার যদি এখানে দেখা যায় যে কোনো ডিপার্টমেন্টে ইন্টার ডিপেন্ডেন্ট কোনো একটা সমস্যা হয়, চোখের সমস্যা হলো, একই ঘটনা। যদি বলে তোমার তো অনেক বিভিন্ন সমস্যা তোমার আছে, তুমি মেডিসিনে যাও, সার্জারিতে যাও, তো যদি বলে না আমি দেখো এটা আমার কাজ না, কিন্তু এসছি চোখের জন্য, একে অপরের জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো আগে সরকার এগুলো কোনোদিন চিন্তা করেনি। এখানে কর্মচারী সংগঠন বলেছেন যে আগে কি অবস্থা ছিল, অর্থাৎ সবসময় একটা বিভেদের একটা রাজনীতি এখানে হয়েছে। কর্মচারী মানে যারা এই কলেজকে চালাচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানকে চালাচ্ছে তার বিরুদ্ধে জিন্দাবাদ করতে হবে, এছাড়া সম্ভব না। এর থেকে আমরা বেরিয়ে এসেছি, কাজ করবো, কাজের পয়সা দিতে হবে, এটার জন্য যা যা করার এবং এই অনুষ্ঠান, এই যে আমাদের প্রতিষ্ঠান সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরাও আমাদের, কারণ তখনের সময় যে অবস্থা ছিল, একটা বিভেদের যে একটা করার ডিভাইডেড পলিসির যে সরকার ছিল, তার থেকে আমাদের চাওয়ার আগেই কিন্তু আমরা করে দিচ্ছি। আজকে এখানে আমার 3% ছিল দিয়ে সরকারের,
আমি এসে 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি, তারপর তো করে দিলাম প্রায় 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাজলেই কর্মচারী সংগঠনকে বলতো যাও जिंदाबाद करो, কাজ কম মত করো, কামটা ফিগার করো, उसका খুব জিকার করো, लेकिन কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছে, কি করেছে আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চেয়ে আমাদের কাজ করার যে বিষয় সেগুলো নিয়ে আমরা চিন্তিত। পিছিয়ে কিভাবে টেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত। কাউকে দেখলাম একটা বলছে যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তো দেখি সমস্যা কি আপনাদের সময়ে 10,000 যে চাকরি সবাই জানেন, 10,000 যেভাবে বেনিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন সবাই জানে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসে 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরি যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সে সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, এতে সমস্যা হচ্ছে, গাফলত দেওয়া হচ্ছে। আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব না, কোনো আন্দোলনের দরকার নেই। কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড এন্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ করে, সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে। আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি লাগে, তবে আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব 2014-তে নিলেন, দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট মাত্র 32% স্কিল। এই 32% স্কিল দিয়ে কি করে দেশকে সামনে দিকে এগোনো যাবে? এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং এই কারণে আজকে প্রায় 52 থেকে 55% স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে। বারবার উনি বলছে, আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি, যতগুলো চাকরি দিচ্ছি, বারবার ওনাদের যে ট্রেনিং, আমি যখন আমার এখানে যখন আসে মানুষ বলছে যে আমি এই পেশেন্টের জন্য বাইরে যেতে বলেছে, কে বলেছে? বলে এরকম। তো উনি তো যদি ওনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো, যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে আমরা সেটা ডেভেলপ করে দেবো, কিন্তু বাইরে যেন পাঠাবে ট্রেনিংকে, সেই জায়গায় আমরা কাজ করছি। আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে, ডেন্টাল কলেজ 63 আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে। আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানে ডেন্টাল কলেজ শুরু করা যায় কিনা, কারণ আগে সরকারকে বললেও হতো না, কিছুই হতো না। যখন আমি ওনাদেরকে বললাম সেই চেষ্টা করতে করতে আজকে সেই জায়গাটা সেই ডেন্টাল কলেজ মানে 7 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসে সেটাকে উদ্বোধন করে। আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ আছে, বিভিন্ন যেসব এএনএম জিএনএম সেই ইনস্টিটিউশন সরকারি বেসরকারি সমস্ত ত্রিপুরাতে এখন হচ্ছে। বিভিন্ন সুপার স্পেশালিস্টের যারা আছেন এখানে কাজ করতে চাইছে, আমরা অলরেডি জায়গাও নির্ধারণ করেছি। যে আমি বলছি যে বারবার কোনো পেশেন্ট বাইরে যেতে না যায়, এইরকম যদি হয় তাহলে আমি আপনাদেরকে মানে সেই যে প্রজেক্ট আমার মাথায় আছে সেটা আমি স্যাংশন করব, যে কোনো অবস্থায় বাইরে যেতে মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করছি।
আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আপনারা যেটা নিয়েছেন, আমি বলবো যে এই ধরনের আরও বিভিন্ন যেসব ফিলন্থ্রপিক ওয়ার্ক আপনারা নিশ্চয়ই আগামী দিন নেবেন। এবং এই রক্তদানের মাধ্যমে একটা জিনিস আমাদের মেইন হচ্ছে অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেস সমস্ত বিষয়ে অ্যাওয়ারনেস দরকার। আজকে যারা স্টুডেন্টরা আছে, যারা টিচাররা আছেন পড়ায়, এটাও কিন্তু এক ধরনের পড়াশোনা করাই ঠিকই, কিন্তু এটাও একটা অ্যাওয়ারনেস, পার্টিকুলার একটা সাবজেক্টের বিষয়ে তাকে অ্যাওয়ারনেস করা। আজকে আমরা যদি বলি ত্রিপুরাতে ড্রাগ এডিকশনের যদি কথা বলি, এর জন্য অ্যাওয়ারনেস দরকার। আমাদের HIV সম্পর্কে যদি আমরা বলি, তার অ্যাওয়ারনেসের দরকার। এইডসের সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার। আমি বারবার সব জায়গায় গিয়ে বলি, আমি এত এডিকশন ত্রিপুরাতে এই বিগত 30, 35, 40 বছর ধরে যেন এমনভাবে ড্রাগ এডিকশন হয়েছে, আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে প্রচুর, যে সিজারের প্রায় 132% ইনক্রিজ করেছে সিজার এই ড্রাগ, এবং 100 প্রায় 12% মতো যে ড্রাগ সেটা ধরা হয়েছে। কিন্তু এই করে তো চলবে না, সবার যদি সহযোগিতা থাকে এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে HIV একবার যদি হয় শরীরে, এই ইন্টারভেনাস ইঞ্জেকশনে বিশেষ করে HIV খুব ত্রিপুরাতে বেড়ে গেছে। আমাদের ছেলে মেয়েদের মতো এখন দেখা যাচ্ছে এগুলো প্রচুর। তো তাদেরকে তো চিহ্নিত করা হয়েছে, ড্রাগ এডিকশন সেন্টার আমরা করছি, ড্রাগ যাতে রিহেবিলিটেট করা যায় তার জন্য এডিকশন সেন্টার আমরা করছি। সমস্ত ডিস্ট্রিক্টে আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা এডিকশন সেন্টার করছি, একটা রেট অফ 24। শুধু তাই নয়, 198 কোটি টাকার মতো সব মিলিয়ে আমাদের দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জেও একটা বড় একটা এডিকশন সেন্টার করছে। মাদার অ্যান্ড চাইল্ডে আমাদের একটা হসপিটাল হচ্ছে জীবিতে। আমাদের ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা আমরা পেয়েছি। এই ডোনার ইনস্টিটিউট চেষ্টা চলছে একটা ফুল ফ্লেজে টার্সিয়ারি একটা আই হসপিটাল করার জন্য, আইএলএসে উঠতে বাদিকের যে জমি সেখানে আমরা করছি, যাতে করে আয়ের জন্য বাইরে কেউ নিয়ে যেতে না যেতে হয়। আমি পুরো ওদের দেখালাম যে কী কী লাগবে না লাগবে, সেটারও কাজ শুরু হবে। তো আমরা চাইছি যে ত্রিপুরাতে স্বাস্থ্যের জন্য বাইরে যেন না হয়, কারণ প্রচুর মানুষের সমস্যা। এখানে যারা আজকে রক্তদান করতে এসছেন, আমি অ্যাওয়ারনেসের কথা বলছিলাম, যে একটা সুস্থ মানুষের যদি 18 বছর থেকে 60 বছর পর্যন্ত সে রক্তদান করে, সে 65 ইয়ার্স পর্যন্ত নিয়মিত যদি রক্তদান করে, 65 ইয়ার্স পর্যন্ত সে রক্তদান করতে পারে। পুরুষের বেলায় 3 মাসে 3 মাস পর অন্তর 4 বার রক্ত দিতে পারে। So, with this, I would like to request our respected chief guest, Sir Professor Dr. Manish Shah, Honorable Chief Minister. শ্রদ্ধা দর্শক আসনে রয়েছে। একটা ভালো একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন। মানুষের যদি আমরা কথা বলি, মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমাকে, ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষেরই জীবনে
বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কীভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনেও নিশ্চয়ই আমরা আরও বেশি রিফাইন থেকে আরও রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয়, এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শই বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি বেসিসে এইগুলোই করি, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয়, কারণ এনএমসি বা আগে যে এমসিআই এর গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট, মাঝখানে ওই গভর্নমেন্ট রান সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে না। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি, বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিইও থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পি রায় যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায়শই আমার কাছে আসেন, কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে। তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয়। ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে দাঁড় হয়ে গেছে, এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না, কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনলাম। আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল, আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমরা জয়েন করেছি, কিন্তু আমাদের কাছে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো একেবারেই ছিল না। তো নর্থ ইস্টার্ন জোনের থেকে বিশেষ করে রিমস থেকে যারা পাস করেছে, আসাম থেকে যারা পাস করেছে তাদেরকে নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমরাও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। তো দ্যাট টাইম ইট ওয়াজ বার্ডিং স্টেজ অফ পিএমসি। কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন্স ক্রাইটেরিয়া আছে সেটাকেও ফিলফিল করার উপায় ছিল না। আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন এনএমসির গাইডলাইন্স প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করেছে। আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি। আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে সেখানেও এই সমস্যা বারবার আমরা কিন্তু ওইভাবে রাখছি যে আমাদের যারা ছেলে মেয়েরা আগামী দিন যখন তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে যাতে ওই জায়গাটা খোলা থাকে। কারণ বারবার বাইরের থেকে কত আনবো, আর বাইরের থেকে এসে থেকে তারও চলে যায় কত বারদিনই 5 দিন আসবো, আর এমএনসি যখন আসবে বা এমসিআই আসবে ফেস প্রেজেন্টেশন কি দৌড়াদৌড়ি, কি অবস্থা, এসছে কিনা, ফ্লাইটে এসছে কিনা, ঠিকভাবে যত্ন করা হয়েছে কিনা, ফ্যাকাল্টিদের জন্য বলা হতো তুমি দেখবে এসে কত সব দুনিয়া। এখন তো সেই অবস্থা নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ওই জায়গায় চলে এসেছে। তো একটা ফুল ফ্ল্যাজেড যাকে বলে একটা মেডিকেল কলেজ সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। Respected Chief Guest, Sir Professor Dr. Manish Saha, to kindly hand over the quadruple worker to Mr. Subroto Das, who have undergone total hip replacement surgery at Tripura Medical College. For that, I would like to request Ananta Kumar Poddar, Medical Superintendent, Dr. Brown Teaching Hospital, and Sri Chimut Chakraborty, President, Datta, Principal,
Tripura Medical College by offering flower bouquet Uttoriyo. সম্মানিত প্রতিনিধিবৃন্দরা, I would also like to request Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev, Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev to kindly felicitate our respected chief guest, Sir Dr. to kindly felicitate our respected Sir Mr. Shapon Saha, retired IA. With us on this dais, Sir Dr. Pramodeshwar, Chairman, Society for Tripura Medical College. We feel honored to have with us Uttoriyo Memento as a token of love. We also feel honored to have with us Shri Jimon Chakraborty, President Tripura Medical and Nursing College, Kormochari Sangh. President Rotary Club of Aspiring Agartala on this dais. We feel honored to have with us Sir Prof. Thanks to Sir Professor Dr. Manik Saha, Honorable Chief Minister, Government of Tripura, for giving us valuable concept, a great success. ইতিমধ্যে বৃক্ষরোপণ, স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং রক্তদান সুন্দর। কি হয়েছে এখন তো একটু কালকে যেটা জানতে পারলাম, রাত্রে 12:30 পৌনে 1টার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে, কুমারঘাট রোড দিকে আইয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসলো। পুলিশের গাড়ির মানে এত সজোরে ধাক্কা মারছে, মারার পরে
এখানে টোটাল গাড়ির মধ্যে 3 জন আসলো, ওই ইনোভা গাড়ির মধ্যে, আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে। তো টিএসআরের নাম হলো মিলনদেব বর্মা। আর ওই গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো 3 জন, একজন হলো সাজিদ খান, একজন হলো আক্তার আলী, আর একজন হলো 3 জন মারা গেছে। তো 3 জনের মধ্যে 3 জনের বাড়ি ভগবাননগর। আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায়? বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে, কোয়াই। তো কি মানে আপনি কি দেখছেন রাত্রে গিয়া যে কিভাবে মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা হয়েছে? রাত্রে গিয়ে দেখছি ওই পুলিশ গাড়িটা তো আসলে অ্যাকচুয়ালি দাঁড়ানো আসতো, কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত সজোরে আইছে, এত হাই স্পিডে আইছে, আইয়া মানে মারছে পুলিশ গাড়ি। মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে। জায়গার জন্য বাড়ি আবার বাইরে হলো একটা মারা গেল, 2 জায়গা বেশি কমায় 3-4টা মারা গেছে। ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিসে পলাইছে যে বিশালগড় বাইতে দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়া দেখি বাইসাইকেল আর বাইক খুলে বাড়ি হয়ে গেছে। বাইসাইকেল আরোহী পাইছি আমরা, বাইক পাইছি। কি নাম আহত ব্যক্তি? অজিত সরকার, 50 বছর। অবস্থা কিরকম? অবস্থা মাথাটা ভালো ব্যথা হয়েছে, ব্লাড। মানে বাইক আর বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়েছে? বাইসাইকেল আর বাইক।
আমি ফোন করতে আসছি বলেন এসপি অফিসে বলেন যা আপনি সুস্থ অবস্থায় আছেন নি? আমি ফোন করতে আসছি আপনি সুস্থ অবস্থায় আছেন না এখন? কারে ফোন করতেছেন? আইডিয়া করে লিখে আছে বয়স বয়সই বেশি লিখছে তুমি পুলিশ থানা এমন কিছুই তো না প্রবলেমের কিছু এলাকাবাসী স্যার, যেটা মোটেও কাম্য না। আমরা এলাকাবাসী এখন আমার চোখের সামনে দেখলাম যে আপনার কি ধরনের ব্যাপার। মোবাইলটা কিন্তু ফালাই দিব কেন মোবাইলটা ফালাই দেন কে? হ্যাঁ বলে মিডিয়া আবার কত টাইম আছে না আবার কত টাইম আছে এই যে সবগুলা এই না দিলে খায়া করবে সবাই ডিসকাউন্ট তারপরে আমি কালেজ করছি ও এইখানে বলে জিআরপি থানার কি উচিতই নেই তাই না আপনারা আওয়ার পরে আপনারা বাজার ব্যবহার করছে এরপরে মারুনের লিগা ফাতল লইছে হাতের মধ্যে আমি দেখলাম দাঁড়াইয়া তাই নাকি সুস্থ অবস্থায় ছিল? না 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 তাই নেশা করে রয়েছে। কি করবে মানে একটা গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন বিশালগড় রেল স্টেশন মানে এখানে একজন ওসি এরকম অবস্থা কি করবে? না কি কম ওইটা তো যা দেখলাম চোখের সামনে যা দেখুন তো দেখলাম ওই তাই দাঁড়াইতে পারে না এমনভাবে খাইলো। আপনার নাম? উত্তম বণিক। বাড়ি কোনখানে আপনার? ওই তো এখানে। তাহলে কি প্রতিনিয়ত এরকম ভাবে নেশা করে থাকে? প্রতিনিয়ত আমি তো এরকম দেখি না তো আজকে আউনে দেখলাম আর কি। আমি তখন যাবো আমরা আশ্রম অনুষ্ঠান আছে একজন আইতাছে এর লিগে আমি হের লিগে দাঁড়িয়েছি আর কি। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি ডিউটিতে আছেন? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারে বাড়ি দিবেন? তোমরা লাইসেন্স আছে নি? কারে বাড়ি তোমরা দিবেন? মিডিয়া আছে লাইসেন্স আছে? কি লাইসেন্স দেখাতাম আপনারা কোন? ওই ওই উপর লাঠি লয়ে না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে আওয়াজ করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আইও না। কি নাম আপনার? নামটা কি বলেন? আপনার লাঠি নিয়ে বাবারে জিজ্ঞাসা করো। কারে জিজ্ঞেস করো? বাবারে। লাঠি নিয়ে কি করবেন আপনি? ঘটনা তাই না আইসি একটু আগে আইসিরা মানে হাল্লা করতেছে যে ভাষায় অনেক কিছু দাবি জানাচ্ছে। মানে কে আছে? আমরা ওসি সাহেব এএসআই সুজিত কর্মা। হ্যাঁ কি করছে আপনার সাথে? করছে বলতে তাইলে মানে অনেক সময় অনেক ভাষায় গালিগালাজ করছে, মুখ খারাপ করছে। আজকে কি হয়েছে? আজকে কি করছে? আজকে হঠাৎ করে আইসিরা মুখ খারাপ করছে, হ্যাঁ পিতা বড় পিতা না কি ডিউটি করে গেছে। তাহলে সুস্থ আছিল না? তাহলে তো সুস্থ অবস্থায় সুস্থ দেখলাম। মানে নেশা টেশা করে আসলো এমন কিছু? এমন তো আমি বুঝি না। এটা কোন থানা? এটা বিশালগড় জিআরপি। মানে প্রতিনিয়ত এরকম ভাবে গালিগালাজ করে আপনারা?
প্রত্যেক দিন না, মাঝে মধ্যে আজকে এমন হঠাৎ করে এমন হয়ে আছে যে তা আপনারা জানাইছেন নি উপরে মানে অফিসে? পরে জানাইছি, স্যারেরা জানাইছি, স্যারে বলছে লিখিত কমপ্লেন করার জন্য। মোবাইলটা ফেলাই দেব, কিন্তু মোবাইল ফেলাই দেব। যাও। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি? ডিউটিতে আছেন আপনি? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারা বাড়ি দিবে? তোমরা লাইসেন্স আছে নি? কি লাইসেন্স? তোমরা মিডিয়া যে কি লাইসেন্স? লাইসেন্স আছে? কি লাইসেন্স দেখাতাম আপনারা কোন? ওই ওই পর লাঠি লয় না। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে আওয়াজ করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আজকেই ওনাদের চার সংযত হবে। আমরা আজকের পর থেকে আপনাদের কোনো সহযোগিতা, আমরা পুরা পেয়ারাই বলি, আমরা কোনো সহযোগিতা আপনাকে এদারা খবর নড়ে ওখানে যে আমরা আছি বর্তমান মোবাইল আমার কাছে বলেছেন যে আপনি যদি চার্জ তোমার পার্টি দেওয়া লাগবে তাই ইন্টারন্যাশনাল কে তাই নমস্কার সবাইকে। প্রথম এসেছি আমি আজকে বিডিও স্যারের অর্ডারে। আমি কালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ। বিডিও স্যার আমাকে একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন যে নদিয়াপুর শনিছড়া পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য। আমি কদমতলা ছিলাম সার্ভে, পিএমআই গড় সার্ভের জন্য কদমতলা জিপিতে। ওইখান থেকে আমি প্রায় 4:45টার সময় এখানে এসেছি। ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই। মানে খুব বিডিও স্যার আমাকে, সুপারভাইজার আমাকে ফোন করেছেন 2-3 বার, আজকে চার্জ নিতে হবে। আমি এখানে উপস্থিত হলাম নদিয়াপুর পঞ্চায়েত অফিসে। আসার পর দেখি পিআরআই বডি সবাই, প্রধান সহ পিআরআই বডি সবাই তারাও এখানে উপস্থিত আছেন। সবাই আমাকে বলছেন আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না, আপনাকে কেউ সহযোগিতা করবো না। কিন্তু পঞ্চায়েতের কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে, আপনাকে একাই করতে হবে। আমি বললাম যে আমাকে পিআরআই বডি, উনি বলছেন কোনো ওয়ার্ক অর্ডারে তিনি সই করবেন না, কোনো পেমেন্ট শিটে তিনি সই করবেন না। এইভাবে কিভাবে হয়? পঞ্চায়েত তো প্রধানের সিগনেচার ছাড়া তো পেমেন্ট করা যায় না। আমি একা তো পেমেন্ট করতে পারবো না, প্রধানের উনি সই না দিলে আমি পেমেন্ট কিভাবে করব? জানিয়েছি সবাই, বিডিও স্যারকে জানিয়েছি, সুপারভাইজার স্যারকে জানিয়েছি, কিন্তু ওনারা দেখবেন বলে এখন রাত্রে 9টা প্রায় বাজে, কিন্তু ওনাদের কোনো সাড়া পাচ্ছি না। আমাদেরকে সবাই পিআরআই বডি সহ পত্র অঞ্চলের অনেকেই এখানে এসে আমাদেরকে এই নজরবন্দি হিসাবে রেখেছেন, আমাদেরকে যেতে দিচ্ছেন না। কিন্তু এখন পর্যন্ত 9টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যার আমাদেরকে কোনো সাড়া দিচ্ছেন না। এটাই আমাদের দুঃখ। আমি জীবনে এরকম পরিস্থিতিতে পড়ি নাই, আজকে এই প্রথম আমি এই জীবনের প্রথম এই পরিস্থিতিতে পড়েছি। রঞ্জিত গোস্বামী, পঞ্চায়েত সেক্রেটারি, অমিত চন্দ্র, কালাছড়া ব্লক, নদিয়াপুর শনিছড়া। ট্রান্সফার তো আমাদের গভর্নমেন্ট জব ট্রান্সফার হবেই, আজকে একটা জায়গাতে কালকে একটা জায়গাতে যেতেই হবে। তো আমাদের হায়ার অথরিটি যখন অর্ডার দেবে সেই অর্ডার আমরা মেনে চলতে হবে।
তো হায়ার অথরিটি আমায় গতকালকে জানিয়েছে, অর্ডারটা আগে বেরিয়েছে, কিন্তু গতকালকে জানিয়েছে যে আজকে আমি চার্জ হ্যান্ড ওভার করার জন্য। সেই মোতাবেক আমি আমার প্রধানকে গতকালকে রাত্রেই আমি জানিয়েছি যে আগামীকালকে আমি চার্জ হ্যান্ড ওভার করবো। তো নতুন একজন ইনচার্জ আসবেন, উনি আমাকে বলেছেন যে আপনি চার্জ হ্যান্ড ওভার করবেন। হঠাৎ করে বললেন, আজকেই আমি রাত্রে খবর পেয়েছি, বিকালে খবর পেয়েছি, তাই বললাম। বলছে ঠিক আছে, যদি নতুন চার্জ নেয় যে আমরা পঞ্চায়েতে আর আসবো না, আপনি ওনাকে চার্জ দেন, আপনার সারা যদি চার্জ দিতে পারেন দেন। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, দেখেন আমরা হায়ার অথরিটি অর্ডার দিয়েছি, আমি সেটা পালন করতে হবে, কারণ হায়ার অথরিটি অর্ডার তো আমরা ভঙ্গ করতে পারবো না। আর যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, আজকে ওই পঞ্চায়েতে, কালকে অন্য পঞ্চায়েতে, কালকে অন্য ব্লকে যেতে হবে, তো সেটা তো মানতেই হবে। উনি বললেন না সেটা তো মানতেই হবে, ঠিক আছে, কিন্তু সেটা তো হুট করে হয় না। আমি তো প্রধান, আমার সাথে একবার ভিডিও স্যার কথা বলতে পারতেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, তো কোনো কিছু না বলিয়ে আপনাকে ট্রান্সফার করলেন। উনিও শেষ কথা বলে রেখে দিয়েছেন। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি বজেন্দ্রনগর সার্ভেতে ছিলাম, আমার পিএমআই সার্ভে চলতেছে সেখানে আমি গেছি। তারপর প্রায় 4টার দিকে আমি পঞ্চায়েতে এসেছি, ওনাকেও আমি ফোন করেছি আজকে 4টার সময় আমি চার্জ দিয়ে দেবো। তো সেই মোতাবেক আমি আমার কলিগকে ফোন করেছি 4টার সময় আপনি আসেন, চার্জটা টেক ওভার করবেন, আমি হ্যান্ড ওভার করে দেবো। তো 4টার সময় উনিও এসেছেন, আমি চার্জটা সব রেডি করে নিয়েছি। তার মধ্যে আমাদের পিআরআই বডি এসে ওনাকে বাধা দিচ্ছেন চার্জ না নেওয়ার জন্য। তো বলছিলেন যে যদি চার্জ নেন আপনি, তাহলে কালকে থেকে আর আমরা পঞ্চায়েতে আসবো না, আপনি একা একা কাজ করতে লাগবে, পিআরআই বডি ছাড়া আপনি যদি কাজ করতে পারেন, উইদাউট পিআরআই বডিতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে চার্জ নেন। তো সেই কথা আমি আমার হায়ার অথরিটি জানাইছি, জানানোর পরে স্যার আমার সুপারভাইজার স্যার আমার কইছে যে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো, যে এখানে পরিস্থিতিটা একটু উগ্র দেখতেছি। তখন কইছে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো। তখন আমি আমার কলিগকে কইতাছি যে চলেন ব্লকে যাই গিয়ে আমরা। আর যেই ব্লকে যাই গিয়ে কইতেই আমার পিআরআই বডির তারা কইছে কি আপনি যাইবেন, আপনারা আজকে এখানে থাকবেন। ওই প্রথমে আমরা লক করিয়া দিছি, গেট লক করিয়া তারা বাইরে গেছে গিয়া। তারপরে যাই হোক তারা কইছে যে আমরা তো এখানে লোকাবে না, গেটটা খুলেন অ্যাটলিস্ট। তখন তারা গেট খুলে ভিতরে বইছে, বইয়া আমরা সাথে মানে আজকে যাইতে পারতাম না, ভিডিও স্যার আইতে লাগবো, এখানে আইয়া নিতে লাগবো। তারপরে আমি আমার অথরিটি জানাইতেছি, বারবার জানাইতেছি, সুপারভাইজার স্যারে ভিডিও স্যারে জানাইছি যে এই ঘটনা হইতেছে। স্যার তারা হইতেছে ঠিক আছে দেখতাছি। তারপরে পুলিশও আইছে, পুলিশও আই আমরা সাথে কোনো কথা কইছে না, ওনাদের সাথে কথা কইয়া পুলিশও বাইরে গেছে গিয়া। তো যতটুকু জানছি আমার হায়ার অথরিটি আমরা উদ্ধার করার লাগে পুলিশ পাঠাইছে, কিন্তু পুলিশও আই আমরা সাথে কোনো কিছু কথা না কইয়া পুলিশ বাইরে গেছে গিয়া। আমাদের একজন মহিলা স্টাফও আছে এখানে, যার 2টা বাচ্চাও আছে, কিন্তু রাত্র প্রায় 9টা বাজে সারছে, ওনারা আমরা যাইতে দেন না। তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট এখনও রাখবো যে আমরা দুইজনের রাখিয়া ওই মহিলা স্টাফটারে যাতে যাইতে দেওয়া হোক। যদি ওনাদের দাবি আমাদের হায়ার অথরিটি নিয়ে, আমাদের কাছে ওনার কোনো দাবি নেই, আমরা কোনো দাবি পূরণ করতে পারবো না, কিন্তু আমি রিকোয়েস্ট ওটাই করবো যে আমার মহিলা স্টাফ যে আছে জিআরএস, ওনাকে যাতে ছেড়ে দেন, উনি যাতে বাড়ি যেতে পারে। ওনার 2টা বাচ্চা বাড়িতে আছে, ওনার হাজব্যান্ডও বাড়িতে নেই। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবো ওনাদের কাছে, আপনাদের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে। এটাই আপনার কত বছর বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। অবিলম্বে খেলাধুলার ভিডিওকে অন্যান্য স্থানান্তরিত করতে হবে, অবিলম্বে খেলাধুলার ভিডিওকে অন্যান্য স্থানান্তরিত করতে হবে। ফলে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে, খেলাধুলার ভিডিও হায় হায়, খেলাধুলা গার্ডি ব্লকের ভিডিও হায় হায়। ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার, আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে, কিন্তু সমস্যা আমি যেটা মনে করি, কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিডিও স্যারের সাথে আমার কিছু মতানৈক্য তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন, সেটা আমরা পিআরআই বডি মানতে পারছি না। তো ট্রান্সফার হতে পারে, কিন্তু আমি একজন প্রধান হিসাবে আমার কাছে কোনো জানা নেই। গতকালকে 6টার সময় বলা হয়েছে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফার অর্ডারটা ওনাকে জমা দিতে হবে। তো আমরা সেটা মানতে পারছি না, যার কারণে আজকে আমরা যিনি চার্জ সমঝানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে, তাইলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে থেকে ওনাকে কোনো সহযোগিতা করব না বা পঞ্চায়েতে আমরা আসবো না। উনি যদি উনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন তাহলে উনি চার্জ নিতেন। তো উনি বলছেন উনি সম্ভব হবে না। তো উনি উনার হায়ার অথরিটিকে জানিয়েছেন, ওনারা বলেছেন বিডিওর অর্ডার, এটা ট্রান্সফার নিতেই হবে, চার্জ নিতেই হবে। তো আমরা বলতাম কিভাবে আপনি যে কাজ করতে পারেন নেন। তারপরে ওনারা আবার জানানোর পরে বলছেন আপনারা দুজন ব্লকে আসেন, ওখানে এসে চার্জ নেবেন। তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিইনি। 18টাও ওয়ার্ক অর্ডার আছে, অ্যাপ্রুভ আছে, যেটা জিওটেক হয়ে গেছে। আজকে এই 5টার সময় আমরা দেখতে পেলাম উনি আবার এই আমার ওয়ার্ক অর্ডার গুলো ক্যান্সেল করছেন। এইভাবে উনি বসে আমার
পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাধাপ্রাপ্ত করছেন, আমার পঞ্চায়েতকে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করতে উনি দিচ্ছেন না, ওখানে বসে বসে সিপিএম এর দালালি করছেন। ভিডিও কালাছড়া ব্লক অমিত চন্দ্র। যিনি আগের ছিলেন ওনার নাম মুহিউদ্দিন, যিনি এসেছেন চার্জ নেওয়ার জন্য ওনার নাম রঞ্জিত গোস্বামী। আমরা চাইছি বিডিও স্যার এখানে আসুন, আসার পরে আমাদের যে সেই যে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের যে ওয়ার্ক অর্ডার গুলা ক্যান্সেল করেন, কি জন্য করেছেন আর কি কারণে আমার ইনচার্জকে এভাবে আমাদের উপরে উনি ইয়ে করে হেনস্থা করছেন, তার জন্য সেটা আমরা জানতে চাই আর আজকে শুরু বসতে চাই। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার কাছে সেই বার্তাটুকু পৌঁছানোর জন্য অনুরোধ করব। সেই কালাছড়া ব্লকে বসে কালাছড়া ব্লকের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির গঠিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে উনি বাধা দিচ্ছেন এবং কালাছড়া হলে এসি রুমে বসে সিপিএম এর দালালি করছেন। যতক্ষণ পর্যন্ত এখানে বিডিও স্যার আসছেন না ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো। আরেকটা বিষয়, আমরা সেখানে 4টা থেকে বসে আছি, এর মধ্যে দেখা গেছে কালাছড়া ব্লক থেকে চড়াইবাড়ি পিএসএ ইনফরমেশন করা আছে, পুলিশ প্রশাসন পঞ্চায়েতে এসেছে, আসার পরে ওনারা আমাদের সাথে কথা বলে ওনারা দেখেছেন ওনাদের যারা সম্ভব হবে না সেটা সমাধান করা, ওনারা চলে গেছেন। আমরা আছি। আমার নাম অযোধ্যাকান্ত দাস, আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর ওনারা যারা বসে আছেন সবাই আমার পঞ্চায়েতের সদস্য এবং উনি বয়স্ক, উনি উপপ্রধান আমার পঞ্চায়েতের। আপনারা স্কুলগুলো কোন কথা বললেন আপনি? কালকে থেকে জানেন আপনি? জানেন সত্যি কেন রাস্তা বন্ধ হইল? আপনার দায়িত্ব আছেন, এতটা গাড়ি রোডের মধ্যে ব্লক হয়ে রয়েছে, এতটা লোক আছে, হ্যাঁ লজ্জা নাই আপনার? দায়িত্ব যদি পালন করতে না পারেন কেন করছেন? দায়িত্বতে বেতন দেয়, সব কিছু দেয়, ওটা মেনটেনেন্স করার লাগে। আপনারা যদি গত আমার 2 বছর গেছে লকডাউন, গভর্নমেন্ট আপনারা বেতন দিয়ে গেছে, গভর্নমেন্ট বেতন কম দিচ্ছেন আপনারা, আপনারা ডিউটি পালন করেন না। আজকে রাস্তা ব্লক হয়েছে, কত মানুষ, কত অসুবিধা আপনার কারণে এখানে ব্লক হচ্ছে। কতদিন হয়েছে এই সুভাষনগর, ওই আরেকজন হয়েছে শুকনাতলা, লজ্জা দেওয়া উচিত। कि हम लोग जो बच्चों का गार्जियन है सब यहाँ पे देखिए, बच्चे हैं यहाँ धरना, यहाँ रोड ब्लॉक करके बैठे हैं। वैद्यमूलक हम लोग ये रोड बंद करना पड़ा क्योंकि बहुत बार हम लोग ने जहाँ सरकार, जहाँ भी एसडीएम ऑफिस हो, बीडीओ ब्लॉक हो, जहाँ भी हम लोग ने खोज किया हमारे स्कूल के लिए। ये स्कूल एक ऐसा अवस्था बन गया है, गेट भी नहीं और दरवाज़ा भी नहीं, और फैन तो फैन अभी तो 1-2 महीना पहला हम लोग ने ये स्कूल बंद किया, उसी समय फैन दिया मात्र। कौन सा स्कूल? ये रेसिडेंट छादनाला रेसिडेंट स्कूल, इंग्लिश मीडियम स्कूल। क्या प्रॉब्लम क्या क्या है? प्रॉब्लम यह है कि ये जो स्कूल का जितने भी फर्नीचर है, बेड है, कुछ भी नहीं है। बेड, एक बेड में 2-3-4 वहाँ सोना पड़ता है बच्चों को, और दरवाज़ा नहीं, गेट नहीं, और जितने भी यहाँ पे देखिए जाके, आप जाके देखेंगे तो समझेंगे कि कैसा स्कूल है। ऐसा अवस्था में बच्चा क्या पढ़ना चाहेंगे? और जो जितने भी गार्जियन हैं सबसे पूछ के देखिए कैसा अवस्था है, देखेंगे तो आप समझेंगे कि ये स्कूल नहीं है, तबेला का घर है। तबेला माने आप जानते हैं कि तबेला घर कैसा होता है, जो जैसे माने गाय और घोड़े को रखा जाता है ना, ऐसे ही स्कूल है। क्या ऐसे बच्चे का भविष्य बनेगा क्या? अच्छा, आप लोग क्या कोई अधिकारी के पास गए थे पहले? हम लोग ने स्कूल भी ब्लॉक किया, बहुत बार ब्लॉक भी किया। और यही हम लोग को आश्वासन दिया जाता है कि हाँ 1-2 महीने में हो जाएगा, लेकिन अभी 6 महीना हो गया, अभी तक नहीं हो रहा है। 6 महीना क्या है, 4-5 वर्ष, कितना वर्षों का ये स्कूल है, अभी तक
कुछ भी सिस्टम नहीं है यहाँ पे। जो भी आप जाके देखेंगे अधिकारी और सरकार के जो गवर्नमेंट में जो शिक्षा का जो शिक्षक अधिकारी है, जो जाके देखिए अवस्था कैसा है। जब देखेंगे तो समझ में आएगा मैं कैसे बोल रहा हूँ। तो कितने बजे से आप लोग ने स्ट्राइक बंद किया रोड? अभी 6 बजे से हम लोग ने स्ट्राइक बंद किया। अभी कोई अधिकारी आया है क्या? अभी तक स्कूल का एक IAS ऑफिसर आए हैं और उन्होंने आश्वासन दिया। यही बार बार आश्वासन यही देते हैं कि होंगे, लेकिन बहुत वर्ष हो गया है, अभी तक कुछ भी स्कूल में वो जो प्रॉब्लम है। अभी फिलहाल क्या आप रोड ओपन नहीं करोगे? क्या डिमांड है? तो जब तक हम लोग आश्वासन जैसे सरकार की तरफ से हमारे सब जोनल की तरफ से जितने भी जो हमारे जो सरकार हैं वो हमको आश्वासन नहीं देंगे, तब तक हम लोग ऐसे ही बंद करके रखेंगे। अभी आपका डिमांड क्या है? डिमांड यही है कि आके हमारे जितने भी शिक्षक अधिकारी के जो उच्च पद पे हैं वो आके हमको आश्वासन दे, और जितने भी स्कूल में जो प्रॉब्लम्स हैं उसको सॉल्व करने के लिए हम लोग को आश्वासन देंगे, तभी हम लोग। अच्छा, आप लोगों का स्कूल में स्टूडेंट कितना है? स्कूल में हम लोग का 100 से 100 ही है हमारे स्कूल। और टीचर 3 ही है। 100 स्टूडेंट में 3 ही हमारे टीचर्स हैं। अच्छा, ठीक है। अच्छा, ये कौन सा रोड आप लोगों ने ब्लॉक किया है? सारनाला स्कूल है, सारनाला स्कूल के पास ही रोड है, उससे हम लोग। कौन सा रोड? ये रोड क्या 10 से कंचनपुर? कंचनपुर, यही। ठीक। आपका नाम क्या है? परिचय। मेरा नाम हेमंत रियांग है। मैं आनंद बाजार का रहने वाला हूं और हमारे बच्चे भी यहीं पढ़ते हैं। अच्छा, ठीक है। নমস্কার। কিছুক্ষণ আগে হসপিটালে গ্রামীণ হাসপাতালে একটা মারামারির ঘটনায় একটা লোককে ভর্তি করা হয়, আপনিও এসেছেন, কি দেখলেন এবং কি জানলেন? এখানে আমরা একটা ইনফরমেশন যায় হসপিটাল থেকে যে মারামারি একটা ঘটনা, এখানে আহত ব্যক্তি এসেছে চিকিৎসার জন্য। তো যথারীতি আমরা এখানে আসি এবং দেখতে পাই যে মাইক্রো ফাইন্যান্সের একজন এবং স্বাস্থ্যের একজন বিশ্বজিৎ, দুজনই ইনজোর্ড অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তো তাদের চিকিৎসা চলছে, পরবর্তী প্রসেস দেখা যাবে চিকিৎসা করা। ধন্যবাদ। আপনার স্বামীরই তো? আমার স্বামী গাড়ির চাবিটাও হাতে আছে, গাড়ি ঢুকছেও না। তাইনেরা বাড়ি আইয়া আপনার সামনেই তো ঘটনা? হ্যাঁ, আমার সামনে, আমার প্রতিবেশীও আছে। যে কি ছিল ঘটনাটা? কোন ঘটনাটা স্যার তখন তাইনে দিত না কইছে, আর 3-4-5 তারিখ ছাড়া দিতে হতো না, টাকা পাচ্ছে না, এগুলো দিতেই বলছে। তাইনে যাইয়া আর একজন আছে, তাইনে আইয়া সুপার মার্কেট থেকে সুপার মার্কেট গিয়ে তাইনে গিয়ে সুপার মার্কেট ধরে সারা কর। আমরা সুপার মার্কেট ওদিকে টাকা দিছে, আমরা ওটি ভাড়া দেব। এটা আমি চিন্তা করছি আর দিব না, না এই কথা কয়ে জানি আপনি দিতেই হবে। আজকে আপনার ছাড়তাম না আমরা দুজনে ধরে। তাইনে আমার হাজব্যান্ডও একটা দিছে, তাইনে একটা এর দোস্ত দোস্ত করে আরেকজন আছে বাঙালি লিটন, তাইনে আইয়া সিঙ্গার দিয়ে দিছে। আর বাড়ি আমরা হাতে কিছু ছিল? এটা ছিল, আমরা বাড়ি উঠতে সোরিংটা আমরা গাড়ি আছে, এটা একটা ভাঙাইয়া তাইনে মাথাতে মারছে, ইট দিয়ে আমার মায়ের গাছ হচ্ছে, ছোট মায়ের গাতে হচ্ছে না, বড় মেজোটার গাতে হচ্ছে। এর ভিতরে তাইনেরা আমারে এমন থাপুটা মারছে, আমার থাপুরের লোক ভরে গেছি। আপনাকেও মারে? আমারও মারছে, থাড়ি একদম। এটা হ্যাঁ, বিশ্বজিৎ বাড়ি সাতজন। কী হয়েছিল ঘটনাটা? ঘটনা হচ্ছে আমি কাজের থেকে আসি, অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স, তারা এই মাসে 12 তারিখ লোন দিয়েছিল, আমি দিতে পারছি না। আমি কিন্তু 4-5 তারিখ হচ্ছে আমি দিয়ে দেবো, তারা বলছে হইতো না। আমি হইতো না করে মানে নাহলে ডিউ ফেলাইতেন আমার কথা, না হইতো না, আজকেই দিতে লাগতো। আমি স্যার আমি পারতাম না।
করতাম না তাই নিয়ে আমার একটা ঠাস করে থাবত দিয়েছে। থাবত দেওয়ার পরে এই বলছে আমাকে থাবতটা আমার কেড়ে দিয়েছেন। কী কারণে থাবতটা দিয়েছেন আপনি? কথা না আজকেই দেখলো আমি থাবতটা কী কারণে দিয়েছেন আমার? এই কথা কোন থাবতটা কী কারণে দিয়েছেন আমার? থাবতটার কী কারণে দিয়েছেন আগে এটা করতে হইব, তারপর আমি ইয়া করব। কদি কী কারণে দিয়েছি এটা বলতেছো না? তারাও একটু ইয়া বেড়ে গেছে। এরপরে আমার মেসেজ হয়েছে, মেসেজে কথা আপনি দূরে থাকেন, এরে টাকা দিয়ে ফলাই দিয়েছে। তো এরপরে আমি টাকার মধ্যে উঠতে গেছি, আমরা কোনো কিছু রিসিভ হতেন না, আমার কাছে কোনো টাকাই দিতেন না। পিছন থেকে আইয়া রঞ্জিত না কিতা ঠাস করে আমার ইট দিয়ে বাড়ি দিয়েছে। এরপরে আরেকজন ড্রাইভার তাই না এবার। তারা একসাথে কতজন ছিল? 2 জন। যে কালেক্ট করে ওর নাম কি? ভাই যে মাইক্রো ফাইন্যান্সের যিনি কালেক্টের জন্য আপনার কাছে গিয়েছিল ওনার নাম কি? লিটন। লিটন কি? টাইটেলটা জানেন। এই অফিসটা কোথায়? মাইক্রো ফাইন্যান্স মনোবাজার বণিকপাড়া। আপনি একটা লোন নিয়েছিলেন ওইখান থেকে, কতদিন হয়েছে কিস্তি দিচ্ছেন? এটা প্রায় শেষের করতে আরও 2 থেকে 3টা কিস্তি পাবে। এই এমত অবস্থায় আপনাকে এইভাবে প্রহার করে, হ্যাঁ। তারপরে ওরা তারপরে আপনার বাড়ি থেকে চলে আসে। এই বিষয়ে কি থানাতে কোনো মামলা করেছেন? আমি গিয়েছিলাম, থানা থেকে আমাকে বলেছে আগে স্টেটমেন্ট করো, তারপর থানাতে এসো। ঠিক। করবে, সাহায্য করবে। হ্যাঁ, এই যে প্রয়োজনে পুলিশ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট বিভাগের সাথে যোগাযোগ করতে পারতো। কিন্তু আমাদের কোনো পেনশন ছিল না। পেনশন যখন ম্যানেজমেন্ট যখন পেনশনের সুযোগ করে দিল পেনশন অপশনে, তখন আমরা ভেবেছিলাম আমাদের যে পেনশনগুলো আছে, আমাদের যে ফ্যামিলি পেনশন, এটাকে পুনর্মূল্যায়ন ইমিডিয়েটলি করতে হবে। আর যারা এক্সিস্টিং এমপ্লয়িরা আছেন ব্যাংকের, যারা অফিসার বন্ধুরা আছেন, তাদের কিন্তু বেতন চুক্তি রিভিশন হলো। আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরা যেখানে আছি তখন কিন্তু এই সময়ের মধ্যে যে ফেডারেশন অফ স্টেট ব্যাংক ন্যাশনালাইজেশন অফিসার সংগঠন ব্যবহার সেক্টর সবাই রেসিডেন্স পাঠিয়ে দিয়েছেন রিটায়ারমেন্টের পরে। এই চিন্তা এই ফলে অনেক কষ্টে অনেক যারা তখন ছিলেন তারা অত্যন্ত পরিশ্রম করে তারা সম্ভবত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন, কিন্তু অর্গানাইজ ছিলেন না। তাদেরকে অর্গানাইজ করে আমরা এটা অত্যন্ত কঠিন সংখ্যক রিটায়ারি আছেন যারা এখনো আমাদের পেনশন না কোনো সংগঠনে ঢুকতে পারেনি। আর একটা বিরাট সংগঠন আমাদের পেনশনারদের জন্য, একটা বিরাট সংগঠন যার মেম্বারশিপ এখন পর্যন্ত 7 লক্ষ। এই চিন্তাভাবনা নিয়ে এই বিভাগ তৈরি হয়েছিল এবং অন্যান্য যত সমস্ত আছিল যোগদান হল। যারা স্টেট ব্যাংকের আমরা এখানে 2,17,000 আমরা মেম্বার যারা আছেন তারাদেরকে আমরা পেয়েছি এবং অন্যান্য 5 লক্ষ। পেনশনটাকে রিভিশন করতে হবে, আমাদের ফ্যামিলি পেনশন যেটা আছে সেটাকেও রিভিশন করতে হবে। এটা আমাদের নেই। আমরা কি করছি, 1912 সাল থেকে আমাদের লড়াই আন্দোলন চলছে। সিবিপিআর যখন তৈরি হলো 1995, আমরা আমাদের যে জমানো যে রেভিনিউর টাকা এবং ব্যাংক যদি অনুরূপভাবে একই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনতে রিভিশন হয়, অটোমেটিকলি একই নিয়ম অনুসারে আমাদের পেনশনগুলো রিভিশন হবে। কারণ আমাদের পেনশনের নিয়ম, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, যারা ডিফেন্স পার্সোনেল যারা আছেন, তাদেরও কিন্তু সেই পেনশন সারা ভারতবর্ষব্যাপী পেনশন। রাজ্য সরকারি কর্মচারী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার যারা আছে তাদের অনুরোধ করে এখানে অনেক যারা ছিলেন সেখানে তারা অনেক অপশন দিতে সঠিক রিপ্লাই ছিল। আমরা আমাদের ইন্ডিয়ান ব্যাংকের সময় বারবার চেষ্টা করছি চিঠি দিয়ে। আজকে যে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআরও। ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির
প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে। তার নেতৃত্বে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই 1995 সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না। বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয়, পে কমিশন হয়, বেতন চুক্তি সম্পাদিত হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম, যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনারদেরও বেতন ভাতা বৃদ্ধি পায়, পেনশনারদের বেসিক পেনশন বদলায়। কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে 130 বছর ধরে, বলা যায় 1995 সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না। আমাদের এই পেনশন রিভিশন করা, পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে। আমরা এই জন্য রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি। আজকের এই ধর্ণা কর্মসূচি আমরা বেলা 1টা অবধি চালাবো। তোলার জন্য ইওবি তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যে পেনশন যে ফান্ডটা আছে এটা অদ্ভুত। আচ্ছা, এটা আপনি রেকর্ড করুন। স্যার আগে সবজি প্যাকেট কি তুমি করো না, একটা প্যাকেট গনলে সবজি বাড়ি যাবো। एक साइड से निकाल लो, फिर आप लोग निकल जाओ। डंडा रखो, एक निकाल दो ना, बीच में से निकाल लो, बीच में से निकाल लो, एक निकाल दो, अपने आप निकल जाएगा। रुक जाओ। पेन है किसी आपके पास? तो ये है पेन, ये रुक जाओ। खुलेन ना अपना खुलेन। যাত্রাপুর পিএসপি, যাত্রাপুর। वो जो बंदे आए थे कहाँ है? सब उधर। एक और बोलो इधर आगे आएगा। एक आदमी इधर आ गया हो। पैकेटिंग देखने भी था। क्लोज नहीं खड़ा होना।
और उधर वो क्लिक करो क्लिक ऊपर से दे दो একবার ক্লিয়ার হয়ে গেল ভিডিও সবাই ভিডিও করতে লাগবে না, বিজ্ঞানে ভিডিও করলে জানা पेपर आता है डेढ़ पैकेट সেই বিষয়ে কি বলবেন? আজকে ভোররাত্রির দিকে একটা গোপন খবরের ভিত্তিতে শালমুরা বিএসএফ বিউপির বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ বিএসএফ পার্সোনাল মিলে একটা আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেফরুলেট লাল রঙের সেফরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলো আনলো এবং মালগুলো কার কাছে বিক্রি করবো সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা দিচ্ছি আমরা। এবং এই ঘটনা আমরা তদন্ত করতে গিয়েছিলে আমরা 3 জন সাসপেক্টেড সন্দেহজনক 3 জনকে আমরা আটকাইতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন জুবের, আরেকজন হইল নজরুল ইসলাম। তারা কি রাজ্যের নাকি তারা 3 জনই বহিরাজ্যে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, চলছে এবং বিশ্লেষণ সাপেক্ষে আমরা দেখছি। এই নেশা সামগ্রীর বাজার মূল্য কত? এই যে আমরা ইয়াবা ট্যাবলেট ধরতে পারছি, বর্তমান বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার কাছে আছে।
12 নম্বর ব্যাটালিয়ন, হ্যাঁ, চাকমাঘাটে এইবার পূজা হচ্ছে। তো একুরেট বাজেট এখনো আমরা করি নাই, হ্যাঁ, কাজ শুরু করছি, দেখা যাক কীভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো। আর সব আমাদের জওয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এখানে, তো ওই হিসাবে আমরা এগুচ্ছি। কবে থেকে কাজ শুরু করবেন? আজকে তো খুঁটি পূজা, আজকে খুঁটি পূজা হয়ে গেছে, এখন কাজ শুরু হয়ে যাবে। তো ধীরে ধীরে কাজ এগুতে থাকবে। প্যান্ডেল কি স্যার বাইরের থেকে লোক করবো না? না, সব আমাদের নিজের, সব আমাদের প্যান্ডেল নিজের, শুধু মূর্তি বাইরে কারিগর করবে, বাকি সব কাজ আমাদের নিজের। বাজেট স্যার আনুমানিক? বাজেট তো অ্যাকচুয়ালি এখনও কিছু বলতে পারবো না। কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোয় ওই হিসাবে আমরা করবো। বাসাটা নিলাম। Sir, Professor Dr. Manik Shah Mahoday. Thank you all the dignitaries for coming and giving Mrs. Shopna Shaha to kindly felicitate Sir Dr. Damodar Chatterjee, President for Tripura Medical College. We also feel honored to have with us Sir Professor Dr. Arindam Datta, Principal. তদন্ত আমি বলবো সেভাবেও কিন্তু এখানে নিজেকে নিজের যে স্থান তারা সেটাও কিন্তু সেই অধিকারকে ওনারা কেড়ে নিয়েছে আমাদের কাজের মাধ্যমে, এবং আমাদের যে গভর্নিং বডি আছে তারা মিলে সব দিকে সেই চেষ্টাটা চালিয়েছে। আজকে আমি সাধুবাদ দেব রোটারি ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে ত্রিপুরা চ্যাপ্টারকে, যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ফিলোসফিক ওয়ার্ক ওনারা সবসময় করে থাকে। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট অনেক কিছুই করবে, কিন্তু তারপরেও কিন্তু সব কাজ গভর্নমেন্ট করে ফেলবে সেটা সম্ভব না। যারা এই ধরনের সংস্থা আছে তারা এগিয়ে এসছে বলে কিছুদিন আগেও আমার মনে আছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে যারা দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসেন তাদের সাথে এবং রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা মৌ আমরা স্বাক্ষর করি, এবং সেখানে 10 টাকার বিনিময়ে দুপুরের যে খাবার, মিনিমাম যেসব খাবার দেওয়া সেই ব্যবস্থা আমরা সেটা আমি উদ্বোধন করতে গিয়েছিলাম এবং সেটা করতে। আমি এর জন্য রোটারি ক্লাবের যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এক একবার ওনারা যে চিন্তা ভাবনা করেন, আমি ধন্যবাদ দেবো। বিশেষ করে কর্মচারী সংগঠন যারা এখানে নার্সিং এবং এখানে ত্রিপুরা মেডিকেল কলেজের যে সংগঠন, সেই সংগঠনকে আমি ধন্যবাদ দেবো এই কারণে ওনারা এখানে রক্তদানের ব্যবস্থা করেছে। রক্ত এমন একটা জিনিস যে এটাও কিন্তু বাজারে কেনা যায় না, এবং রক্তেরও কিন্তু ধর্ম নেই। এটা মুসলিমের রক্ত না হিন্দুর রক্ত না বুদ্ধিস্টের রক্ত, যখন রক্ত যায় একই। আমি রক্তের মাধ্যমে সবাইকে বলি উই আর অল সেম, উই আর হিউম্যান বিং। আমরা মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, কিন্তু আলটিমেটলি রক্ত দানের সময় আমি এই কথাটা বারবার বলি, আমরা সব এই রক্তদানের মাধ্যমে সেটা আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হয়। শুধু তাই নয়, এটাকে 18 বছরের রক্ত নাকি 7 বছরের রক্ত না 65 বছরের রক্ত সেটাও কিন্তু বোঝা যায় না।
আজকে আমি যখন এখানে যারা রক্ত দিচ্ছে কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম, আমার একটা সবসময় একটা ডিজায়ার থাকে, জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি। দেখলাম যারা দিচ্ছিল, আমি শুনলাম প্রায় 70 থেকে 75 জনের মতো রেজিস্ট্রেশন করিয়েছে আজকে ব্লাড এখানে ডোনেট করে। তো তাদেরকে জিজ্ঞেস প্রায় আমি যাদেরকে আজকে দেখলাম এখানে সবাই মোরালেস পজিটিভ ব্লাড গ্রুপ। আমরা জানি সবাই, কিন্তু এখানে সবাই না, ডাক্তাররা আছেন, ডাক্তার এলাইট যারা আছেন সবাই জানি আমরা 4টা গ্রুপ আমরা জানি, কিন্তু আসলে 4টা গ্রুপ না, আমাদের 8টা গ্রুপ। কারণ RH যদি ফ্যাক্টর আমরা ধরি তাহলে 8টা গ্রুপ আমাদের। আমরা সবাই জানি পপুলেশনের 15% হচ্ছে আমাদের নেগেটিভ গ্রুপ, এবং খুব ডিফিকাল্ট সেটা পাওয়া। এর জন্য আমি বারবার জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপটা কি তোমার বলে পজিটিভ কি নেগেটিভ। নেগেটিভ বলে আমাদের কাছে মনে হয় যে না, এটা মানে নতুন ভাবে এই ব্যক্তিকে আমি আবিষ্কার করলাম। যখন সমস্যা হবে, কারণ আমরা যারা অস্ত্রোপচারের সময় আমরা পেশেন্টের যখন ব্লাড এবং তার ব্লাড গ্রুপ এবং তার হিমোগ্লোবিন দেখি, যখন দেখি তার রক্ত স্বল্পতা রয়েছে বা অস্ত্রোপচারের সময় রক্ত ক্ষরণের চান্স বেশি, মিনিমাম 2 ইউনিট ব্লাড নিয়ে যদি আমরা না যাই বা রেডি না থাকলে সমস্যা হয়। আমাদের ব্লাড ব্যাংক আছে ত্রিপুরাতে প্রায় 14টা ব্লাড ব্যাংক, 12টা সরকারি আর 2টো বেসরকারি। আগে তো হোল ব্লাড দেওয়া হতো, কারণ সেই ব্যবস্থা ছিল না যখন আমরা খুবই ছোট, যে হোল ব্লাড বাচ্চাদের খুব সমস্যা। এখন দেখা গেছে সেপারেশন আলাদা আলাদা করে সেপারেট করা যায়, যার যা তো RBC দরকার তো RBC, প্লেটলেট দরকার প্লেটলেট, এরকমভাবে আলাদা করা যায়। মানে হোল ব্লাড দেওয়ার, প্লাজমা লাগে তো প্লাজমা দিল, হোল ব্লাড না দেওয়াতে বাচ্চাদের উপর লোডটাও কম। তো বিজ্ঞানের অগ্রগতির সাথে এই ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা 2018-তে সরকার তৈরি হওয়ার পরে আমরা বিশেষ করে স্বাস্থ্য বিভাগকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি। গতকালও প্রতি বুধবার, যদি আমরা আগরতলায় থাকি বা ত্রিপুরাতে থাকি, মুখ্যমন্ত্রীর সমাবেশে বহু লোক আসে বাইরে থেকে, বেশিরভাগই আমরা স্বাস্থ্য সম্পর্কে বিষয় নিয়ে। আমি বারবার যখনই বলি অলরেডি পেশেন্ট চলে গেছে কোথাও বাইরে মুখ, আমরা ত্রিপুরাতে আমাদের এখানে সুপার স্পেশালিস্ট এখন আছে। ত্রিপুরা মেডিকেল কলেজে আমি যখন পেডিয়াট্রিক সার্জারি বা অন্যান্য সব খবর আমি মাঝে মাঝে আসি, শুনি, নিজেকে গর্ববোধ হয়। খবরই রাখে না, এবং বেশিরভাগ গরিব মানুষই দেখি বাড়ি ঘর সোনা দানা এগুলো মানে বন্ধক দিয়ে বিক্রি করে বাইরে চলে যাচ্ছে। আমি ওনাদেরকে বলবো আপনার কেন জানেন, আমাদের এখানে আছে, ডাক্তারবাবুরা দাঁড়িয়ে থাকে, আধিকারিকরা থাকে। এই যে বিগত কয়েক ডিকেড ধরে এমন একটা অবস্থা করেছে যে নজরেই যাওয়া হয়নি যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, করার জন্য করা আর কিছু না। একটা বিল্ডিং বানালেই হবে না, তার ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে মানুষের কথা চিন্তা করে যে কি কি তাদের সমস্যা। আমি বলছি না আমরা 100% করে দিয়েছি, কিন্তু একটা চেষ্টা থাকতে হবে। 9টা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করেছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, 250 কোটি টাকা খরচ করে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। এবং সেখানে যে এখন একটা মানুষের এখন একটি ধারণা হয়ে গেছে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যেরকম চাকরি মানে এত সুন্দর একটা অবস্থা থাকে সেখানে, তো সেই অবস্থার মধ্যে কর্পোরেট স্টাইলে হসপিটাল চাই, তো সেইভাবে কর্পোরেট স্টাইলে কিন্তু আমরা এই হসপিটালটা আমরা বানিয়ে আমরা যখন 6 মিলিলিটার একটা মানুষের যদি পার কেজি ইউনিটে তার উদ্দৃষ্ট রক্ত থাকে, আর মহিলাদের বেলা 16 মিলিলিটার থাকে। তাহলে যদি 350 ml আমি ধরি এক ইউনিটে, তাহলে তার উদ্বৃত্ত অংশে যদি ইনটু করি তার কেজি অনুসারে, তো সামান্য অংশটাই দান করছে, আর রক্ত দেওয়া তৈরি হচ্ছে, নতুন করে রূপান্তর হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু ডাক্তারবাবুদের মধ্যে আমি জানি এত কিছু জানার পরেও রক্ত দিতে, অনেকে বলে আমার রক্ত দিলে সমস্যা হয়, কিন্তু রক্ত দিলে আমার নতুন করে রক্ত তৈরি হয় এবং শরীরও কিন্তু ভালো থাকে। তো এইগুলো নিয়ে আমাদের মনে হয় আলোচনা করা দরকার। এবং যেখানে আমি বলছিলাম যখন আমাদের এই HIV ভাইরাস একবার যখন ঢুকবে সেটা কিন্তু পুরো নিরাময় করা যায় না, কিন্তু দেখতে হবে ভাইরাল লোড যাতে কম থাকে, তার যে রেট্রো যে HIV রেট্রোভিয়াল থেরাপি সেটা আমাদের দেওয়া উচিত।
ওএসটি বেরিয়েছে, ওরাল সাবস্টিটিউট থেরাপি, যারা ড্রাগ নেয় তাদেরকে এই থেরাপির মাধ্যমে ফ্রি ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, গভর্নমেন্ট আমাদের সেইভাবে আমরা ব্যবস্থা করতেছি না। এবং একটা মাস গণ আন্দোলন দরকার এই বিষয়গুলো। আর অ্যাডভান্স স্টেজে যদি এইচআইভি হয় সেটাকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, কারণ অনেক সময় এইচআইভি হলে বোঝাও যায়, এর জন্য স্ক্রিনিংও দরকার, প্রচুর স্ক্রিনিংয়ের প্রয়োজন। এবং স্ক্রিনিংয়ের এখনো খামতি আছে, যদি স্ক্রিনিং করা যায় তাহলে আরও বেরিয়ে আসবে আমাদের কতজন আছে এখন ত্রিপুরা, তাহলে অ্যাডভান্স স্টেজে এইডস থেকে আমরা বাঁচতে পারি। আমরা জানি এইডস যখন হয়, এইডসের কারণে মানুষ মরে না, কিন্তু অপরচুনিস্টিক যে ইনফেকশন, সেটা ভাইরাসই হোক, ফাঙ্গাসই হোক, ব্যাকটেরিয়াল হোক, তার কারণে না, কারণ আমাদের WBC-কে সেটাকে অ্যাটাক করে এইচআইভি, আমার যে ডিফেন্স মেকানিজম সেটাই নষ্ট করে দেয়। আপনারা সবাই জানেন, কিন্তু যারা না জানেন সেই বিষয়গুলো আমি জানলে চলবে না, অন্যদেরকে জানানো, আপনাদের কাছে কথাগুলো রাখা, ডাক্তাররা এখানে বেশি, আমার মনে হয় সেটা না বললেই ভালো, কিন্তু যেখানে যতটুকু সম্ভব বলা, আপনারাও এই বিষয়গুলো নিয়ে সমস্ত মানুষের কাছে আপনারা রাখবেন। এবং আমি আশা করি যে ত্রিপুরা যেভাবে এখন কাজ করছে, যে এখানে সংগঠনের যিনি সভাপতি উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছেন, আর আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা সবাই কাজ করছি, এবং তার জন্য আপনাদের অত্যন্ত প্রয়োজন সহায়তা, এবং সেটা আপনারা করছেন, আগামী দিনও করবেন। এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। একটি দেশ মাতৃকা বন্ধুরা, আপনারা সবাই আমার সঙ্গে রাখবেন, এই কারণে আপনারা সবাই কিন্তু স্টেট হসপিটাল হিসেবে এটা ডিক্লেয়ার করি। ত্রিপুরাতে 3টা স্টেট হসপিটাল ছিল আগরতলায়, ত্রিপুরায় 3টা স্টেট হসপিটাল, একটা হচ্ছে IGM জিবি, আর একটা হচ্ছে TMC তখন ছিল না, সেটা BR আম্বেদকর স্টেট হসপিটাল ছিল। তখন কি অবস্থা ছিল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আমরা জানি কি অবস্থা থাকে, আমি বলবো না, যাই হোক, জিনেট এখানে এসেছিল, কিন্তু কর্পোরেট স্টাইলে যখন ওরা কাজ শুরু করলো, আমরা বুঝতে শিখলাম যে এইভাবেও হসপিটাল করা যায়, গভর্নমেন্টের এই বিল্ডিং, গভর্নমেন্টের এই জায়গা, কিন্তু এমনভাবে পলিসিং এবং সব ব্যবস্থা করলো যে ভাঙা চেয়ার, হাতলচারা চেয়ার, যে হসপিটালের চেহারা গভর্নমেন্টের আগে ছিল, তার থেকে আমরা বুঝতে পারলাম না এইভাবেও পেশেন্ট দেখা উচিত, এইভাবেও আমাদের পেশেন্টের ওপিডি দেখা উচিত আমাদের, এবং একটা আনন্দের পরিবেশ আমাদের এখানে ছিল। এখানে আজকে বলা হচ্ছে যে এখানে জুলাই মাসে বৃক্ষরোপণ, আজকে আমরা এখানে বৃক্ষরোপণ আমরা করেছি, এবং বৃক্ষরোপণ থেকে আমাদের বোঝা উচিত যে আমরা কাউকে ছেড়ে আমরা চলতে পারবো, সবাই সবার জন্য। এবং একটা ম্যাচিওর গাছ যদি আমরা চিন্তা করি, তার সেই অক্সিজেন দেয় প্রতি বছরে প্রায় 260 পাউন্ড, আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় 48 পাউন্ড, সে শুষে নেয়। অর্থাৎ যত গাছ আমরা লাগাবো তত আমাদের অক্সিজেনের যে মাত্রা আমাদের এই আবহাওয়া সেটা হবে। তো এইগুলো আমাদের জানতে হবে, তবেই তো আমরা এই প্লান্টেশনের উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে পারবো। এবং বেশি করে আমরা গত বছর 2024-25-এ 5 মিনিটে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা একটা অনুষ্ঠান করি, 5 মিনিটে 5 লক্ষ গাছ আমরা রোপণ করেছি ত্রিপুরাতে। প্রতি বছর আমরা কিন্তু সেটা ইনক্রিজ করছি, এবং গাছের মাহাত্ম আমরা সবাই জানি, গাছ যেমন আমাদের ছায়া দেয়, বাচ্চারা যারা আছে আমরাও রচনা লিখতাম, আবার গাছ আমাদের মানে বাঁচার জন্য কিন্তু সে কাজ করে। এই গাছের যদি আমরা নষ্ট করে দিই, মাননীয় প্রধানমন্ত্রীজি কি সুন্দর একটা কথা বলেছে, এক পেড় মাকে না, সেটা আগে আমরা কোনোদিন শুনিনি। অর্থাৎ মাকে স্মরণ করা, যার মা গত হয়েছে তাকে শ্রদ্ধা জানানো, পাশাপাশি যিনি জীবিত আছেন তাকেও শ্রদ্ধা জানিয়ে মানে মাকে সামনে রেখে বৃক্ষরোপণ করা। আমরা সে কাজটা এখন করছি সব জায়গায়। আজকে আমি সত্যি আনন্দিত যে এই ধরনের একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। আর গাছ, প্রকৃতি আমাদের কিন্তু বেঁচে থাকার যে রসদ সেটা আমাদের বোঝায়। গাছের থেকে আমরা অক্সিজেন নিই,
আর আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, মানে একে অপরের সিম্বায়োসিস প্রসেস আমরা করি। রক্তের কথা যেমন আমি বললাম যে কার রক্ত কোথায় যাচ্ছে এবং তার কোনো ধর্ম নেই, আজকে ধর্ম নিয়ে অনেক অশান্তি সারা পৃথিবীর মধ্যে, ঠিক গাছেরও যে আজকে যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, একমাত্র এইগুলো থেকে প্রকৃতি থেকে আমাদের শেখা হচ্ছে। আমরা গাছ ছাড়া আমরা বাঁচবো? বাঁচবো না। আমরা ছাড়া গাছ বাঁচবে? আজকে এখানে যদি আমি মেডিকেল রিসার্চ সার্জারি একটা পেশেন্ট আমার কাছে আসলো, দেখলাম যে ওর প্রেশার দেখা গেল 200-র উপর হয়ে গেছে, বিপি। তার আমি কোথায় এখন যদি মেডিসিনকে আমি খবর দিই, মেডিসিন বলবো এটা আমার কাজ না, পেশেন্টকে আমি বাঁচাতে পারবো? আমার যদি এখানে দেখা যায় যে কোনো ডিপার্টমেন্টে ইন্টার ডিপেন্ডেন্ট কোনো একটা সমস্যা হয়, চোখের সমস্যা হলো, একই করবো না। যদি বলে তোমার তো অনেক বিভিন্ন সমস্যা তোমার আছে, তুমি মেডিসিনে যাও, সার্জারিতে যাও, তো যদি বলে না আমি দেখো না, এটা আমার কাজ না, কিন্তু এসছি চোখের জন্য, একে অপরের জন্য আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো আগে সরকার এগুলো কোনোদিন চিন্তা করেনি। এখানে কর্মচারী সংগঠন বলেছেন যে আগে কি অবস্থা ছিল, অর্থাৎ সবসময় একটা বিভেদের একটা রাজনীতি এখানে হয়েছে। কর্মচারী মানে যারা এই কলেজকে চালাচ্ছে বা যে কোনো প্রতিষ্ঠানকে চালাচ্ছে তার বিরুদ্ধে জিন্দাবাদ জিন্দাবাদ করতে হবে, এছাড়া সম্ভব না। এর থেকে আমরা বেরিয়ে এসেছি, কাজ করবো, কাজের পয়সা দিতে হবে, যথেষ্ট। এটার জন্য যা যা করার এবং এই অনুষ্ঠান, এই যে আমাদের প্রতিষ্ঠান, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে। আমরাও আমাদের, কারণ তখনের সময় যে অবস্থা ছিল, একটা বিভেদের যে একটা করার ডিভাইডেড পলিসির যে সরকার ছিল, তার থেকে আমাদের চাওয়ার আগেই কিন্তু আমরা করে দিচ্ছি। আজকে এখানে আমার 3% ছিল ডিএ সরকারের, আমি এসে 29 মাসে 29% ডিএ আমি দিয়েছি, তারপর তো করে দিলাম 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাজলেই কর্মচারী সংগঠনকে বলতো যাও জিন্দাবাদ কरो, কাজ কম মত করো, কামটা ফিকর করো, उसका খুব জিকির করো, लेकिन কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছে, কি করেছে আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চেয়ে আমাদের কাজ করার যে বিষয়, সেগুলো নিয়ে আমরা চিন্তিত। পিছিয়ে কিভাবে টেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত। কাউকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তো দেখি সমস্যাটা কি আপনাদের সময়ে 10,000 যে চাকরি, সবাই জানেন 10,000 যেভাবে বেনিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন, সবাই জানে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসে 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরির যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সে সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে, গাফলত দেওয়া হচ্ছে। আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব না, কোনো আন্দোলনের দরকার নেই। কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের একটা বিভেদ করে, সমাজতন্ত্র বলতে বলতে ওরাই সমাজের শত্রু হয়ে গেছে।
আর আমরা বলছি না সবকে সাথ সবকা সাথ সবকা বিকাশ, সবাই উন্নতি লাগে। তবে আজকে দেশ কোন জায়গায় চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব 2014-তে নিলেন, দেখলেন যে কর্মচারী আছে কিন্তু তাদের স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট নেই, মাত্র 32% স্কিল। এই 32% স্কিল দিয়ে কি করে দেশকে সামনের দিকে এগোনো যাবে? এর জন্য যে যে জায়গায় আছে তাদেরকে আরো বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবং এই কারণে আজকে প্রায় 52 থেকে 55% স্কিল এর মধ্যে ডেভেলপ হয়েছে। বারবার উনি বলছে, আজকে যেখানে আমরা চাকরি দিচ্ছি, যতগুলো চাকরি দিচ্ছি, বারবার ওনাদেরকে ট্রেনিং। আমি যখন আমার এখানে যখন আসে মানুষ বলছে যে আমি এই পেশেন্টের জন্য বাইরে যেতে বলেছে, কে বলেছে? বলেছে এরকম। তো উনি তো যদি ওনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো। যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে আমরা সেটা ডেভেলপ করে দেবো, কিন্তু বাইরে যেন পাঠাবে ট্রেনিংকে, সেই জায়গায় আমরা কাজ করছি। আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে, ডেন্টাল কলেজ 63 আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে। আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানে ডেন্টাল কলেজ শুরু করা যায় কিনা, কারণ আগে সরকারকে বললেও হতো না, কিছুই হতো না। যখন আমি ওনাদেরকে বললাম সেই চেষ্টা করতে করতে আজকে সেই জায়গাটা সেই ডেন্টাল কলেজ মানে 7 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে সেটাকে উদ্বোধন করে। আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ আছে, বিভিন্ন যেসব এএনএম জিএনএম সেই ইনস্টিটিউশন সরকারি বেসরকারি সমস্ত ত্রিপুরাতে এখন হচ্ছে। বিভিন্ন সুপার স্পেশালিস্টের যারা আছেন এখানে কাজ করতে চাইছে, আমরা অলরেডি জায়গাও নির্ধারণ করেছি। যে আমি বলছি যে বারবার কোনো পেশেন্ট বাইরে যেতে না যায়, এইরকম যদি হয় তাহলে আমি আপনাদেরকে আমি মানে সেই আমি যে প্রজেক্ট আমার মাথায় আছে সেটা আমি স্যাংশন করব, যে কোনো অবস্থায় বাইরে যেন মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করছি। আমি আশা করি যে এই ধরনের উদ্যোগ আপনারা যেটা নিয়েছেন, আমি বলবো যে এই ধরনের আরও বিভিন্ন যেসব ফিলন্থ্রপিক ওয়ার্ক আপনারা নিশ্চয়ই আগামী দিন নেবেন। এবং এই রক্তদানের মাধ্যমে একটা জিনিস আমাদের মেইন হচ্ছে অ্যাওয়ারনেস করা। অ্যাওয়ারনেস সমস্ত বিষয়ে অ্যাওয়ারনেস করা দরকার। আজকে যারা স্টুডেন্টরা আছে, যারা টিচাররা আছেন পড়ায়, এটাও কিন্তু এক ধরনের পড়াশোনা করাই ঠিকই, কিন্তু এটাও একটা অ্যাওয়ারনেস, পার্টিকুলার একটা সাবজেক্টের বিষয়ে তাকে অ্যাওয়ারনেস করা। আজকে আমরা যদি বলি ত্রিপুরাতে ড্রাগ এডিকশনের যদি কথা বলি, এর জন্য অ্যাওয়ারনেস দরকার। আমাদের এইচআইভি সম্পর্কে যদি আমরা বলি, তার অ্যাওয়ারনেসের দরকার। এইডসের সম্পর্কে অ্যাওয়ারনেস দরকার। আমি বারবার সব জায়গায় গিয়ে বলি, আমি এত এডিকশন ত্রিপুরাতে এই বিগত 30, 35, 40 বছর ধরে যেন এমনভাবে ড্রাগ এডিকশন হয়েছে, আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে প্রচুর, যে সিজারের প্রায় 132% ইনক্রিজ করেছে সিজার এই ড্রাগ, এবং 100 প্রায় মানে 12%-এর মতো মানে যে ড্রাগ সেটা ধরা হয়েছে। কিন্তু এই করে তো চলবে না, সবার যদি সহযোগিতা থাকে এবং এই অ্যাওয়ারনেসের মাধ্যমে এইচআইভি একবার যদি হয় শরীরে, এই ইন্টারভেনাস ইঞ্জেকশনে বিশেষ করে এইচআইভি খুব ত্রিপুরাতে বেড়ে গেছে। আমাদের ছেলে মেয়েদের মতো এখন দেখা যাচ্ছে প্রচুর। তো তাদেরকে তো চিহ্নিত করা হয়েছে, ড্রাগ এডিকশন সেন্টার আমরা করছি, ড্রাগ যাতে রিহেবিলিটেট করা যায় তার জন্য ডি এডিকশন সেন্টার আমরা করছি। সমস্ত ডিস্ট্রিক্টে আমরা 8টা ডিস্ট্রিক্টে আমরা ডি এডিকশন সেন্টার করছি, একটা রেট অফ 20 করোড়। শুধু তাই নয়, 198 কোটি টাকার মতো সব মিলিয়ে আমাদের দেওয়া হয়েছে। বিশ্রামগঞ্জেও একটা বড় একটা ডি এডিকশন সেন্টার আমরা করছি। মাদার অ্যান্ড চাইল্ডে আমাদের একটা হসপিটাল হচ্ছে জীবিতে। আমাদের ডেন্টাল কলেজের জন্য 202 কোটি টাকা আমরা পেয়েছি। এই ডোনার ইনস্টিটিউট চেষ্টা করছে একটা মানে ফুল ফ্লেজে টার্সিয়ারি একটা আই হসপিটাল করার জন্য, আইএলএসে উঠতে বাদিকের জন্য সেখানে আমরা করছি, যাতে করে আয়ের জন্য বাইরে কেউ নিয়ে যেতে না যেতে হয়। আমি পুরো ওদের দেখালাম যে কী কী লাগবে না লাগবে, সেটারও কাজ শুরু হবে। তো আমরা চাইছি যে ত্রিপুরাতে স্বাস্থ্যের জন্য বাইরে যেন না হয়, কারণ প্রচুর মানুষের সমস্যা। এখানে যারা আজকে রক্তদান করতে এসেছেন, আমি অ্যাওয়ারনেসের কথা বলছিলাম, যে একটা সুস্থ মানুষের যদি 18 বছর থেকে মানে 60 বছর পর্যন্ত সে রক্তদান করে, সে 65 ইয়ার্স পর্যন্ত নিয়মিত যদি রক্ত
দান করেন 65 ইয়ার্স পর্যন্ত সে রক্তদান করতে পারে। পুরুষের বেলায় 3 মাসে 3 মাস পর পর অন্তর 4 বার রক্ত দিতে পারে। So, with this, I would like to request our respected chief guest, Sir Professor Dr. Mani Saha, Honorable Chief Minister. শ্রদ্ধা দর্শক আসলে রয়েছে একটা ভালো একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন। মানুষের যদি আমরা কথা বলি, মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমাকে ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কীভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনও নিশ্চয়ই আমরা আরও বেশি রিফাইন থেকে আরও রিফাইন যাতে ত্রিপুরা মেডিকেল কলেজ হয়। এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায়শই বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি দিয়েছি এইগুলোই বলি, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল আমরা জানি এটাকে যদিও বলা হয়, কারণ এনএমসি বা আগে যে এমসিআই গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট। মাঝখানে ওই গভর্নমেন্ট গ্রাম সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে না। কিন্তু আমরা জানি এই কলেজকে গভর্নমেন্ট যেভাবে আমরা লালন পালন করছি, বিভিন্ন সময় আমার কাছে আমাদের সিইও স্যার থেকে শুরু করে আমাদের যারা আমাদের এখানে ডক্টর পিরায় যিনি চেয়ারম্যান এবং প্রিন্সিপাল প্রায়শই আমার কাছে আসেন, কারণ আমাদের এই কলেজ যাতে প্রপারলি চলে তার যে পড়াশোনার যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা অল ইন্ডিয়া বেসে যাতে ভালো থাকে তার জন্য এনএমসি এখন গঠিত হয়েছে। তার জন্য অনেক সময় ফ্যাকাল্টির ঘাটতি হয়। ইনফ্রাস্ট্রাকচার তো এখন নিজেদের পায়ে দাঁড় হয়ে গেছে, এখন সমস্যা নেই ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাবে না, কিন্তু এটা দোকানে পাওয়া যাবে না যে ফ্যাকাল্টি কিনে আনলাম। আগে ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু যখন হয় তখন ফ্যাকাল্টির খুব অভাব ছিল। আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে আমরা
জয়েন করেছে, কিন্তু আমাদের কাছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এগুলো একেবারেই ছিল না। তো নর্থ ইস্টার্ন জোনের থেকে বিশেষ করে রিচ থেকে যারা পাস করেছে, আসাম থেকে যারা পাস করেছে, তাদেরকে নিয়ে এসে কিন্তু মেডিকেল কলেজে তাদেরকে আমরা নিয়ে আসতাম। আমরাও ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জানতে পেরেছি। তো দ্যাট টাইম ইট ওয়াজ বার্ডিং স্টেজ অফ পিএমসি। কিন্তু আজকে আমাদের ফ্যাকাল্টিরা কিন্তু আস্তে আস্তে প্রিন্সিপালের পর্যন্ত যে গাইডলাইন্স ক্রাইটেরিয়া আছে সেটাকেও ফুলফিল করার উপায় ছিল না। আজকে আমাদের নিজেদের যে ব্যক্তি উনি এখন এনএসএ গাইডলাইন্স প্রিন্সিপালের যোগ্যতা অর্জন করেছে। আমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজেও সেটা করছি। আগামী দিনে যে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শুরু হয়েছে, সেখানেও এই সমস্যা বারবার আমরা কিন্তু ওইভাবে রাখছি যে আমাদের যারা ছেলেমেয়েরা আগামী দিন যখন তাদের এক্সপিরিয়েন্স গেইন করবে, যাতে ওই জায়গাটা খোলা থাকে। কারণ বারবার বাইরের থেকে কত আনবো, আর বাইরের থেকে এসে থেকে তারাও চলে যায়। কত বার্গেনিং, 5 দিন আসবো, আর এমএনসি যখন আসবে বা এমসিএ আসবে, ফেস প্রেজেন্টেশন, কি দৌড়াদৌড়ি, কি অবস্থা, এসছে কিনা, ফ্লাইটে এসছে কিনা, ঠিকভাবে যত্ন করা হয়েছে কিনা, ফ্যাকাল্টিদের জন্য বলা হতো তুমি দেখবে এসে, কত সব দুনিয়া। এখন তো সেই অবস্থা নেই, আমাদের ছেলেমেয়েরা এখন ওই জায়গায় চলে এসেছে। তো একটা ফুল ফ্ল্যাজেড যাকে বলে একটা মেডিকেল কলেজ, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। Respected Chief Guest, Sir Professor Dr. Manik Saha, to kindly hand over the quadruple worker to Mr. Subroto Das, who had undergone total hip replacement surgery at Tripura Medical College. For that, I would like to request Anand Kumar Poddar, Medical Superintendent, Dr. Brown Teaching Hospital, and Sri Chimut Chakraborty, President, Anand Datta, Principal, Tripura Medical College, by offering flower bouquet, Uttoriya. সম্মানিত প্রতিনিধিবৃন্দরা, I would also like to request Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev, Mrs. Chandrama Sarkar and Mrs. Anima Dev to kindly felicitate our respected Chief Guest, Sir Dr. to kindly felicitate our respected Sir Mr. Shapon Saha, retired IA. With us on this dais, Sir Dr. Pramod Heshwar, Chairman, Society for Tripura Medical College. We feel honored to have with us Uttoriya Memento as a token of love. We also feel honored to have with us Shri Jimut Chakraborty, President Tripura Medical and Nursing College, Kormochari Sangh. President Rotary Club of Aspiring Agartala on this dais. We feel honored to have with us Sir Professor. Thanks to Sir Professor Dr. Manik Saha, Honorable Chief Minister, Government of Tripura, for giving a valuable concept a great success. ইতিমধ্যে বৃক্ষরোপণ, স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং রক্তদান শিবির
সুন্দর। কি হয়েছে এখন তো একটু কালকে যেটা জানতে পারলাম, রাত্রে 12:30 পৌনে 1টার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে, কুমারঘাট রোড থেকে আইয়া ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসতো। পুলিশের গাড়ির মানে এত সজোরে ধাক্কা মারছে, মারার পরে এখানে টোটাল গাড়ির মধ্যে 3 জন আসতো ওই ইনোভা গাড়ির মধ্যে, আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে। তো টিএসআরের নাম হলো মিলন দেব বর্মা। আর ওই গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো 3 জন, একজন হলো সাজিদ খান, একজন হলো আক্তার আলী, আর একজন হলো 3 জন মারা গেছে। তো 3 জনের মধ্যে 3 জনের বাড়ি ভগবাননগর। আর যে টিএসআর যে মারা গেছে তার বাসা কোন জায়গায়? বাসা শুনতে পাচ্ছি কোয়াই বলে, কোয়াই। তো কি মানে আপনি কি দেখছেন রাত্রে গিয়া যে কিভাবে মানে অ্যাকচুয়ালি দুর্ঘটনাটা হয়েছে? রাত্রে গিয়ে দেখছি ওই পুলিশ গাড়িটা তো আসলে অ্যাকচুয়ালি দাঁড়ানো আসতো, কিন্তু এই গাড়িটা ইনোভা গাড়ি যেটা এত সজোরে আইছে, এত হাই স্পিডে আইছে, আইয়া মানে মারছে পুলিশ গাড়ি। মানে এখন পর্যন্ত 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে। জায়গার জন্য বাড়ি আবার বাইরে হলো একটা মারা গেল, বেশি সময় 3-4টা মারা গেল।
ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস একটা কল আইছে যে বিশালগড় বাইতে দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়া দেখি বাইসাইকেল আর বাইক খুলে বাড়ি হয়ে গেছে। বাইসাইকেল আরোহী পাইছি আমরা, বাইক পাইছি না। কি নাম আহত ব্যক্তি? অজিত সরকার, 50 বছর। অবস্থা কিরকম? অবস্থা মাথা টাথা ভালো ব্যথা হয়েছে, ব্লাড। মানে বাইক আর বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়েছে? বাইসাইকেল আর বাইক। আমি ফোন করতে হচ্ছে, বলেন। বলেন, আপনি সুস্থ অবস্থায় আছেন নি? আমি ফোন করতে হচ্ছে। আপনি সুস্থ অবস্থায় আছেন না এখন? কারে ফোন করতেছেন? আইডিয়া করে লিখতে লাগছে বয়স বেশি লিখছে। তুমি পুলিশ থানা এমন কিছুই তো না, প্রবলেমের কিছু এলাকাবাসী স্যার, যেটা মোটেও কাম্য না। আমরা এলাকাবাসী, এখন আমার চোখের সামনে দেখলাম যে আপনারা কি ধরনের ব্যাপার। মোবাইলটা কিন্তু ফালাই দিব। কেন মোবাইলটা ফালাই দেন কে? বলে মিডিয়া ও এখানে বলে জিআরপি থানার কি ওসি তাই নেই, তাই না? আপনারা আওয়ার পরে আপনারা বাজার ব্যবহার করছে, এরপরে মারুনের লিগা ফাতল লইছে হাতের মধ্যে, আমি দেখলাম দাঁড়াইয়া। তাই নাকি সুস্থ অবস্থায় ছিল? না না না, তাই নেশা করে রয়েছে। কি করবে, মানে একটা গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন, বিশালগড় রেল স্টেশন, মানে এখানে একজন ওসি এরকম অবস্থা, কি করবে? না কি কম, ওইটা তো যা দেখলাম চোখের সামনে, যা দেখুন তো দেখলাম, ওই তাই দাঁড়াইতে পারে না, এমনভাবে খাইলো। আপনার নাম? উত্তম বণিক। বাড়ি কোনখানে আপনার? ওই তো এখানে। তাহলে কি প্রতিনিয়ত এরকম ভাবে নেশা করে থাকে? প্রতিনিয়ত আমি তো এরকম দেখি না, তো আজকে আউনে দেখলাম আর কি। আমি তখন যাবো, আমরা আশ্রম অনুষ্ঠান আছে, একজন আইতাছে, এর লিগে আমি হেলিগে দাঁড়িয়ে রয়েছি আর কি। আমার দাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে?
আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি? ডিউটিতে আছেন আপনি? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারে বাড়ি দিবেন? তোমরা লাইসেন্স আছে নি? কারে বাড়ি তোমরা দিবেন? মিডিয়া আছে, লাইসেন্স আছে। কি লাইসেন্স দেখাতাম আপনারা কোন? ওই ওই লাঠি লয়ে এলো। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে কেওয়াজ কি করবেন? করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আইও না। কি নাম আপনার? নামটা কি বলেন? আপনি লাঠি নিয়ে বাবারা জিজ্ঞাসা করো। কারে জিজ্ঞেস করব? বাবারে। লাঠি নিয়ে কি করবেন আপনি? ঘটনা তাই নিয়ে আইসি একটু আগে আইসিরা মানে হল্লা করতেছে যে ভাষায় অনেক কিছু দাবি জানাচ্ছে। মানে কে আইছে? আমরা ওসি সাহেব এএসআই সুযুক্ত করবো। হ্যাঁ, কি কি করছে আপনার সাথে? করছে বলতে তাইলে মানে অনেক সময় অনেক ভাষায় গালিগালাজ করছে, মুখ খারাপ করছে। আজকে কি হয়েছে? আজকে কি করছে? আজকে হঠাৎ করে আইসিরা মুখ খারাপ করছে। হ্যাঁ, পিতা বাবা পিতা না কি ডিউটি করে গেছে। তাহলে সুস্থ ছিল না? তাহলে তো সুস্থ অবস্থায় সুস্থ দেখলাম। মানে নেশা টেশা করে আসতো এমন কিছু? এমন তো আমি বুঝি না। এটা কোন থানা? এটা বিশালগড় জিআরপি ওপি। মানে প্রতিনিয়ত এরকম ভাবে গালিগালাজ করে আপনারা? প্রত্যেক দিন না, মাঝে মধ্যে। আজকে এমন হঠাৎ করে এমন হয়ে আছে যে তা আপনারা জানাইছেন না উপরে, মানে অফিসে? পরে জানাইছি, স্যারেরা জানাইছি, স্যারে বলছে লিখিত কমপ্লেন হওয়ার জন্য। মোবাইলটা ফেলাই দেব, কিন্তু মোবাইল ফেলাই দেব। যাও। আপনার নাম কি? আমার নাম নাই। আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমার কিচ্ছু নাই, আমি কনস্টেবল। স্টেশনে কি দায়িত্বে আছেন? আপনি কি স্টেশনে সুস্থ অবস্থায় আছেন নাকি? ডিউটিতে আছেন আপনি? আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই বাড়ি। আপনি কি ডিউটিতে আছেন? দিতাম নেই। কারে বাড়ি দিবেন? তোমরা লাইসেন্স আছে নি? কি লাইসেন্স? তোমরা মিডিয়া আছে, লাইসেন্স আছে। কি লাইসেন্স দেখাতাম আপনারা কোন? ওই ওই লাঠি লয়ে এলো। আমার কাছে খবর আছে আপনি ডিউটি অবস্থায় স্টেশনে ইয়ে করতেছেন, লাঠি নিয়ে কেওয়াজ কি করবেন? করতেছেন। লাঠি নিয়ে কি করবেন? আজকে ওনাকে চার সংযুক্ত হবে। আমরা আজকের পর থেকে আপনাদের কোনো সহযোগিতা, আমরা পুরা পেয়ারাই বলি, আমরা কোনো সহযোগিতা আপনাকে এদারা খবর নড়ে এখন যে আমরা আছি বর্তমান মোবাইল আমরা বলেছেন যে আপনি যদি চার্জ তোমার পার্টি দেওয়া লাগবে, তাই ইন্টারন্যাশনাল কে তাই নমস্কার সবাইকে। প্রথম এসেছি আমি আজকে বিডিও স্যারের অর্ডারে। আমি গালাছড়া ব্লকের পঞ্চায়েত সেক্রেটারি স্টাফ। বিডিও স্যার আমাকে একটা কত মিনিটে আমাকে ট্রান্সফার অর্ডার দিয়েছেন যে নদিয়াপুর শনিচরা পঞ্চায়েতের চার্জ দেওয়ার জন্য। আমি কদমতলা ছিলাম সার্ভে, পিএমআই গড় সার্ভের জন্য কদমতলা জিপিতে। ওইখান থেকে আমি প্রায় 4:45টার সময় এখানে এসেছি। ইমার্জেন্সি আমাকে চার্জ নিতে হবে আজকেই।
মানে খুব বিডিও স্যার আমাকে সুপারভাইজার আমাকে ফোন করেছেন 2 বার 3 বার, আজকে চার্জ নিতে হবে। আমি এখানে উপস্থিত হলাম নদিয়াপুর পঞ্চায়েত অফিসে। আসার পর দেখি পিআরআই বডি সবাই প্রধান সহ পিআরআই বডি সবাই তারাও এখানে উপস্থিত আছেন। সবাই আমাকে বলছেন আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি যদি চার্জ নেন তাইলে আমরা কালকে আর পঞ্চায়েতে আমরা কেউ আসবো না, আপনাকে কেউ সহযোগিতা করবো না। কিন্তু পঞ্চায়েতের কোনো দাবি দেওয়া সবকিছু পূরণ করতে হবে, আপনাকে একাই করতে হবে। আমি বললাম যে আমাকে পিআরআই বডি, উনি বলছেন কোনো ওয়ার্ক অর্ডারে তিনি সই করবেন না, কোনো পেমেন্ট শিটে তিনি সই করবেন না। এইভাবে কিভাবে হয়? পঞ্চায়েত তো প্রধানের সিগনেচার ছাড়া তো পেমেন্ট করা যায় না। আমি একা তো পেমেন্ট করতে পারবো না, প্রধানের উনি সই না দিলে আমি পেমেন্ট কিভাবে করব? জানিয়েছি সবাই, বিডিও স্যারকে জানিয়েছি, সুপারভাইজার স্যারকে জানিয়েছি, কিন্তু ওনারা দেখবেন বলে এখন রাত্রে 9টা প্রায় বাজে, কিন্তু ওনাদের কোনো সাড়া পাচ্ছি না। আমাদেরকে সবাই পিআরআই বডি সহ পত্র অঞ্চলের অনেকেই এখানে এসে আমাদেরকে এই নজরবন্দি হিসাবে রেখেছেন, আমাদেরকে যেতে দিচ্ছেন না। কিন্তু এখন পর্যন্ত 9টা বেজে যাচ্ছে, এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিডিও স্যার আমাদেরকে কোনো সাড়া দিচ্ছেন না। এটাই আমাদের দুঃখ। আমি জীবনে এরকম পরিস্থিতিতে পড়ি নাই, আজকে এই প্রথম আমি এই জীবনের প্রথম এই পরিস্থিতিতে পড়েছি। রঞ্জিত গোস্বামী, পঞ্চায়েত সেক্রেটারি, অমিত চন্দ্র, কালাসলা ব্লক, নদিয়াপুর শনিশলা। ট্রান্সফার তো আমাদের গভর্নমেন্ট জব ট্রান্সফার হবেই, আজকে একটা জায়গাতে কালকে একটা জায়গাতে যেতেই হবে। তো আমাদের হায়ার অথরিটি যখন অর্ডার দেবে সেই অর্ডার আমরা মেনে চলতে হবে। তো হায়ার অথরিটি আমায় গতকালকে জানিয়েছে, অর্ডারটা আগে বেরিয়েছে, কিন্তু গতকালকে জানিয়েছে যে আজকে আমি চার্জ হ্যান্ড ওভার করার জন্য। সেই মোতাবেক আমি আমার প্রধানকে গতকালকে রাত্রেই আমি জানিয়েছি যে আগামীকালকে আমি চার্জ হ্যান্ড ওভার করবো। তো নতুন একজন ইনচার্জ আসবেন, উনি আমাকে বলেছেন যে আপনি চার্জ হ্যান্ড ওভার করবেন। হঠাৎ করে বললেন, আজকেই আমি রাত্রে খবর পেয়েছি, বিকালে খবর পেয়েছি, তাই বললাম। বলছে ঠিক আছে, যদি নতুন চার্জ নেয় যে আমরা পঞ্চায়েতে আর আসবো না, আপনি ওনাকে চার্জ দেন, আপনার সারা যদি চার্জ দিতে পারেন দেন। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, যেখানে আমরা হায়ার অথরিটি অর্ডার দিয়েছি আমি সেটা পালন করতে হবে, কারণ হায়ার অথরিটি অর্ডার তো আমরা ভঙ্গ করতে পারবো না। আর যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, আজকে ওই পঞ্চায়েতে কালকে অন্য পঞ্চায়েতে, কালকে অন্য ব্লকে যেতে হবে, তো সেটা তো মানতেই হবে। উনি বললেন না সেটা তো মানতেই হবে, ঠিক আছে, কিন্তু সেটা তো হুট করে হয় না। আমি তো প্রধান, আমার সাথে একবার বিডিও স্যার কথা বলতে পারতেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, তো কোনো কিছু না বলিয়ে আপনাকে ট্রান্সফার করলেন। উনি ওই শেষ কথা বলে রেখে দিয়েছেন। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি গজেন্দ্রনগর সার্ভেতে ছিলাম, আমার পিএমআই সার্ভে চলতেছে সেখানে আমি গেছি। তারপর প্রায় 4টার দিকে আমি পঞ্চায়েতে এসেছি, ওনাকেও আমি ফোন করেছি আজকে 4টার সময় আমি চার্জ দিয়ে দেবো। তো সেই মোতাবেক আমি আমার কলিগকে ফোন করেছি 4টার সময় আপনি আসেন, চার্জটা টেক ওভার করবেন, আমি হ্যান্ড ওভার করে দেবো। তো 4টার সময় উনিও এসেছেন, আমি চার্জটা সব রেডি করে নিয়েছি। তার মধ্যে আমাদের পিআরআই বডি এসে ওনাকে বাধা দিচ্ছেন চার্জ না নেওয়ার জন্য। তো বলছিলেন যে যদি চার্জ নেন আপনি, তাহলে কালকে থেকে আর আমরা পঞ্চায়েতে আসবো না, আপনি একা কাজ করতে লাগবে, পিআরআই বডি ছাড়া আপনি যদি কাজ করতে পারেন, উইদাউট পিআরআই বডিতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে চার্জ নেন। তো সেই কথা আমি আমার হায়ার অথরিটি জানাইছি, জানানোর পরে স্যার আমার সুপারভাইজার স্যার আমার কইছে যে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো, যে এখানে পরিস্থিতিটা একটু উগ্র দেখতেছি। তখন কইছে ঠিক আছে তোমরা ব্লকে আই পড়ো। তখন আমি আমার কলিগকে কইতাছি যে চলেন ব্লকে যাই গিয়ে আমরা। আর যেই ব্লকে যাই গিয়ে কইতে আমার পিআরআই বডির তারা কইছে কি আপনি যাইবেন, আপনারা আজকে এখানে থাকবেন। ওই প্রথমে আমরা লক করিয়া দিছে, গেট লক করিয়া তারা বাইরে গেছে গিয়া। তারপরে যাই হোক তারা কইছে যে আমরা তো এখানে লোকাবে না, গেটটা খুলেন অ্যাটলিস্ট। তখন তারা গেট খুলে ভিতরে বইছে, বইয়া আমরা সাথে মানে আজকে যাইতে পারতাম না, বিডিও স্যার আইতে লাগবো, এখানে আইয়া নিতে লাগবো। তারপরে আমি আমার অথরিটি জানাইতেছি, বারবার জানাইতেছি, সুপারভাইজার স্যারে বিডিও স্যারে জানাইছি যে এই ঘটনা হইতেছে। স্যার তারা কইতেছে ঠিক আছে দেখতাছি। তারপরে পুলিশও আইছে, পুলিশও আই আমার সাথে কোনো কথা কইছে না, ওনাদের সাথে কথা কইয়া পুলিশও বাইরে গেছে গিয়া। তো যতটুকু জানছি আমার হায়ার অথরিটি আমরা উদ্ধার করার লাগে পুলিশ পাঠাইছে, কিন্তু পুলিশও আমরা সাথে কোনো কিছু কথা না কইয়া পুলিশ বাইরে গেছে গিয়া। আমাদের একজন মহিলা স্টাফও আছে এখানে, যার 2টা বাচ্চাও আছে, কিন্তু রাত্র প্রায় 9টা বাজে সারছে, ওনারা আমরা যাইতে দেন না। তো আমি ওনাদের কাছে রিকোয়েস্ট এখনও রাখবো যে আমরা দুইজনে রাখিয়া ওই মহিলা স্টাফটারে যাতে যাইতে দেওয়া হোক। যদি ওনাদের দাবি আমাদের হায়ার অথরিটি নিয়ে, আমাদের কাছে ওনার কোনো দাবি নেই, আমরা কোনো দাবি পূরণ করতে পারবো না, কিন্তু আমি রিকোয়েস্ট ওটাই করবো যে আমার মহিলা স্টাফ যে আছে জিআরএস, ওনাকে যাতে ছেড়ে দেন, উনি যাতে বাড়ি যেতে পারে। ওনার 2টা বাচ্চা বাড়িতে আছে, ওনার হাজব্যান্ডও বাড়িতে নেই। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবো ওনাদের কাছে, আপনাদের মাধ্যমে, মধ্যস্থতার মাধ্যমে। এটাই আমার। আপনার কত বছর
মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ অবিলম্বে খেলাধুলা ভিডিওকে অন্যান্য স্থানান্তরিত করতে হবে অবিলম্বে খেলাধুলা ভিডিওকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করতে হবে ফলে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছে খেলাধুলার ভিডিও হায় হায় এই খেলাধুলা গার্ডি ব্লকের ভিডিও হায় হায় ভারত মাতা কি ভারত মাতা কি। নমস্কার, আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। ট্রান্সফার বিষয়টা তো ট্রান্সফার হতে পারে, কিন্তু সমস্যা আমি যেটা মনে করি, কিছুদিন আগে আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে বিডিও স্যারের সাথে আমার কিছু মতানৈক্য তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতে উনি আমার ইনচার্জকে ট্রান্সফার করেছেন, সেটা আমরা পিআরআই বডি মানতে পারছি না। তো ট্রান্সফার হতে পারে, কিন্তু আমি একজন প্রধান হিসাবে আমার কাছে কোনো জানা নেই। গতকালকে 6টার সময় বলা হয়েছে উনি আজকের মধ্যেই যে ট্রান্সফারটা ওনাকে জমা দিতে হবে। তো আমরা সেটা মানতে পারছি না, যার কারণে আজকে আমরা যিনি চার সমঝানোর জন্য এসেছেন ওনাকে আমরা বলেছি এভাবে যদি কাজ চলে আমার পঞ্চায়েতে, তাইলে যিনি ইনচার্জ হয়েছেন ওনাকে বলেছি আমরা আগামীকালকে থেকে ওনাকে কোনো সহযোগিতা করব না বা পঞ্চায়েতে আমরা আসবো না। উনি যদি উনার একাভাবে উনি আমার পঞ্চায়েতের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ চালিয়ে যেতে পারেন তাহলে উনি চার্জ নিতেন। তো উনি বলছেন উনি সম্ভব হবে না। তো উনি উনার হায়ার অথরিটিকে জানিয়েছেন, ওনারা বলেছেন বিডিওর অর্ডার, এটা ট্রান্সফার নিতেই হবে, চার্জ নিতেই হবে। তো আমরা বলতাম কিভাবে আপনি যে কাজ করতে পারেন। তারপরে ওনারা আবার জানানোর পরে বলছেন আপনারা দুজন ব্লকে আসেন, ওখানে এসে চার্জ নেবেন। তো যার জন্য আমরা ওনাদেরকে যেতে দিইনি। 13টাও ওয়ার্ক অর্ডার আছে, অ্যাপ্রুভ আছে, যেটা জিওটেক হয়ে গেছে। আজকে এই 5টার সময় আমরা দেখতে পেলাম উনি আবার এই আমার ওয়ার্ক অর্ডার গুলো ক্যান্সেল করছেন। এইভাবে উনি বসে আমার পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাধাপ্রাপ্ত করছেন। আমার পঞ্চায়েতকে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ করতে উনি দিচ্ছেন না, ওখানে বসে বসে সিপিএম এর দালালি করছেন। ভিডিও কালাছড়া ব্লক অমিত চন্দ্র, যিনি আগে ছিলেন ওনার নাম মহিউদ্দিন, যিনি এসেছেন চার্জ নেওয়ার জন্য ওনার নাম রঞ্জিত গোস্বামী। আমরা চাইছি ভিডিও স্যার এখানে আসুন, আসার পরে আমাদের যে সেই যে বিভিন্ন ডেভেলপমেন্ট কাজের যে ওয়ার্ক অর্ডার গুলা ক্যান্সেল করে কি জন্য করেছেন আর কি কারণে আমার ইনচার্জকে এভাবে আমাদের উপরে উনি ইয়ে করে হেনস্থা করছেন, তার জন্য সেটা আমরা জানতে চাই আর আজকে শুরু বসতে চাই। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার কাছে সেই বার্তাটুকু পৌঁছানোর জন্য অনুরোধ করব। সেই কালাছড়া ব্লকে বসে কালাছড়া ব্লকের প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টির গঠিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে উনি বাধা দিচ্ছেন এবং কালাছড়া হলে এসি রুমে বসে সিপিএম এর দালালি করছেন। যতক্ষণ পর্যন্ত এখানে ভিডিও স্যার আসছেন না ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো। আরেকটা বিষয়, আমরা সেখানে 4টা থেকে বসে আছি, এর মধ্যে দেখা গেছে কালাছড়া ব্লক থেকে চড়াইবাড়ি পিএসএ ইনফরমেশন করা আছে, পুলিশ প্রশাসন পঞ্চায়েতে এসেছে। আসার পরে ওনারা আমাদের সাথে কথা বলে ওনারা দেখেছেন ওনাদের যারা সম্ভব হবে না সেটা সমাধান করা, ওনারা চলে গেছেন। আমরা আছি। আমার নাম অযোধ্যাকান্ত দাস, আমি নদিয়াপুর সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর ওনারা যারা বসে আছেন সবাই আমার পঞ্চায়েতের সদস্য এবং উনি বয়স্ক, উনি উপপ্রধান আমার পঞ্চায়েতের। আপনারা এই স্কুলগুলো কোন কথা বললেন আপনি? কালকে থেকে জানেন আপনি রাস্তা বন্ধ হইল, আপনার দায়িত্ব আছেন। এতটা গাড়ি মধ্যে ব্লক হয়ে রয়েছে, এতটা লোক আছে, হ্যাঁ লজ্জা নাই আপনার? দায়িত্ব যদি পালন করতে না পারেন কেন করছেন? দায়িত্বতে বেতন দেয় সব কিছু দেয়, ওটা মেনটেনেন্স করার লাগে। গত আমার 2 বছর গেছে লকডাউন, গভর্নমেন্ট আপনারা বেতন দিয়ে গেছে, গভর্নমেন্ট বেতন কম দিচ্ছেন আপনারা, আপনারা ডিউটি পালন করেন না। আজকে রাস্তা ব্লক হয়েছে, কত মানুষ, কত অসুবিধা আপনার কারণে এখানে ব্লক হচ্ছে। কতদিন হয়েছে এই সুভাষ নগর, ওই আরেকজন হয়েছে শুকনাতলা,
লজ্জা দেওয়া উচিত। कि हम लोग जो बच्चों का गार्जियन है सब यहाँ पे देखिए बच्चे हैं यहाँ धरना यहाँ रोड ब्लॉक करके बैठे हैं वैद्यमूलक हम लोग ये रोड बंद करना पड़ा क्योंकि बहुत बार हम लोग ने जहाँ सरकार जहाँ भी एसडीएम ऑफिस हो वीडियो ब्लॉक हो जहाँ भी हम लोग ने खोज किया हमारे स्कूल के लिए ये स्कूल एक ऐसा अवस्था बन गया है गेट भी नहीं और दरवाज़ा भी नहीं और फैन तो फैन अभी तो 1-2 महीना पहले हम लोग ने ये स्कूल बंद किया उसी समय फैन दिया मात्र। कौन सा स्कूल? ये रेसिडेंट छातनाला रेसिडेंट स्कूल इंग्लिश मीडियम स्कूल। क्या प्रॉब्लम क्या है? प्रॉब्लम यह है कि ये जो स्कूल का जितने भी फर्नीचर है बेड है कुछ भी नहीं है। बेड एक बेड में 2-3-4 वहाँ सोना पड़ता है बच्चों को और दरवाज़ा नहीं गेट नहीं और जितने भी यहाँ पे देखिए आप जाके देखेंगे तो समझेंगे कि कैसा स्कूल है। ऐसा अवस्था में बच्चा क्या पढ़ना चाहेंगे और जो ये जितने भी गार्जियन हैं सबसे पूछ के देखिए कैसा अवस्था है। देखेंगे तो आप समझेंगे कि ये स्कूल नहीं है तबेला का घर है। तबेला माने आप जानते हैं कि तबेला घर कैसा होता है जो जैसे माने गाय और घोड़े को रखा जाता है ना ऐसे ही स्कूल है। क्या ऐसे बच्चे का भविष्य बनेगा क्या? अच्छा आप लोग क्या कोई अधिकारी के पास गए थे पहले हम लोग ने स्कूल भी ब्लॉक किया बहुत बार ब्लॉक भी किया। अच्छा। और यही हम लोग को आश्वासन दिया जाता है कि हाँ 1-2 महीने में हो जाएगा लेकिन अभी 6 महीना हो गया अभी तक नहीं हो रहा है। 6 महीना क्या है 4-5 वर्ष कितना वर्षों का ये स्कूल है अभी तक कुछ भी सिस्टम नहीं है। यहाँ पे जो भी आप जाके देखेंगे अधिकारी और सरकार के जो गवर्नमेंट में जो शिक्षा का जो शिक्षक अधिकारी है जो जाके देखिए अवस्था कैसा है। जब देखेंगे तो समझ में आएगा मैं कैसे बोल रहा हूँ। तो कितने बजे से आप लोग ने स्ट्राइक बंद किया रोड? अभी 6 बजे से हम लोग ने स्ट्राइक बंद किया। अभी कोई अधिकारी आया है क्या? अभी तक स्कूल का एक IAS ऑफिसर आए हैं और उन्होंने आश्वासन दिया। यही बार आश्वासन यही देते हैं कि होंगे लेकिन बहुत वर्ष हो गया है अभी तक कुछ भी स्कूल में वो जो प्रॉब्लम अभी फिलहाल क्या आप रोड ओपन नहीं करोगे? क्या डिमांड है? तो जब तक हम लोग आश्वासन जैसे सरकार की तरफ से हमारे सब जोनल की तरफ से जितने भी जो हमारे जो सरकार हैं वो हमको आश्वासन नहीं देंगे तब तक हम लोग ऐसे ही बंद करके रखेंगे। अब क्या अभी आपका डिमांड क्या है? डिमांड यही है कि आके हमारे जितने भी शिक्षक अधिकारी के जो उच्च पद पे हैं वो आके हमको आश्वासन दे और जितने भी स्कूल में जो प्रॉब्लम्स हैं उसको सॉल्व करने के लिए हम लोग को आश्वासन देंगे तभी हम लोग अच्छा आप लोगों का स्कूल में स्टूडेंट कितना है? स्कूल में हम लोग का 100 से 100 ही है हमारे स्कूल। और टीचर 3 ही है। 100 स्टूडेंट में 3 ही हमारे टीचर्स हैं। अच्छा ठीक है। अच्छा ये कौन सा रोड आप लोगों ने ब्लॉक किया है? छातनाला स्कूल है छातनाला स्कूल के पास ही रोड है उससे हम लोग। कौन सा रोड? ये रोड क्या 10 से कंचनपुर यही। ठीक। आपका नाम क्या है? परिचय। मेरा नाम हेमंत रियांग है। मैं आनंद बाजार का रहने वाला हूं और हमारे बच्चे भी यहीं पढ़ते हैं। अच्छा ठीक নমস্কার। কিছুক্ষণ আগে হসপিটালে গ্রামীণ হাসপাতালে একটা মারামারির ঘটনায় একটা লোককে ভর্তি করা হয়, আপনিও এসেছেন, কি দেখলেন এবং কি জানলেন? এখানে আমরা একটা ইনফরমেশন যায় হসপিটাল থেকে যে মারামারি একটা ঘটনা, এখানে আহত ব্যক্তি এসেছে চিকিৎসার জন্য। তো যথারীতি আমরা এখানে আসি এবং দেখতে পাই যে মাইক্রো ফাইন্যান্সের একজন এবং সাসেনের একজন বিশ্বজিৎ দুজনই ইনজোর্ড অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তো তাদের চিকিৎসা চলছে, পরবর্তী প্রসেস দেখা যাবে চিকিৎসা করার। ধন্যবাদ।
আপনার স্বামীরই তো আমার স্বামীর বাড়িতে গাড়ির চাবিটাও হাতে আছে বাড়ি ঢুকছেও না তাইনেরা বাড়ি আইয়া আপনার সামনেই তো ঘটনা? হ্যাঁ আমার সামনে, আমার প্রতিবেশীও আছে। যে কি ছিল ঘটনাটা? কোন ঘটনাটা স্যার তখন তাইনে দিত না কইছে, আর 3-4-5 তারিখ ছাড়া দিতে পারতো না, টাকা পাইছে না, এগুলো দিতেই বলছে। তাইনে যাইয়া আর একজন আছে, তাইনে আইয়া সুপার মারছে, সুপার মারছে গিয়ে তাইনে গিয়ে সুপার মারছে ধৈর্য সারা কর। আমরা সুপার মারের অধিকারটাকে দিছে, আমরা ওটি ফেলাই দেন, এটা আমি চিন্তা করুন করছিলাম দিব না না, এই কথা হয়ে জানি আপনি দিতেই হবে। আজকে আজকে আপনার ছাড়তাম না আমরা দুজনে ধরে তাইনে, আমার হাজব্যান্ডও একটা দিছে, তাইনে একটা এর দোস্ত করে আরেকজন আছে বাঙালি লিটন, তাইনে আইয়া ফিঙ্গার দিয়ে দিছে। আর আমরা হাতে কিছু ছিল? এটা ছিল, আমরা বাড়ি উঠতে সোরিংটা আমরা গাড়ি আছে এটাতে ইট একটা ভাঙাইয়া তাইনে মাথাতে মারছে, ইট দিয়ে মাথা। আমার মায়ের গাতে হচ্ছে, ছোট মায়ের গাতে হচ্ছে না, বড় মেজোটার গাতে হচ্ছে। এর ভিতরে তাইনেটা আমারে এমন থাপড়টা মারছে, আমার থাপড়ের লোক হয়ে গেছি। আপনাকেও মারে? আমারও মারছে থাড়ি একদম। এটা হ্যাঁ, বিশ্বজিৎ বাড়ি সাতজন। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হচ্ছে আমি কাজের থেকে আসি, অন্নপূর্ণা মাইক্রোফিন্যান্স, তারা এই মাসে 12 তারিখ লোন দিয়েছিল, আমি দিতে পারছি না, আমি কিন্তু 4-5 তারিখ হচ্ছে আমি দিয়ে তুমি, তারা হয়েছে হইতো না, আমি হইতো না করে মানে নাহলে ডিউ ফেলাই দেন আমার কথা, না হইতো না আজকেই দিতে লাগতো। আমি স্যার আমি পারতাম না তাই নিয়ে আমার একটা ঠাস করে থাবতেছে, থাবতার পরে এই বলছে আমি থাপড়টা আমার কেড়ে দিচ্ছেন। কী কারণে থাপড়টা দিচ্ছেন আপনি? কথা না আজকেই দেখলো। আমি থাপড়টা কী কারণে দিচ্ছেন আমার? এই কথা কোন থাপড়টা কী কারণে দিয়েছেন আমার? থাপড়টার কী কারণে দিয়েছেন আগে এটা করতে হইব, তারপর আমি ইয়া করব। কদি কী কারণে দিয়েছি এটা বলতেছো না? তারাও একটু ইয়া করে গেছে। এরপরে আমার মেসেজ হয়েছে, মেসেজে কথা আপনি দূরে থাকেন, এরে টাকা দিয়ে ফেলাই দিছে। তো এরপরে আমি টাকার মাথায় উঠতে গেছি, আমরা কোনো কিছু রিসিভ পেতেন না, আমার কাছে কোনো টাকাই পেতেন না। পিছন থেকে আইয়া রঞ্জিত না কিতা ঠাস করে আমার ইট দিয়ে বাড়ি দিছে। এরপরে আরেকজন ড্রাইভার, তাই না এবার তারা একসাথে কতজন ছিল? 2 জন। যে কালেক্ট করে ওর নাম কি? ভাই যে মাইক্রো ফাইন্যান্সের যিনি কালেক্টের জন্য আপনার কাছে গিয়েছিল, ওনার নাম কি? লিটন। লিটন কি? টাইটেলটা জানেন? এই অফিসটা কোথায়? মাইক্রো ফাইন্যান্স মনোবাজার বণিকপাড়া। আপনি একটা লোন নিয়েছিলেন ওইখান থেকে, কতদিন হয়েছে কিস্তি দিচ্ছেন? এটা প্রায় শেষের পথে, আরও 2 থেকে 3টা কিস্তি পাবে। এই এমত অবস্থায় আপনাকে এইভাবে প্রহার করে, তারপরে ওরা তারপরে আপনার বাড়ি থেকে চলে আসে। এই বিষয়ে কি থানাতে কোনো মামলা করেছেন? আমি গিয়েছিলাম, থানা থেকে আমাকে বলেছে আগে স্টেটমেন্ট করো, তারপর থানাতে এসো। ঠিক। করবে, সাহায্য করবে। হ্যাঁ, এই যে প্রয়োজনে পুলিশ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার সাথে যোগাযোগ করতে পারতো, কিন্তু আমাদের কোনো পেনশন ছিল না। পেনশন যখন ম্যানেজমেন্ট যখন পেনশনের সুযোগ করে দিল, পেনশন অপশনে, তখন আমরা ভেবেছিলাম আমাদের যে পেনশনগুলো আছে, আমাদের যে ফ্যামিলি পেনশন, এটাকে পুনর্মূল্যায়ন ইমিডিয়েটলি করতে হবে। যারা এক্সিস্টিং এমপ্লয়িরা আছেন ব্যাংকের, যারা অফিসার বন্ধুরা আছেন, তাদের কিন্তু বেতন চুক্তি ডিভিশন হলো। আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরা যেখানে আছি তখন কিন্তু এই সময়ের মধ্যে যে ফেডারেশন অফ স্টেট ব্যাংক ন্যাশনালাইজেশন অফিসার সংগঠন এওয়ার্ড সবাই রেসিডেন্স পাঠিয়ে দিয়েছেন রিটায়ারমেন্টের পরে। এই চিন্তা এই ফলে
অনেক কষ্টে অনেক যারা ওখানে ছিলেন তারা অত্যন্ত পরিশ্রম করে তারা সম্ভবত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন কিন্তু অর্গানাইজ ছিলেন না। তাদেরকে অর্গানাইজ করে আনা এটা অত্যন্ত কঠিন। সংখ্যক রিটায়ারি আছেন যারা এখনো আমাদের পেনশন না কোনো সংগঠনে ঢুকতে পারেনি। আর একটা বিরাট সংগঠন আমাদের পেনশনারদের জন্য একটা বিরাট সংগঠন যার মেম্বারশিপ এখন পর্যন্ত 7 লক্ষ। এই চিন্তাভাবনা নিয়ে এই বিভাগ তৈরি হয়েছিল এবং অন্যান্য যত সমস্ত ছিল যোগদান হল। যারা স্টেট ব্যাংকের আমরা এখানে 2,17,000 আমরা মেম্বার যারা আছেন তারাও ওদেরকে আমরা পেয়েছি এবং অন্যান্য 5 লক্ষ। পেনশনটাকে রিভিশন করতে হবে, আমাদের ফ্যামিলি পেনশন যেটা আছে সেটাকেও রিভিশন করতে হবে। এটা আমাদের নেই। আমরা কি করছি 1912 সাল থেকে আমাদের লড়াই আন্দোলন চলছে। সিবিপিআর যখন তৈরি হলো 1995 আমরা আমাদের যে জমানো যে টেবিলের টাকা এবং ব্যাংকের অনুরূপভাবে একই এবং সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনতে রিভিশন হয় অটোমেটিক্যালি একই নিয়ম অনুসারেই আমাদের পেনশনগুলো রিভিশন হবে। কারণ আমাদের পেনশন নিয়ম যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, যারা ডিফেন্স পার্সোনাল ছাড়া আছেন তাদেরও কিন্তু সেই পেনশন সারা ভারতবর্ষব্যাপী পেনশন। রাজ্য সরকারি কর্মচারী আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার যারা আছে তাদের অনুরোধ করে এখানে যারা ছিলেন সেখানে তারা অনেক অপশন দিতে আমরা আমাদের ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের বারবার চেষ্টা করছি চিঠি দিয়ে। আজকের যে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে সেটা সারা ভারতবর্ষে একই সময়ে প্রায় প্রতিটি রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচি আহ্বান রেখেছে কোঅর্ডিনেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিজ অর্গানাইজেশন বা সিবিপিআরও। ব্যাংকের সমস্ত পেনশন সংগঠনগুলির প্রতিনিধিরা মিলে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে। তার নেতৃত্বে এই ধর্ণা কর্মসূচি পালিত হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ব্যাংকের পেনশন সেই 1995 সালের থেকে আজ অবধি পেনশন রিভিশন হয় না। বিভিন্ন সময়ে বেতন চুক্তি সম্পাদিত হয়, পে কমিশন হয়, বেতন চুক্তি সম্পাদিত হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে পে কমিশনের যে নিয়ম, যে পে কমিশন হলে কর্মচারীদের বেতন ভাতা যখন বৃদ্ধি পায় তখন সেই অনুযায়ী পেনশনারদেরও বেতন ভাতা বৃদ্ধি পায়, পেনশনারদের বেসিক পেনশন বদলায়। কিন্তু আমাদের এখানে আশ্চর্যজনকভাবে 1930 বছর ধরে, বলা যায় 1995 সাল থেকে আজ অবধি আমাদের পেনশনের কোনো রিভিশন হলো না। আমাদের এই পেনশন রিভিশন করা, পেনশনের যে সামান্য পেনশন ব্যাংক দেয় তার বিরুদ্ধে আমরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছি। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে কেন্দ্রীয় জমায়েত সংগঠিত হবে। আমরা এই জন্য রাজ্যের এবং সমস্ত স্তরের মানুষের সহযোগিতা চাইছি। আজকের এই ধর্ণা কর্মসূচি আমরা বেলা 1টা অবধি চালাবো। তোলার জন্য ইউবু তোলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের যে পেনশন যে ফান্ডটা আছে এটা অদ্ভুত। আচ্ছা, এটা আপনি রেকর্ড করুন। স্যার আগে সবজি প্যাকেট কি তুমি করো না? একটা প্যাকেট গনলে সবজি বাড়ি দেবো।
एक साइड से निकाल लो, फिर आप लोग निकल जाओ। डंडा रखो। एक निकाल दो ना, हाँ, बीच में से एक निकाल लो, बीच में से एक निकाल लो, एक निकाल दो आपने बस निकल जाएगा। रुक जाओ रुक जाओ। पेन है किसी उस आपके पास तो ये है पेन तो ये रुक जाओ खोल प्लेन ना अपना प्लेन যাত্রাপুর পিএসপি যাত্রাপুর वो जो बंदे आए थे कहाँ सब उधर एक और बोलो इधर आगे आएगा एक आदमी इधर आ गया पैकेटिंग देखने की क्लोज नहीं खड़ा होना और उधर वो क्लिप करो क्लिप ऊपर से दे दो एक बार क्लियर है गया वीडियो ले लेंगे वीडियो दे दे पुलिस आगे ठीक সবাই ভিডিও করতে লাগবে, বিজ্ঞানে ভিডিও করলে